অধ্যায় 461 দয়ালু এবং উৎসাহী হ্যাংডম্যান। আগের চেয়ে ডেরিক এখন পরিষ্কারভাবেই অনেক বেশি চালাক হয়ে গিয়েছিল। সে শুধু কথার ওপর নির্ভর করে কোনো কিছুর বর্ণনা দেওয়ার বোকামি করল না। মিস্টার ফুলের অনুমতি পাওয়ার পর ডেরিক তার স্মৃতি থেকে বেশ কিছু দৃশ্য ফুটিয়ে তুলল। সে তার অভিযানের প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্য হ্যাংডম্যান, জাস্টিস, দ্য ম্যাজিশিয়ান আর দ্য ওয়ার্ল্ডকে খণ্ড খণ্ড দৃশ্য হিসেবে দেখাল। তারপর সে সেই দৃশ্যগুলোর একটু ব্যাখ্যাও দিল। অন্ধকারে ভেঙে পড়া দেয়াল, ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর মাঝ দিয়ে যাওয়া রাস্তা, পশুর চামড়ার লণ্ঠনের আলোয় ধুলোমাখা নীল আর সাদা পাথরের স্তম্ভওয়ালা প্রাচীন মন্দির, কুচকুচে কালো ক্রুশ থেকে উল্টো হয়ে ঝুলে থাকা মূর্তি, মানুষের পাপ নিজের কাঁধে তুলে নেওয়া ফলেন ক্রিয়েটরের মিউরাল, অস্বাভাবিক আকর্ষণীয় মাশরুম, বেদির কাছে থাকা মূর্তির হঠাৎ চোখ খুলে তাকানো এবং পেছনে লুকিয়ে থাকা হলুদ চুলের অল্প বয়সী জ্যাক। এই সব দৃশ্যগুলো একদম জীবন্ত আর বাস্তব হয়ে ট্যারোট ক্লাবের সদস্যদের চোখের সামনে ভেসে উঠল। অন্ধকার আর থমথমে পরিবেশ, প্রতিটা পদক্ষেপে বিপদের আশঙ্কা আর দসানের অভিজ্ঞতার অদ্ভুত সব ঘটনাগুলো অড্রে হলকে বেশ উত্তেজিত করে তুলল। সে ডেরিকের কথাগুলো শোনার জন্য খুব আগ্রহী হয়ে উঠল। সিটি অফ সিলভারের চারপাশের অবস্থা তাহলে এমন। এটা আমার পড়া যে কোনো উপন্যাসের চেয়েও অনেক বেশি আকর্ষণীয়। রহস্য, অনিশ্চয়তা আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ এটা। অবশ্যই ওখানে বসবাসকারী মানুষদের জন্য এটা মোটেও ভালো কিছু নয়। অড্রের মাথার ভেতর অনেক রকম চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তার শুধু মনে হচ্ছিল সে যদি এখনই একজন ডেমিগড লেভেলের শক্তিশালী কেউ হয়ে যেতে পারত আর সেই অন্ধকার আর ঝড়ের রাজ্যে অভিযানে বের হতে পারত। ক্লাইন মোরেত্তি সব দেখল আর আবেগপ্রবণ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে দীর্ঘশ্বাস ফেলল কারণ এমন একটা পরিবেশে সিটি অফ সিলভারের এতদিন টিকে থাকাটা সত্যিই সহজ ছিল না। সে আরও দীর্ঘশ্বাস ফেলল কারণ লিটল সান এখনও খুব একটা চালাক নয় আর তার কোনো অভিজ্ঞতাও নেই। তা না হলে সে হয়তো পুরো ঘটনাটা একটা মুভি বা ডকুমেন্টারির মতো করে সবার সামনে তুলে ধরতে পারত। তাহলে সেটা আরও অনেক বেশি রোমাঞ্চকর আর আকর্ষণীয় হতো। তবে এভাবে বর্ণনা দিতে অনেক বেশি সময় লেগে যেত। সবাই মিলে এমন একটা মুভি দেখতে থাকলে আমার আধ্যাত্মিক শক্তি সেটা সহ্য করতে পারত না। তাছাড়া ধূসর কুয়াশার ওপরে যত বেশি সময় কাটানো হবে, বাইরের জগতে খারাপ কিছু ঘটার সম্ভাবনাও তত বেড়ে যাবে। ক্লাইন হঠাৎ নিজেকে বেশ ভাগ্যবান মনে করল। আলজার উইলসন চুপচাপ পুরো দৃশ্যটা দেখা শেষ করল আর গভীরভাবে ভাবতে লাগল। সে দ্য সানকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বেছে নিতে বলল, যাতে সেগুলো লম্বা ব্রোঞ্জের টেবিলের ওপরে দেখানো যায়। এর মধ্যে 6 জন অশুভ দেবতার বিরুদ্ধে ফলেন ক্রিয়েটরের প্রতিরোধের মিউরালটাও ছিল। এরা কোনো অশুভ দেবতা। আলজার বিদ্যুৎ জড়ানো, পায়ে কালো ঢেউ, পিঠে পাখির পালকের আলখাল্লা আর হাতে ত্রিশূল ধরা অক্টোপাসটার দিকে তাকিয়ে বলল। সে নিজের মনের ভেতর একটা হিসাব মেলানোর চেষ্টা করছিল। ডেরিক সততার সাথে মাথা নাড়ল। আমি জানি না, আমি ভেবেছিলাম তুমি হয়তো এদের চিনবে। অড্রে আর ফোর্সওয়াল একই সাথে সেদিকে তাকাল আর খুব মনোযোগ দিয়ে কয়েকবার দেখল, কিন্তু তারপরও তারা এদের সম্পর্কে কোনো ধারণা করতে পারল না। তারা প্রথমে ভেবেছিল যে এরা হয়তো সিটি অফ সিলভারের রূপকথার 8 জন প্রাচীন দেবতার মধ্যে 6 জন, কিন্তু তারা এটার কোনো মিল খুঁজে পেল না। কারণ সেই প্রাচীন দেবতাদের মধ্যে একটা ড্রাগন, একটা এলভস, একটা দৈত্য, একটা ফিনিক্স আর একটা অ্যানিহিলেশন ডেমনিক উলফ ছিল। অথচ মিউরালটাতে শুধুমাত্র একজন দৈত্যের ছবি ছিল। মিস্টার ফুল খুব গম্ভীরভাবে সেদিকে তাকাল আর তার চোখ দুটো ছোট হয়ে এল। নিজের মর্যাদার কথা চিন্তা করে সে প্রথমে মিউরালটার দিকে একবার শুধু চোখ বুলিয়ে নিয়েছিল, কিন্তু এখন সে বুঝতে পারল যে এখানে কিছু একটা গণ্ডগোল আছে। টিউডার পরিবারের মাটির তলার ধ্বংসাবশেষে আমি 6 দেবতার যে মূর্তিগুলো দেখেছিলাম, এগুলোর সাথে তার খুব মিল আছে। শুধু পার্থক্য হল সেগুলো ছিল স্বাভাবিক রূপ আর এগুলো হলো বিকৃত রূপ। মানুষের পক্ষে এগুলো সরাসরি দেখা সত্যিই একটু কঠিন, বিশেষ করে ধরিত্রী মাতা, লর্ড অফ স্টর্মস আর শাশ্বত প্রজ্জ্বলিত সূর্যকে। তাদেরকে শুধু অশুভ দেবতা হিসেবেই দেখানো হয়নি, বরং তাদেরকে কুৎসিত দানবের মতো করে তুলে ধরা হয়েছে। সত্যটা বুঝতে পেরে ক্লাইনের মনে হঠাৎ করে কোনো আলোকিত অনুভূতি হল না। সে আগেই ধারণা করেছিল যে ট্রু ক্রিয়েটর 6 দেবতাকে অপমান করবে আর তাদের রূপ বিকৃত করে দেবে। তবে এই মিউরালটা এখানে থাকার পেছনের কারণ আমি পুরোপুরি উড়িয়ে দিতে পারি না। আমি সবসময় ভাবতাম যে মূল দেবতাদের কোনো মানুষের রূপ নেই, শুধু তাদের প্রতীক আছে। কিন্তু টিউডর পরিবারের ধ্বংসাবশেষে ওই মূর্তিগুলো দেখার পর আমার সেই ধারণা বদলে গেছে। মনে হচ্ছে দেবতাদের রূপ তৈরির পেছনে একটা লম্বা ইতিহাস আছে আর এর মধ্যে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। ক্লাইন স্বস্তির নিঃশ্বাস ফেলল যখন সে দেখল জাস্টিস খুব মনোযোগ দিয়ে মিউরালটা দেখছে আর মিস্টার ফুলের দিকে কোনো খেয়াল করছে না। যেহেতু এই ব্যাপারটা লিটল সানের ওই বারবার ফিরে আসা অদ্ভুত জীবন থেকে বের হওয়ার সাথে যুক্ত ছিল, তাই ক্লাইন সিদ্ধান্ত নিল সে যা জানে তা সবাইকে বলবে।
অবশ্য লম্বা কোনো ভূমিকা দিয়ে মাটির তলার ধ্বংসাবশেষের 6 দেবতার মূর্তিগুলোর কথা বলা মিস্টার ফুলের মর্যাদার সাথে মানানসই ছিল না, তাই সে এই কাজটা করার জন্য দ্য ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করার কথা ভাবল। আর দ্য ওয়ার্ল্ড এবং শার্লক মরিয়ার্টিকে একই লেভেলে নিয়ে আসার যে লক্ষ্য তার ছিল, এই কাজটা সেটার সাথেও মিলে যাচ্ছিল। মিস্টার ফুলের উচিত খুব রহস্যময়ভাবে শুধু বলা, এভারনাইট, সান, স্টর্ম, উইজডম, আর্থ, জায়ান্ট, তারপর আর কোনো ব্যাখ্যা না দেওয়া। ক্লাইন 2 সেকেন্ড ভাবল, আর তারপর দ্য ওয়ার্ল্ডকে তার ভাঙা গলায় বলতে দিল, আমিও এইরকম মূর্তি দেখেছি। সবার দৃষ্টি আকর্ষণ করার পর সে একটু থামল, আর তারপর বলল, চতুর্থ যুগের একটা ধ্বংসাবশেষে অভিযানে গিয়েছিলাম তখন। অড্রে খুব আগ্রহী হয়ে উঠল, তবে সে নিজেকে সংযত রাখল। মিস্টার ওয়ার্ল্ড, মূর্তিগুলো কেমন ছিল? তুমি কি সেগুলো আমাদের দেখাতে পারবে? তবে তুমি যদি না চাও বা এর বদলে কিছু চাও, তাহলে সেটা নিয়ে কথা বলা যেতে পারে। তার কোনো দরকার নেই, কারণ এটা হয়তো আমারও কিছু সন্দেহ দূর করতে পারে। দ্য ওয়ার্ল্ড অদ্ভুতভাবে একটু হাসল। সে মিস্টার ফুলের কাছে একটা অনুরোধ করার ভান করল, আর অনুমতি পাওয়ার পর সে 6 দেবতা আর তাদের পবিত্র প্রতীকের মূর্তিগুলো সবার সামনে ফুটিয়ে তুলল। পূর্ণিমার চাঁদের দিকে মাথা রেখে থাকা এক নারী, যার পরনে ছিল স্তরে স্তরে সাজানো অনেকগুলো অস্পষ্ট পোশাক, তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তার লম্বা কালো স্কার্টের ওপর তারার আলোর মতো ছোট ছোট বিন্দু ছিল, ঠিক যেন রাতের আকাশ। আর তার ঠিক ওপরেই ছিল সেই পরিচিত অ্যাভারনাইটের পবিত্র প্রতীক। অড্রে সাথে সাথেই চিনতে পারল, এই হল সেই অ্যাভারনাইট গডেস যার সে পূজা করে। মিউরালের বাম দিকের ওপরের কোণায় থাকা অশুভ দেবতার সাথে এই মূর্তির সবচেয়ে বেশি মিল ছিল। তবে এই মূর্তির চেহারা অনেক বেশি মানুষের মতো, আর এর চারপাশে কোনো অদ্ভুত চোখ লুকিয়েছিল না। কি ভয়ঙ্কর অপমান! এটা গডেসের জন্য চরম অপমানজনক। অড্রে একটু রেগে গেল, তবে সে দ্রুত নিজেকে শান্ত করল। সবচেয়ে কুখ্যাত অশুভ দেবতা হিসেবে ট্রু ক্রিয়েটর তার অনুসারীদের দিয়ে গডেসের রূপ বিকৃত করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মাটির তলার ধ্বংসাবশেষে গডেসের মানুষের মতো একটা মূর্তি থাকবে কেন? সবাই তো বলে যে মূল দেবতাদের শুধু প্রতীক থাকে। অড্রে একটু ভুরু কুঁচকাল আর গভীর চিন্তায় ডুবে গেল। আলজার যেন নতুন কিছু বুঝতে পারল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে মিউরালগুলোতে 6 দেবতার বিকৃত রূপ দেখানো হয়েছে। অতীতে সত্যি সত্যি তাদের মানুষের মতো রূপ ছিল। হয়তো এই কারণেই চার্চগুলো সবসময় ফোরসেকেন্ড ল্যান্ড অফ গড খুঁজে বের করার চেষ্টা করে এসেছে। আর ফোরসেকেন্ড ল্যান্ড অফ গড সম্ভবত সন্ন্যাসীর গভীরে কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ, এটা নিশ্চয়ই স্বাভাবিক অবস্থায় নেই, তা না হলে দেবতাদের চোখে এটা পড়বে না, এমনটা হতেই পারে না। আলজার মনে মনে ভাবল। দ্য সান প্রথমে একটু অবাক হল, তারপর সে ব্যাপারটা বুঝতে পারল। মিস্টার হ্যাংডম্যান, তোমরাই কি আগে এই দেবতাদের কথা বলেছিলে, অ্যাভারনাইট গডেস, লর্ড অফ স্টর্মস? দ্য হ্যাংডম্যান সম্মতি দিয়ে বলল, পৃথিবীর ধ্বংসের সাথে তাদের কি সম্পর্ক? আমাদের এই জায়গা ঈশ্বর ত্যাগ করেছেন, এর সাথেই বা তাদের কি সম্পর্ক? ডেরিক অবচেতনভাবেই প্রশ্নগুলো করে বসল। দুর্ভাগ্যবশত কেউ তাকে এর কোনো উত্তর দিতে পারল না। ফোর্স বিভ্রান্ত হয়ে তার হাত তুলল। গড অফ স্টিম অ্যান্ড মেশিনারিজ এখানে নেই কেন? সে এই দেবতাকেই বিশ্বাস করত। উত্তর আর দক্ষিণ মহাদেশে 7 দেবতা সব সময়ই সমান ছিলেন। শোনা যায় যে গড অফ স্টিম অ্যান্ড মেশিনারিজ, যাকে গড অফ ক্রাফটসম্যানশিপও বলা হয়, সে চতুর্থ যুগের আগে জন্ম নেয়নি। অবস্থা দেখে মনে হচ্ছে কথাটা সত্যি, আর তার জন্মের সময়টা সম্ভবত চতুর্থ যুগের শেষ দিকে ছিল, প্রথম বা মাঝামাঝি সময় নয়। দ্য হ্যাংড ম্যান কিছু ব্যাখ্যা আর কিছু অনুমানের মিশেলে কথাগুলো বলল। এমন বিষয়গুলো নিয়ে কথা বলতে তার খুব ভালো লাগছিল, আর সে সেটা লুকাতেও পারছিল না। তাহলে ব্যাপারটা এই রকম। ফোর্স একটু অপরাধ বোধ করল, কারণ সে কখনো স্টিম অ্যান্ড মেশিনারিজ বাইবেল মন দিয়ে পড়েনি, আর তার বিশ্বাসটা শুধুমাত্র জীবনযাপনের একটা উপায় হয়ে দাঁড়িয়েছিল। ডেরিক আগের বিষয় নিয়ে আর কোনো কথা বাড়াল না। সে জিজ্ঞেস করল, এই মিউরালটাই কি আসল ব্যাপার? হতে পারে। তুমি এটা ভেঙে ফেলার চেষ্টা করতে পারো, তবে সাবধান, প্রধান যেন তোমাকে সন্দেহ না করে। দ্য হ্যাংডম্যান তাকে বলতে যাচ্ছিল যে সে যেন 6 দেবতার কোনো সম্মানসূচক নাম উচ্চারণ করার চেষ্টা না করে, তা না হলে তারা সরাসরি ফোরসেকেন্ড ল্যান্ড অফ গডে নেমে আসতে পারে। তবে একটু ভেবে সে বুঝতে পারল যে লিটল সান আসলে সেই সম্মানসূচক নামগুলো জানেই না। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ মিস্টার হ্যাংডম্যান, তুমি সবসময় খুব দয়ালু আর উৎসাহী। আর জাস্টিস, দ্য ম্যাজিশিয়ান আর মিস্টার ওয়ার্ল্ড, তোমরাও একইভাবে খুব দয়ালু। ডেরিক আন্তরিকভাবে তাদের সবাইকে ধন্যবাদ জানাল। দয়ালু, উৎসাহী। দ্য হ্যাংডম্যান কয়েক মুহূর্তের জন্য বুঝতে পারল না যে সে কি বলবে। এই প্রথম কেউ তাকে নিয়ে এমন শব্দ ব্যবহার করল। আলোচনা শেষ হওয়ার পর ক্লাইনের হঠাৎ একটা কথা মনে পড়ল। আগে ট্রু ক্রিয়েটরের ওই পরিত্যক্ত মন্দিরে অভিযান চালানোর সময় সিটি অফ সিলভার রোজ রিডেমশন নামটা খুঁজে পেয়েছিল, তবে তারা মনে হয় এই নামের দিকে কোনো মনোযোগ দেয়নি। এটাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না।
মাটির তলার ধ্বংসাবশেষের ওই অশুভ আত্মার কথা অনুযায়ী এই গোপন সংগঠনটা ফলেন অ্যাঞ্জেলদের দ্বারা পরিচালিত হয়, আর এটা কোনোভাবেই টুয়ালাইট হার্মিট অর্ডারের চেয়ে কম শক্তিশালী নয়। হয়তো এই চক্রাকার সময় তারাই তৈরি করেছে। এই কথা ভাবতে ভাবতে মিস্টার ফুল, যে এতক্ষণ উঁচু পিঠওয়ালা চেয়ারে সোজা হয়ে বসেছিল, সে একটু আরাম করে বসল আর লম্বা টেবিলের প্রান্তে আঙুল দিয়ে টোকা দিতে লাগল। অড্রে সাথে সাথেই মাথা ঘুরিয়ে মিস্টার ফুলের দিকে তাকাল। সে উত্তেজনার সাথে অপেক্ষা করছিল যে মিস্টার ফুল কোনো ইঙ্গিত দেয় কিনা। দ্য হ্যাংড ম্যান, দ্য সান, দ্য ম্যাজিশিয়ান আর দ্য ওয়ার্ল্ডও খুব আগ্রহ নিয়ে মিস্টার ফুলের দিকে তাকাল। কুয়াশার মাঝে বসে ক্লাইন হালকা হাসল আর বলল, রোজ রিডেমশন। রোজ রিডেমশন? সেটা আবার কি? এই পরিস্থিতি থেকে বের হওয়ার এটাই কি আসল উপায়? একদম ঠিক। মন্দিরের ওপরের দিকে একটা মিউরালের এক কোণায় এমন একটা নাম লেখা ছিল। ডেরিক মনে হয় কিছু একটা বুঝতে পারল। আলজার, অড্রে আর ফোর্সও নামটার কথা মনে করতে পারল, আর তারা রোজ রিডেমশন নামটাকে খুব গুরুত্ব দিল। তবে মিস্টার ফুল আসল যে অর্থ বোঝাতে চাইছিল সেটা তারা পুরোপুরি বুঝতে পারল না। সম্মানিত মিস্টার ফুল, রোজ রিডেমশন দিয়ে কি বোঝায়? অড্রে হাত তুলল আর নিজেই প্রশ্নটা করল। এবার ক্লাইন শুধু একটু হাসল আর কোনো উত্তর দিল না। তার চিন্তাটা ছিল খুব সাধারণ। এই রোজ রিডেমশন সংগঠনটা ট্রু ক্রিয়েটরের সাথে খুব গভীরভাবে যুক্ত ছিল। মন্দিরে যাই ঘটুক না কেন সেটা কোনো না কোনোভাবে তাদের দিকেই ইঙ্গিত করবে। এই নামটাই আসল ব্যাপার কি না সেটা নিয়ে ক্লাইন খুব একটা নিশ্চিত ছিল না, আবার চিন্তিতও ছিল না। কারণ দিন শেষে যে কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার অধিকার তো তার হাতেই ছিল। দ্য সান আর অন্যরা যদি আসল অর্থ বুঝতে ভুল করে তাহলে সেখানে মিস্টার ফুলের দোষ কোথায়? অধ্যায় 462, অলৌকিক ঘটনা কি? দ্য ফুলকে নীরবে হাসতে দেখে অড্রে হল এবং বাকিদের দৃষ্টি ফিরিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। তারা প্রশ্ন করা বন্ধ করল। এমন একটা পরিস্থিতিতে যেখানে তাদের কেবল ইঙ্গিত দেওয়া হচ্ছিল, কোনো ব্যাখ্যা নয়, তারা সেটাকে খুব একটা সমস্যা বলে মনে করল না। ঈশ্বর পর্যায়ের অস্তিত্বদের সাধারণত এই ধরনেরই অভ্যাস থাকত, আর কখনো কখনো তারা যা দিত তা কেবল ইঙ্গিত ছিল না, বরং তা ছিল এক ধরনের দৈববাণী। ফুলের মতো একজন শক্তিশালী মানুষের চোখে কেবল একটা নাম দেওয়াই যথেষ্ট ছিল। আমাদের বুঝতে না পারাটা আমাদেরই অক্ষমতা। আমাদের এগুলো বের করার জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। অড্রে তার সাইকিয়াট্রিস্ট হওয়ার ভবিষ্যৎ নিয়ে ক্রমশ আরও বেশি আগ্রহী হয়ে উঠছিল। আমার মনে পড়ছে ওই অর্ধেক পরিত্যক্ত মন্দিরটায় রোজ রিডেমশন সম্পর্কিত কিছু একটা ছিল। আলজার উইলসন তার মাথাটা একটু কাত করে দ্য সানের দিকে তাকাল। ডেরিক বার্গ কোনো দ্বিধা ছাড়াই মাথা নেড়ে বলল, হ্যাঁ, সেটা ছিল মিউরালের এক কোণায় জটুন থেকে আসা একটা লেখা। ওই শব্দগুলোর পাঠোদ্ধার করতে আমাদের বেশ কিছুটা সময় লেগেছিল। জটুন থেকে আসা লেখা। আলজার আগে এই ব্যাপারটা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি, কিন্তু এই মুহূর্তে সে এই ব্যাপারগুলোর মধ্যে একটা যোগসূত্র না খুঁজে পারল না। ওই ছোট্ট ছেলেটা জ্যাক মনে হচ্ছে সোনিয়া সাগর থেকে সেখানে গিয়েছিল। জটুন থেকে আসা লেখা। আলজার এক লাইন লেখা তৈরি করার অনুরোধ করার আগে কিছুক্ষণ চিন্তা করল। ওই শব্দগুলো প্রাচীন ফেরসাকে লেখা ছিল, যা নর্দার্ন কন্টিনেন্টের ভাষার আদিরূপ, আর এর অর্থ ছিল রোজ রিডেমশন। ডেরিক আরেকটু ভালো করে তাকিয়ে অবাক হয়ে গেল। এটা বেশ কাছাকাছি, কিন্তু শব্দগুলোর শেষ অংশটা একটু অন্যরকমভাবে লেখা। মেই, হ্যাংডম্যান, এটা কি আপনার ওখানকার ভাষা? কথাগুলো বলার সাথে সাথেই ডেরিক মিউরালের লেখাটা আবার তৈরি করল। আলজার ইতিবাচক উত্তর দিল, এই ভাষাটা নিজেই সময়ের সাথে পরিবর্তিত হয়েছে। তুমি যেটা পেয়েছ সেটা সম্ভবত আগের কোনো রূপ। ভাষাতত্ত্বের জগতে প্রাচীন ফেশাকের মতো এই ধরনের ভাষাকে সোলোমন এম্পায়ারের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়। ইতিহাসবিদ ক্লাইন মোরেত্তি তার মনে মনে সবচেয়ে সঠিক উত্তরটা দিল। আলজার একটু থামল। আর এর সাথে যুক্ত মিউরালটার বিষয়বস্তু কি ছিল? ওই জায়গাটার দায়িত্ব আমার ওপর ছিল না, আর আমি আসার আগে ভালো করে খেয়ালও করিনি। ডেরিক তৎক্ষণাৎ লজ্জিত হল। আলজার কোনো ভাবান্তর ছাড়াই মাথা নাড়ল। এটা পরিষ্কার করার একটা সুযোগ বের করো। এর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে থাকতে পারে। ঠিক আছে। ডেরিক ক্রমশ নিশ্চিত হচ্ছিল যে পরিস্থিতি ততটাও খারাপ নয়। তাকে বেশ কিছুটা শান্ত হতে দেখে অড্রে কিছুটা কৌতূহলী আর কিছুটা বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, মি, হ্যাংডম্যান জ্যাক নামের ওই ছোট ছেলেটা যদি আপনার বলা লিসেনারের সন্তান হয়, তবে সে কিভাবে দ্য সান আর অন্যদের সাথে যোগাযোগ করতে পারল? রোজ রিডেমশন এর পরিভাষা নিয়ে আলোচনা করার পর সে পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিল যে সিটি অফ সিলভার নর্দার্ন এবং সাউদার্ন কন্টিনেন্টের লোয়েনের মতো অন্যান্য দেশগুলোর চেয়ে একটা ভিন্ন ভাষা ব্যবহার করত, আর ধূসর কুয়াশার ওপরে সবাই কোনো বাধা ছাড়াই সাবলীলভাবে কথা বলতে পারছিল। এটা ফুলের ক্ষমতার কারণেই সম্ভব হচ্ছিল। অড্রে মনে মনে তার প্রশংসা করল। আলজার তার দিকে তাকিয়ে অবজ্ঞার হাসি হাসল। মিস জাস্টিস,
আপনার কোনো বিয়ন্ডার ঘটনার অভিজ্ঞতা নেই, তাই না? জ্যাক ইতিমধ্যেই একটা ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে, তাই সে আর কি পরিবর্তন করতে পারে না? বিশ্বাস করুন, এমন অনেক সময় আসে যখন ভাষার জ্ঞান অর্জন করা খুব সহজ হয়ে যায়। এর জন্য মাত্র 1 বা 2 সেকেন্ড সময় লাগে। অড্রে চোখ পিটপিট করল। তার মনে হল যে সে আবারও প্রমাণ করে ফেলেছে যে মিস্টিসিজম সম্পর্কে তার খুব একটা অভিজ্ঞতা বা জ্ঞান নেই। এই ব্যাপারটা শেষ হওয়ার পর ট্যাড গ্যাদারিং আবার আগের মতোই শুরু হল। অড্রে লম্বা ব্রোঞ্জ টেবিলের শেষ প্রান্তের দিকে তাকিয়ে বলল, মেয়ে, ফুল, এবার আরও 3টে রোজেল গুস্তাভের ডায়েরির পাতা আছে। আমি এখনও আপনার কাছে 7টা পাতা ঋণী আছি। এই কথা শুনে ফোর্সওয়াল তাড়াতাড়ি বলে উঠল, মেয়ে, ফুল, আমিও কিছু উত্তর পেয়েছি। পরের বার নতুন ডায়েরির পাতা থাকবে। খুব ভালো। ক্লাইন উত্তরে একটু হাসল। পাশ থেকে ডেরিকের হঠাৎ আবারও খুব লজ্জা লাগতে শুরু করল, কারণ এক্সপ্লোরেটরি টিমে অংশ নেওয়ার কারণে গত সপ্তাহে তার কাছে লাইব্রেরিতে গিয়ে কোনো তথ্য ঘাঁটাঘাঁটি করার বা ঐতিহাসিক খুঁটিনাটি মুখস্থ করার সময় ছিল না। একটা সাধারণ প্রক্রিয়ার পর ক্লাইন তৈরি হওয়া ডায়েরির 3টে পাতা তুলে নিল, আর সে খুব আগ্রহ নিয়ে পড়তে শুরু করল। 8ই আগস্ট। প্রথমবারের মতো আমাকে মহামান্যের আয়োজিত একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হোয়াইট ম্যাপল প্যালেসে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই অভিযাত্রা সত্যি খুব বেশি মাত্রায় অপব্যয়ী। তারা যে ধরনের খাবার খায় তার পুরোটাই নতুনত্বের খোঁজে, যেমন গ্রিলড রাজহাঁস, ভেড়ার অন্ডকোষ। আমাকে বলতেই হবে যে শুরুতে আমি খুব অবাক হয়েছিলাম। এই পৃথিবীর অভিযাত্রা, হ্যাঁ, এটা কেবল অভিজাতদের মধ্যেই সীমাবদ্ধ। তারা সত্যি পরিচ্ছন্নতা খুব পছন্দ করে। তাদের জন্য গোসল করাটা খুব সাধারণ একটা ব্যাপার, আর টয়লেট পেপারও ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে। তারা পৃথিবীর মধ্যযুগের অভিজাতদের মতো মোটেও নয়। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো সত্যিকারের দেবতাদের অস্তিত্বের প্রভাব, কিন্তু পরে আমাকে জানানো হয়েছিল যে এটা এমন একটা উন্নতি যা কোনো এক ধরনের হুমকির কারণে করতে হয়েছিল। একটা নির্দিষ্ট সিকোয়েন্সের বিয়ন্ডাররা তাদের নোংরা অভ্যাসের মাধ্যমে প্লেগ ছড়াতে সক্ষম। আমার খুব জানতে ইচ্ছে করছে যে সেটা কোনো পাথওয়ে আর সিকোয়েন্স। সেই সময় আমার প্রথম ধারণা ছিল যে এই অভিজাতদের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তাই না? যেহেতু তারা প্লেগকে ভয় পায়, তাহলে তারা রাস্তাগুলো পরিষ্কার করে না কেন? কেন তারা একটা সম্পূর্ণ ড্রেনেজ সিস্টেম তৈরি করল না? কেন তারা বস্তিগুলোর উন্নতি করল না? তারা সবাই তো একই শহরে থাকে। এর মানে কি এই যে ওদিকে প্লেগ হলে এই জায়গাটা ঠিক থাকবে? যাই হোক, জলের উৎস, খাবার আর মানুষদের আলাদা করে রাখলে আর তাদের কেবল একদিকেই চলাফেরা করতে দিলে হয়তো সত্যি সব ঠিক থাকবে। কিন্তু এমন কিছু প্লেগ আছে যা বাতাসের মাধ্যমে ছড়াতে পারে। আমি যখন কোনো উচ্চপদে যাব তখন আমাকে অবশ্যই শহর পরিকল্পনা আর পরিবেশ পরিষ্কার করার জন্য জোর দিতে হবে। প্লেগ ছাড়াও এমন একটা দুর্গন্ধযুক্ত শহরে বসবাস করাটা খুবই বিরক্তিকর। ওহ হ্যাঁ, আজ রাতে মহামান্য আমাকে ডেকে পাঠিয়েছেন। আমি ভেবেছিলাম যে যেহেতু আমি পৃথিবীতে জন্মেছি, আমি যে কিনা সব মানুষ সমান এই শিক্ষা পেয়েছি, সে বিনীত বা অহংকারী কোনোটাই হবে না, বরং বেশ শান্ত থাকবে। কিন্তু আসলে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম আর উত্তেজিত ছিলাম। আমি অবচেতনভাবেই আমার কোমর বাঁকিয়ে মাথা নিচু করেছিলাম। অবশ্যই আমি জানি যে মর্যাদার দিক থেকে আমি রাজার সমান। এটাই হলো ক্ষমতার জাদু। যদিও এই পুরো পাতাটা দৈনন্দিন কার্যকলাপে ভরা ছিল, তবুও রোজেল আমাকে হাসাতে পেরেছে। সেও এমন একজন ছিল যার একটা লক্ষ্য ছিল। সত্যি, আধুনিক পৃথিবীতে জন্মানো কোনো মানুষের জন্য উচ্চমর্যাদা সম্পন্ন কারো মুখোমুখি হলে তারা ভীত আর চাটুকার হয়ে পড়ে, এমন একজন মানুষ যে তাদের ভাগ্যকে প্রভাবিত করতে পারে। ক্লাইন হাসল। তার মন এখন অনেক শান্ত। সে দ্বিতীয় পাতা উল্টাল আর পড়তে শুরু করল। 11ই নভেম্বর। সিকোয়েন্স 4-এ উন্নীত হতে যাচ্ছি। এরপর যতক্ষণ না আমি নিয়ন্ত্রণ হারাচ্ছি, আমার জীবনের স্বাভাবিক ধারায় একটা গুণগত পরিবর্তন আসবে। আমি আর কোনো স্বল্পায়ু প্রাণী থাকব, পণ্ডিত হব না। অবশ্যই বিভিন্ন পাথওয়ের বিভিন্ন সিকোয়েন্স ভিন্ন অবস্থায় থাকবে। আমার সামনে 2টো পথ ছিল। একটা হলো সেভেন্ট পাথওয়ের অ্যালকেমিস্ট, আর অন্যটা হলো মিস্ট্রি প্রায়ের পাথওয়ের মিস্টিকোলজিস্ট। অবশেষে আমি পাথওয়ে পরিবর্তন না করার সিদ্ধান্ত নিলাম, কারণ গুপ্ত ঋষি খুব বিপজ্জনক একটা অস্তিত্ব। যাই হোক, আমার মনে হয় যে সে কোনো সত্যিকারের দেবতা নয়। সম্ভবত সে একটু নিচের পর্যায়ের। একজন অ্যালকেমিস্ট হওয়ার পর আমি আমার তৈরি করা জিনিসগুলোতে আত্মা ঢোকাতে পারব আর তাদের জীবন দিতে পারব। এটা একজন সৃষ্টিকর্তা হওয়ার মতো অনুভূতি। এটা নিশ্চিতভাবেই দারুণ হবে। আর এটাই হলো এই বিয়ন্ডার পাথওয়েটা বেছে নেওয়ার কারণ। এই সিকোয়েন্সের বিয়ন্ডার বৈশিষ্ট্যটা পাওয়ার পর আমার আরও বেশ কিছু ধারণা বাস্তবায়ন করতে পারার কথা। এমন একদিন আসবে যখন লোকে বলবে, এমন নয় যে আমরা কঠোর পরিশ্রম করছি না, ব্যাপারটা হলো প্রতারকের কাছে একটা গ্যান্ডাম আছে। এটা শব্দের প্রকৃত অর্থেই একটা গ্যান্ডাম হবে। একমাত্র সমস্যা হলো অ্যালকেমিস্টের আচারের জন্য একটা নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জীবনী শক্তি বের করে নিতে হয়, জমিটার মরুকরণ করতে হয়, আর হ্রদগুলোকে শুকিয়ে ফেলতে হয়।
কেন এটা একটা কাল্টের আত্মত্যাগের আচারের চেয়ে খুব একটা আলাদা নয়? আমার সবসময় মনে হয়েছে যে পোষণ সিকোয়েন্স সিস্টেমের মধ্যে অনেক বেশি অন্ধকার আর পাগলাটে ব্যাপার রয়েছে। মাঝে মাঝে এটা এতটাই জঘন্য হয় যে তা কাউকে হতাশ করে দিতে পারে। রোজেলও একই রকম অনুভব করে। এটা দেখে ক্লাইন একটা দীর্ঘশ্বাস না ফেলে পারল না। মাঝে মাঝে তারও মনে হতো যে এই পৃথিবীর পেছনের রংটা ধূসর কালো আর পাগলাটে। বিয়ন্ডার বৈশিষ্ট্যের সংরক্ষণ আর অবিনশ্বরতার সূত্র, পাথয়ে একত্রিত হওয়ার সূত্র আর কাছাকাছি সিকোয়েন্সগুলোর একে অপরের সাথে পরিবর্তনযোগ্য হওয়ার মতো বিষয়গুলো এমন পরিবর্তন নিয়ে আসে যা শেষ পর্যন্ত ট্র্যাজেডির দিকেই নিয়ে যায়। অ্যালকেমিস্ট খুব আকর্ষণীয় একটা সিকোয়েন্স। অ্যালকেমিক্যাল লাইফ শুনতে বেশ নিষিদ্ধ মনে হয়, আর এটা দেবতাদের খুব কাছাকাছি একটা জগৎ। আমার খুব জানতে ইচ্ছে করছে যে রোজেল খুন হওয়ার আগে কোনো গ্যান্ডাম তৈরি করেছিল কিনা। সম্ভবত না। ক্লাইনের চিন্তাভাবনা কিছুক্ষণের জন্য অন্যদিকে চলে গেল। সে একজন ডেমিগডের মতো হাই সিকোয়েন্স বিয়ন্ডার হওয়ার আচার সম্পর্কে বেশ আগ্রহী ছিল। দুর্ভাগ্যবশত রোজেল এটা নিয়ে খুব বেশি কিছু লিখে রাখেনি, কারণ এটা একটা ডায়েরি ছিল, কোনো নোটবুক নয়। মিস্ট্রি প্রায়র পাথওয়ের সিকোয়েন্স 4 মিস্টিকোলজিস্ট শুনতেও বেশ ভালো লাগছে। ক্লাইন ডায়েরির দ্বিতীয় পাতা উল্টে তৃতীয় পাতাটা তার সামনে রাখল। 23 এপ্রিল। এই অভিজাতরা সত্যি খুব জঘন্য। আমি তো ভেবেছিলাম যে ম্যাম কারেন আমার ভেতরের সত্তাকে পছন্দ করে আমাকে বিছানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কে জানত যে তার স্বামী আর্ল অফ শ্যাম্পেন উল্টো দিকের ঘর থেকে উঁকি দিচ্ছিল। সে এমনকি খুব রোমাঞ্চিত ছিল, আর সেও আমার সাথে শুতে চাইছিল। আমি দুঃখিত, কিন্তু আমি এটা কিছুতেই মেনে নিতে পারব না। তাই আমাকে তাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিতে হয়েছিল। তাদের পরিবারের তুলনায় আমি তো স্রেফ একটা নিষ্পাপ শিশু। ক্লাইন কিছুক্ষণের জন্য ভাষা হারিয়ে ফেলল। তার মনে হল যে রোজেলের ব্যক্তিগত জীবন সত্যি খুব উত্তেজনায় ভরা ছিল, আর ইন্টিসের অনেক অভিজাতরাই যথেষ্ট পাগলাটে ছিল। যদি কোনো অভিজাত নতুনত্বের খোঁজে একটা কোকড়ানো চুলের বেবুন খুঁজে পায়, তাহলে হয়তো নতুন কোনো রোগেরও জন্ম হতে পারে। ক্লাইন দীর্ঘশ্বাস ফেলে নিচের দিকে তাকাল। 25 এপ্রিল। নিজের চরিত্র গঠন করতে আর মনকে তীক্ষ্ণ করতে আমি সোয়ান লেকে মাছ ধরতে গিয়েছিলাম। আমি আশা করি যে একদিন আমি সমুদ্রে গিয়ে মারমেইড শিকার করতে পারব। দীর্ঘশ্বাস। আমি ইদানিং বেশ বিপদকামী হয়ে পড়েছি। আমাকে আমার আত্মাকে সতেজ করতে হবে আর আরও নতুন কিছু আবিষ্কার করতে হবে। আমি কোনো ফাঁক রাখতে পারি না। যেহেতু আমি এই পৃথিবীতে এসেছি, তাই আমি এই যুগটাকে আমার নামে চিহ্নিত করব। রোজেল, তুমি বিপথগামী হলেই ভালো হতো। কোনো মন্তব্য করার উদ্দেশ্য ছাড়াই ক্লাইনের মুখটা একটু বেঁকে গেল। তারপর সে শান্তভাবে শেষ পাতার শেষ ডায়েরি এন্ট্রির দিকে তাকাল। 26 এপ্রিল। মি জারাতুল দেখা করতে এসেছিল। আমি ইচ্ছে করেই তাকে জিজ্ঞেস করলাম যে অলৌকিক ঘটনা কি। সে উল্টে আমাকে জিজ্ঞেস করল যে আমি কি মনে করি। আমি কি মনে করি? আমার হৃদয়ে কেবল একটাই অলৌকিক ঘটনা আছে, আর সেটা হল সভ্যতার বিস্ময়। যেমন ফেসাক এম্পায়ারের গ্রেট টয়লাইট হল, যা জায়ান্ট কিং অরোমিরের প্রাক্তন বাসস্থান। মি জারাতুল অবশেষে একটা সরাসরি উত্তর দিল। সে বলল, অলৌকিক ঘটনা কি? অলৌকিক ঘটনা হল মৃত অবস্থা থেকে পুনরুত্থিত হওয়া। অধ্যায় 463। নিজের প্রশ্নের উত্তর। মৃত অবস্থা থেকে বেঁচে ওঠাই কি তবে অলৌকিক ঘটনা? ক্লাইন মোরেত্তির হুট করে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা মনে পড়ে গেল। নিজের মাথায় গুলি করা এক মানুষের ক্ষতের জাদুকরীভাবে সেরে ওঠা, হৃৎপিণ্ড চূর্ণ হয়ে মারা যাওয়ার পর মাঝরাতে এক বিয়েন্ডারের কবর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসা, এগুলোকেই কি মৃত অবস্থা থেকে বেঁচে ওঠার অলৌকিক ঘটনা বলা যায়? সিক্রেট অর্ডারের নেতামি জারাতুল কি এই অলৌকিক ঘটনার কথাই বলেছিল? আর সিয়ার পাথওয়ের সিকোয়েন্স 2 নাম হল মিরাকল ইনভোকার। এই মুহূর্তে ক্লাইনের মনে হল সে দারুণ গুরুত্বপূর্ণ কিছু একটা বুঝতে পেরেছে, কিন্তু সে কিছুতেই সব সূত্র এক করে তার কাঙ্ক্ষিত সত্যটা মেলাতে পারল না। আমি যেমনটা আগেই ধারণা করেছিলাম, আমার শুরুর সিকোয়েন্স হিসেবে সিয়ারকে বেছে নেওয়ার পেছনে আরও কিছু বিষয় কাজ করেছে। আমার সবচেয়ে বড় শক্তি হল ধূসর কুয়াশার ওপরের রহস্যময় জায়গাটা, যেটা সব ধরনের বাধা দূর করে সিয়ারদের জন্য সবচেয়ে চমৎকার একটা পরিবেশ তৈরি করে। আমার পুনরুত্থান বা বেঁচে ওঠার বৈশিষ্ট্যটাও মনে হচ্ছে সেই ধূসর কুয়াশা থেকেই এসেছে। আমি যখন ব্যাকল্যান্ডে আসলাম, তখন ম্যারিওনেটিস্ট রোসাগো জড়িত আছে এমন ঘটনাগুলো স্বাভাবিকভাবেই আমার দিকে আকৃষ্ট হল। এটা আসলে একই পাথওয়ের বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলোর একসাথে মিলে যাওয়ার বিষয়ের সাথে মিলে যায়। এর গুণমান যত ভালো হয়, আকর্ষণও তত বেশি হয়, আর এর প্রভাবগুলো মাঝে মাঝেই চোখে পড়ে। দুর্ভাগ্যের কাপড়ের পুতুলের মাধ্যমে হর্নাসিস পর্বতমালার মূল চূড়ার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকের ধরনে যে হঠাৎ পরিবর্তন এসেছিল, সেটাও হয়তো এই ধরনের কোনো কারণেরই ফলাফল। অন্যান্য বিচিত্র সব ঘটনার সাথে মিলিয়ে দেখলে এর মানে কি এই দাঁড়ায় যে সিয়ার বিয়ান্ডার পাথওয়ের সাথে এই রহস্যময় জায়গাটার খুব গভীর কোনো সম্পর্ক আছে?
এটা কি ওই নির্দিষ্ট সিকোয়েন্সের গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্ট, নাকি এটা একই পাথরের সিকোয়েন্স 0 রেখে যাওয়া কোনো স্বর্গীয় রাজ্য? এটা সিয়ার পাথরের সেই বহুল চর্চিত ইউনিকনেস বা অদ্বিতীয় কিছু হওয়ার সম্ভাবনাও আছে। ক্লাইন রোজেল গুস্তাভের ডায়েরি থেকে তার দৃষ্টি সরিয়ে নিল। হাই সিকোয়েন্স বিয়ান্ডার হওয়ার জন্য তার উত্তেজনা আরও বেড়ে গেল। সে ভাবল যে আলোর সিঁড়িটা পার হওয়ার পর ওই গোপন জায়গাটায় সে কি খুঁজে পাবে। হয়তো সেখানে আমার এই অন্য জগতে আসার কারণ আর বাড়ি ফেরার পথটা খুঁজে পাওয়া যাবে। সে তার উত্তেজনা চেপে রাখল আর নিজের হাত থেকে রোজেলের ডায়েরির পাতাগুলোকে অদৃশ্য হয়ে যেতে দিল। একই সাথে সিক্রেট অর্ডারের নেতা মি জারাতুলকে নিয়ে তার মনে আরও বেশি সতর্কতা তৈরি হল। সে এমন এক শক্তিশালী সত্তা যে কিনা বহু বছর আগেই সিয়ার পাথওয়ে থেকে মিরাকল ইনভোকার হয়ে গেছে। এমন অনেক সময় বা বিষয় থাকতে পারে যেগুলোর সব জায়গায় তার কোনো না কোনো ইশারা লুকিয়ে আছে। যদিও এই সব চিন্তাভাবনা তার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু ক্লাইন এমন ভান করল যেন কিছুই হয়নি। সে শান্তভাবে বলল, তোমরা তোমাদের লেনদেন শুরু করতে পারো। ফোর্সওয়াল সাথে সাথে একই দিকের টেবিলে বসে থাকা মিস জাস্টিসের দিকে তাকাল। সে বেশ আশার সাথেই বলল, আমি একটা উত্তর পেয়েছি। আমার শিক্ষকের কাছে একজোড়া মিরর ড্রাগনের চোখ আছে। এর দাম পড়বে 1000 পাউন্ড। এই কথা বলার পর ফোর্সের একটু অস্বস্তি হল। এর কারণ হল ডোরিয়ান গ্রে আব্রাহামের রাখা দাম ছিল 800 পাউন্ড, যেটা কিনা সাধারণ দাম 500 থেকে 600 পাউন্ডের চেয়ে এমনিতেই কিছুটা বেশি ছিল, আর তার ওপর ভিত্তি করেই সে আরও 200 পাউন্ড যোগ করে দিয়েছিল। এতগুলো ট্যারোট গ্যাদারিং আর নানারকম বিয়ান্ডার চক্রে অংশ নেওয়ার পর আমি অবশেষে একটা জিনিস বুঝতে পেরেছি। সম্রাট রোজেল যেমনটা বলেছিলেন, টাকাই সবকিছুর মূলে না হলেও টাকা ছাড়া আসলে কিছুই করা যায় না। যদিও আমি এরই মধ্যে আমার নতুন বইয়ের জন্য নির্দিষ্ট পেমেন্ট পেয়ে গেছি আর আমার জমানো টাকাও 350 পাউন্ডে পৌঁছেছে, তবুও স্পিরিট ইটারের পেটের থলেটার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে। তাছাড়া সিকোয়েন্স 7, 6, 5 এবং এমনকি 4-এর জন্য নানা রকম খরচের দরকার আছে। মিস্টার ফুলের গোপন ইশারার পেছনের অর্থ হল আমি একবার হাই সিকোয়েন্স বিয়ান্ডার হতে পারলেই পূর্ণিমার অভিশাপ থেকে মুক্তি পাব। যদিও আমি শিক্ষকের মাধ্যমে এর কিছু অংশ জোগাড় করতে পারব, তবুও আমি তার আর আব্রাহাম পরিবারের ওপর পুরোপুরি নির্ভর করতে পারি না। এই দিক থেকে চিন্তা করলে শুধু নিজের টাকা জমানোটাই যথেষ্ট নয়, বরং আমাকে আরও টাকা আয় করার জন্য চেষ্টা করতে হবে। 1000 পাউন্ডের দামটা সত্যিই বেশ চড়া। যদি মিস জাস্টিস দরদাম করতে চায়, তবে আমি পরে তাকে বলব যে অনেকবার অনুরোধ করার পর শিক্ষক দাম 100 পাউন্ড কমাতে রাজি হয়েছেন। উত্তরের জন্য অপেক্ষা করতে করতে ফোর্স নিজেকে সান্ত্বনা দিল। 1000 পাউন্ড? অড্রে হল ঘুণাক্ষরেও ভাবেনি যে সে এত তাড়াতাড়ি সাইকিয়াট্রিস্ট পোষণের উপাদানগুলোর খবর পাবে। তাই সে নিজের অজান্তেই নিশ্চিত হওয়ার ভঙ্গিতে জিজ্ঞেস করল। ফোর্সের কোনো উত্তরের জন্য অপেক্ষা না করেই সে খুশি মনে যোগ করল, ঠিক আছে, চুক্তি পাকা। যদিও তাকে এখনও ভিসকাউন্ট গ্লেন্টকে শেষ কিস্তির টাকা দিতে হবে, আর দ্য ফুলস ব্লেসডকেও তার এখনও 2000 পাউন্ড দেওয়ার কথা, তবে নববর্ষের বল ড্যান্সে আনুষ্ঠানিকভাবে তাকে প্রাপ্তবয়স্ক ঘোষণা করা হবে। তখন শুধু তার সম্পদের ওপর তার নিয়ন্ত্রণ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেড়ে যাবে তা নয়, সে অনেক মূল্যবান উপহারও পাবে। যেমন কয়েকদিন আগেই তার বাবা আর্ল হল তাকে একটা দারুণ উপহার দেওয়ার কথা দিয়েছিলেন। তিনি তার আদরের মেয়েকে ব্যাকল্যান্ড ব্যাংকের শেয়ার হিসাবে আরও 50,000 পাউন্ড আর নগদ 2000 পাউন্ডের বেশি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই 1000 পাউন্ড এমন কোনো বড় সংখ্যা ছিল না যেটা নিয়ে তাকে মাথা ঘামাতে হবে। অড্রে প্রথমে মিস্টার ফুলকে 2000 পাউন্ড পরিশোধের সময়সীমাটা ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত বাড়াতে বলেছিল। এর একদিকে যেমন ভিসকাউন্ট গ্লেন্টের ঋণ শোধ করার কারণ ছিল, তেমনি কারও মনে কোনো সন্দেহ না জাগিয়ে যতটা সম্ভব গোপনে টাকা জমানোর ব্যাপারটাও ছিল। অন্যদিকে তাকে সাইকিয়াট্রিস্ট পোষণের উপাদানগুলোর জন্য আলাদা একটা বাজেট সরিয়ে রাখতে হতো। এখনই সেই বাজেটটা কাজে লাগানোর সেরা সময়। খুব বেশি হলে আমাকে গত কয়েক মাসের মতোই একটু হিসাব করে চলতে হবে। মার্চের পর আর কোনো সমস্যাই থাকবে না। অড্রে বিন্দুমাত্র চিন্তিত না হয়েই ভাবল, সে রাজি হয়ে গেল। ফোর্স একই সাথে বেশ খুশি আর অবাক হয়ে গেল। ফোর্স মিস্টার ফুলকে এই লেনদেনের সাক্ষী থাকতে বলল, আর বুধবার বিয়ন্ডার উপাদানটা দেওয়ার আগেই সে মিস জাস্টিসকে আগে টাকাটা পরিশোধ করার ব্যবস্থা করতে বলল। নগদ টাকা পাওয়ার পরপরই ফোর্স একটুও সময় নষ্ট না করে সোজা প্রিটজ হারবারে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে 3 জন ভদ্রলোক, দ্য সান, দ্য হ্যাংড ম্যান আর দ্য ওয়ার্ল্ডের দিকে তাকাল। কারো কাছে কি স্পিরিট ইটারের পেটের থলের কোনো খোঁজ আছে? একটু শান্ত হওয়ার পর সে বুঝতে পারল যে অ্যাক্টিং মেথডে তার অভিজ্ঞতার কারণে সে তার ধারণার চেয়েও অনেক দ্রুত অতিরিক্ত বিয়ন্ডার বৈশিষ্ট্যটা হজম করতে পারবে। এখনকার 1 সপ্তাহ প্রায় আগের 2 সপ্তাহের সমান ছিল। প্রায় 10 দিনের মধ্যেই সে পুরোটা হজম করে এই সমস্যার সমাধান করতে পারবে। উপাদানগুলো জোগাড় করে সে যখন ট্রিকমাস্টারে উন্নীত হবে, তখন তার মনে হল যে সে তার শিক্ষক ডোরিয়ান গ্রেড দেওয়া প্রথম পরীক্ষায় খুব ভালোভাবে পাশ করতে পারবে।
তখন সে সবার আরও বেশি মনোযোগ পাবে, আর সে শুধু এমন কোনো সাধারণ ছাত্র হয়ে থাকবে না যাকে শুধুমাত্র কৃতজ্ঞতা থেকে গ্রহণ করা হয়েছিল। ডেরিক বার্গ মাথা নেড়ে বলল, আমি আপনাকে বলতেই যাচ্ছিলাম যে এই অভিযানে আমরা বেশ কয়েকটা স্পিরিট ইটারের পেটের থলে পেয়েছি। আমি সিটি অফ সিলভারে ফেরার পর কম দামেই সেটা বদলে নিতে পারব। হ্যাঁ, তবে সেটা তখনই সম্ভব যখন আমাকে আর কড়া পাহারায় রাখা হবে না। ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে সোনার পাউন্ড দিয়ে তোমার কোনো কাজ নেই? ফোর্স সরাসরি জিজ্ঞেস করল। লিটল সানকে বাঁচানোর সেই অভিযানের পর সিটি অফ সিলভার সম্পর্কে তার একটা প্রাথমিক ধারণা তৈরি হয়েছিল। দ্য সানের কিছু বলার আগেই আলজার উইলসন মাঝখান থেকে বলে উঠল, তুমি আমাকে ওই পরিমাণ নগদ বা সোনার কয়েন দিতে পারো। 300 পাউন্ড বেশ ভালো একটা দাম। আমি দ্য সানকে সোলার হাইপ্রিস্ট পোশনের ফর্মুলাটা দেব। মিস্টার হ্যাংডম্যান, আপনার কাছে সোলার হাইপ্রিস্টের ফর্মুলা আছে? ডেরিক দারুণ অবাক হয়ে জিজ্ঞেস করল। তার আগের টহল আর সাম্প্রতিক অভিযানগুলোতে তার বারবার মনে হয়েছিল যে অন্ধকারের সাথে লড়াই করার জন্য সান পাথরের শক্তিগুলো একদম নিখুঁত। যদিও জায়ান্ট পাথরের সিকোয়েন্স 6 ডন প্যালাডিন আগে থেকেই ভোরের আলো তৈরি করতে পারত, কিন্তু পবিত্রতা আর আলোর রাজ্যে সেটা এখনও একজন লাইট সাপ্লিয়েন্টের চেয়ে অনেকটাই পিছিয়ে। দ্য হ্যাংডম্যান আলতো করে মাথা নেড়ে বলল, একদম ঠিক। সে রস্টের দ্বীপপুঞ্জের একটা কোষাগারে সোলার হাইপ্রিস্ট পোষণের ফর্মুলাটা খুঁজে পেয়েছিল, কিন্তু খুব সম্প্রতি সে একটা উপযুক্ত কারণ দেখিয়ে একবার অন্তত সেটা পড়ার অধিকার পাওয়ার সুযোগ পেয়েছিল। সে এই কারণটা দেখিয়েছিল যে সোনিয়া সাগরে শাশ্বত প্রজ্জ্বলিত সূর্যের চার্চের যাজক বলে সন্দেহ করা হয় এমন কিছু মানুষের খোঁজ পাওয়া গেছে। আর যেহেতু সে সাময়িকভাবে ইন্টিস রিপাবলিকে ফিরতে পারছিল না, তাই সে শুধু সোলার হাইপ্রিস্টের সাথে মিলে যায় এমন পোষণের উপাদানগুলোই খুঁজতে পারত। তাছাড়া শাশ্বত প্রজ্জ্বলিত সূর্যের প্রতি তীব্র ঘৃণা সাধারণ গুজবগুলোকেও চার্চ অব স্টর্মসের কাজ করার জন্য যথেষ্ট কারণ বানিয়ে দিতে পারত। ডেরিক প্রথমে বেশ খুশি হলেও খুব জলদি একটু অস্বস্তি নিয়ে বলল, সিকোয়েন্স 7 পোষণ ফর্মুলার দাম তো একটা স্পিরিট ইটারের পেটের থলের চেয়ে বেশি। আপনারা সবাই যে সোনার পাউন্ডের কথা বলছিলেন সেটা আমার কাছে নেই। তুমি একই দামের উপাদান দিয়ে এটা শোধ করে দিতে পারো। দ্য হ্যাংডম্যান খুব সংক্ষেপে উত্তর দিল, তবে আমি জানি না যে তোমার কাছ থেকে আমি কি পেতে পারি। প্রথমেই তোমার সিটি অফ সিলভারের চারপাশে পাওয়া যায় এমন সাধারণ দানব আর তাদের উপাদানগুলোর একটা তালিকা তৈরি করা উচিত। এরপর আমি সেই তালিকা থেকে বেছে নেব, কোনো সমস্যা নেই। এই অভিযান শেষ হওয়ার পর আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা করব। ডেরিককে দেখে মনে হলো সে যেন হাঁফ ছেড়ে বাঁচল। একপাশে ক্লাইনের নিজের কপালে হাত দিয়ে আফসোস করতে ইচ্ছে করল, কিন্তু শেষ পর্যন্ত সে চুক্তিটা ভাঙার জন্য দ্য ওয়ার্ল্ডকে কোনো নির্দেশ দিল না। এর কারণ হল সিটি অফ সিলভারের চারপাশে কী ধরনের দানব আর উপাদানগুলো সচরাচর পাওয়া যায় সেটাও সে জানতে চেয়েছিল। অড্রে মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই দ্য হ্যাংডম্যান চারপাশে তাকিয়ে তার নিজের অনুরোধের কথা জানাল, আমার এক জোড়া ড্রাগোনাইট সি কন্ডরের চোখ দরকার। আমি এর জন্য উপযুক্ত মূল্য দিতে রাজি আছি। সে শুধু ড্রাগোনাইট সি কন্ডরের চোখের কথাই বলল। অন্যভাবে বলতে গেলে মিস্টার হ্যাংডম্যানের কাছে ব্লু শ্যাডো ফ্যালকনের স্ফটিক পালকের খোঁজ আছে। সত্যিই তার কাছে অনেক খবর আর সম্পদ আছে। অড্রে, যে কিনা উইন্ড ব্লেসড পোষণের ফর্মুলাটা দেখেছিল, সে নতুন কিছু বুঝতে পেরে ভাবল। লেনদেন শেষ হওয়ার পর তারা নিজেদের এলাকার নানা খবর একে অপরের সাথে স্বাধীনভাবে ভাগাভাগি করতে শুরু করল, আর এভাবেই ট্যারোট গ্যাদারিং খুব তাড়াতাড়ি শেষের দিকে এগিয়ে গেল। এরই মধ্যে দ্য ওয়ার্ল্ড মারমেইডদের সম্পর্কে জানতে চাইল। সে শ্যারনের কাছ থেকে যেমন উত্তর পেয়েছিল ঠিক তেমন একটা উত্তরই পেল। সবকিছু যখন শেষ হয়ে গেল তখন চুপচাপ সব খেয়াল করা ক্লাইনের মনে হল যে মিস জাস্টিস আর মিস ম্যাজিশিয়ানকে সাবধান করে দেওয়া দরকার। প্রিন্স অ্যাডেসাক অগাস্টাসের আশেপাশে ভয়ঙ্কর একটা জিনিসের খোঁজ পাওয়া গেছে, যেটাকে গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্ট বলে মনে করা হচ্ছে। এর সাথে 008 জড়িয়ে থাকারও সম্ভাবনা আছে, যা নিশ্চিতভাবেই কোনো সাধারণ বিষয় হবে না। তাছাড়া শেষবার যখন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তখন টিঙ্গেন সিটি এক দুষ্ট ঈশ্বরের সন্তানের হুমকির মুখে পড়েছিল, আর শহরটা মানচিত্র থেকে প্রায় মুছেই গিয়েছিল। তাই এখন ব্যাকল্যান্ডেও একটা লুকিয়ে থাকা বিপদ আছে। ক্লাইন কয়েক সেকেন্ড ভেবে দ্য ওয়ার্ল্ডকে দিয়ে একটা কর্কশ গলায় বলাল, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আমি সম্প্রতি একটা খবর পেয়েছি যে ব্যাকল্যান্ডে বড়সড় কোনো ঘটনা ঘটতে চলেছে। এটা অনেক বেশি অস্থিরতা তৈরি করবে আর হয়তো কোনো বড় দুর্ঘটনার দিকে নিয়ে যেতে পারে। বড় ঘটনাটা কি? অড্রে বেশ চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। নিজের অজান্তেই তার কপালে সামান্য ভাঁজ পড়ে গিয়েছিল। আমি জানি না। দ্য ওয়ার্ল্ড শান্তভাবে মাথা নাড়ল। অস্থিরতা আর এই সম্ভাব্য দুর্ঘটনা কোথা থেকে আসতে পারে? ফোর্স একটু নার্ভাস হয়ে জিজ্ঞেস করল। আগের গ্যাদারিংগুলো থেকেই সে নিশ্চিত হয়ে গিয়েছিল যে মিস্টার ওয়ার্ল্ডের খবরের উৎসগুলো বেশ নির্ভরযোগ্য। দ্য ওয়ার্ল্ড মাথা নেড়ে এমন একটা ভান করল যেন সেও ধন্দে পড়ে গেছে। সে বলল, আমি নানারকম বিপরীত খবর পাচ্ছি, যার কারণে আমার পক্ষে একদম নিশ্চিত করে কোনো উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না।
এই কথা বলে সে ওপরের দিকে তাকাল, আর ছোপ ছোপ দাগওয়ালা টেবিলের একেবারে শেষে ধূসর কুয়াশার ভেতরে থাকা ওই মূর্তির দিকে খুব গভীর একটা দৃষ্টি দিল। সম্মানিত মিস্টার ফুল, ব্যাকল্যান্ডে থাকা আপনার ব্লেস্ট নিশ্চয়ই কিছু একটা বুঝতে পেরেছে, তাই না? সবাই সাথে সাথেই সেই লম্বা ব্রোঞ্জের টেবিলের শেষের দিকে তাকাল। সবার মনেই তখন নানা রকম অনুভূতির খেলা চলছিল, কৌতূহল, দুশ্চিন্তা, প্রত্যাশা আর উত্তেজনা। সবার মনোযোগ নিজের দিকে বুঝতে পেরে ক্লাইন একটু হেলান দিল, আর একদম স্বাভাবিক একটা গলায় বলল, অ্যাডিসাক অগাস্টাস। অধ্যায় 464, পরামর্শ। প্রিন্স অ্যাডিসাক অগাস্টাস, যে বিপদ একটা ট্র্যাজেডি ডেকে আনতে পারে তার সাথে এর কী সম্পর্ক? তাছাড়া এই ব্যাপারটা মনে হয় মিস্টার ফুলের মনোযোগ আকর্ষণ করেছে। অড্রের সাথে সাথে নামের সাথে একটা চেহারা মিলিয়ে নিল, আর তার মনে দারুণ চিন্তা আর সন্দেহের জন্ম হল। তার মতে যেসব জিনিস মিস্টার ফুলের মনোযোগ আকর্ষণ করে সেগুলো হয় খুব বিপজ্জনক, চরম গোপনীয়, অথবা সেগুলোর সুদূর প্রসারী গুরুত্ব থাকে, আর সেগুলো কোনোভাবেই সাধারণ কিছু নয়। উদাহরণস্বরূপ, লেনোভুস আর ইস্টবোরোর কারখানা এলাকার কঠোর পরিস্থিতির সাহায্যে ব্যাকল্যান্ডে নেমে আসার জন্য ট্রু ক্রিয়েটরের চেষ্টা, সম্রাট রোজেল গুস্তাভের ব্ল্যাক এম্পেরর কার্ড, অথবা ডিউক অ্যাগুসিড নেগানের মৃত্যু এবং টুয়ালাইট হার্মিট অর্ডার। এই উদাহরণগুলো মাথায় রেখে অড্রের বিশ্বাস করার যথেষ্ট কারণ ছিল যে যদি ব্যাপারটা ভালোভাবে সামলানো না হয় বা খুব কম মনোযোগ দেওয়া হয়, তবে প্রিন্স অ্যাডিসাককে জড়িয়ে থাকা এই বড় ঘটনাটা অনিবার্যভাবে একটা খুব ভয়াবহ ঝড়ের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, প্রিন্স অ্যাডিসাক বেশ কিছুদিন ধরে আমাকে বিরক্ত করেনি, আর এতে আমি কেবল স্বস্তিই পেয়েছিলাম, আর এটা নিয়ে বেশি কিছু ভাবিনি। এখন এটা একটু সমস্যামূলক মনে হচ্ছে আগের বল নাচে সে তখনও আমাকে কিছু বিরক্তিকর বিষয় নিয়ে আলোচনা করার জন্য বেশ আগ্রহের সাথেই আটকে রেখেছিল, এমনকি দাম্ভিক আর বাজে রসিকতা করার চেষ্টাও করেছিল। কিন্তু তার ঠিক 2-3 দিন পরেই সে বেশ শীতল আচরণ করতে শুরু করল, আর এমনকি ইচ্ছাকৃতভাবে আমাকে এড়িয়েও চলল। বাবাকে তার ব্যাপারে জিজ্ঞেস করার একটা সুযোগ আমাকে বের করতে হবে, কিন্তু আমি খুব বেশি কৌতূহল দেখাতে পারব না, নইলে এমনটা হওয়া খুব সম্ভব যে সে রাজপরিবারের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাবে। অড্রে কিছু খুঁটিনাটি মনে করার চেষ্টা করল, আর হঠাৎ তার মনে হল যেন ভারী তার কাঁধ নিচু হয়ে গেল। সে কখনোই প্রিন্স অ্যাডিসাককে পছন্দ করত না, এমনকি তার 2 বড় ভাইকেও না, আর একজন প্রিন্সেস কনসর্ট হওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না। কারণটা ছিল খুব সাধারণ। এভারনাইট গডেসের অনুসারীরা কিছুতেই মেনে নিতে পারত না যে অগাস্টাস পরিবার বংশপরম্পরায় লর্ড অফ স্টর্মসে বিশ্বাস করে, যার মানে হল নারীদের প্রতি তাদের অহংকার, দাম্ভিকতা, অবজ্ঞা আর খামখেয়ালিপনা তাদের হাড়ের গভীরে ঢুকে গেছে। তাদের বদলানো কঠিন ছিল, আর এই একটা জিনিস অড্রে সবচেয়ে বেশি সহ্য করতে পারত না। রাজকুমারী হওয়ার পর যে কঠোর, প্রাচীন আর চরম রক্ষণশীল পরিবেশের মাঝে সে নিজেকে আবিষ্কার করবে, সেই কথা ভাবতেই অড্রের মনে হল যে সে নিশ্চিতভাবে পাগল হয়ে যাবে আর সবকিছু বাদ দিয়ে পালিয়ে যাবে। তাই রাজপুত্রদের খুব বেশি তোষামোদে সে একেবারেই গলে যেত না, বরং সে খুব বিরক্ত হতো। অ্যাডিসাক অগাস্টাস নামের শেষ অংশটা বোঝায় যে সে রাজপরিবারের একজন সদস্য। আমার আবছাভাবে মনে পড়ছে যে সে একজন রাজপুত্র। সে কোন বিপজ্জনক কাজ করতে যাচ্ছে তার সাথে যোগাযোগ করার কোনো উপায় আমার নেই। ঠিক, আমি সাহায্য করার জন্য মিস অড্রে আর গ্লেন্টকে জিজ্ঞেস করতে পারি, কিন্তু তাদের সন্দেহ দূর করার জন্য আমাকে আগে থেকেই একটা কারণ ভাবতে হবে। মিস্টার ফুলের কথার মানে বোঝার চেষ্টা করার সময় ফোর্স ওয়াল সামান্য ভুরু কুঁচকাল। আলজার উইলসন ব্যাপারটা নিয়ে খুব আগ্রহী ছিল, কিন্তু সে মিস্টার ফুলকে কিছু জিজ্ঞেস করার সাহস পেল না, যে স্পষ্টতই কেবল একটা ইঙ্গিত দিচ্ছিল। জাস্টিস, দ্য ম্যাজিশিয়ান আর দ্য ওয়ার্ল্ডকে কিছু বলার আগে সে কেবল 2 সেকেন্ডের জন্য নিজের মনে ভেবে নিতে পারল, সমুদ্রের ওপরের পরিবেশটাও শান্ত নয়। ওসব মেশিনের মতো এর সাথেও ব্যাকল্যান্ডের একটা যোগসূত্র থাকতে পারে। তার এই কথাগুলো ছিল পুরোপুরি ভিত্তিহীন। সে কেবল বিপদের মাত্রাটা বাড়িয়ে বলতে চেয়েছিল, যাতে ব্যাকল্যান্ডে থাকা ট্যারোট ক্লাবের 3 জন সদস্য বিষয়টা খুব মনোযোগ দিয়ে তদন্ত করে। আমাকে বলতেই হবে যে দ্য হ্যাংড ম্যান খুব চমৎকারভাবে তাল মিলিয়ে কাজ করেছে। ক্লাইন মোরেত্তি যে পাশ থেকে সবকিছু দেখছিল, দ্য ওয়ার্ল্ডকে দিয়ে এমন কিছু বলানোর চিন্তা বাদ দিল। সে কেবল প্রিন্স অ্যাডিসাকের কথা উল্লেখ করল, কিন্তু নীলকান্তমণি আংটি পরিহিতা নারীর কথা বলল না, যার কাছে একটা গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্ট আছে বলে সন্দেহ করা হচ্ছিল। এমনকি সে এই সম্ভাবনার কথাও জানাল না যে প্রিন্স অ্যাডিসাক যে ব্যাপারটার সাথে জড়িত থাকতে পারে তার সাথে 008 আর ইনসে জ্যাঙ্গুইলের কোনো সম্পর্ক থাকতে পারে, কারণ সে সেই শীর্ষ সিল্ড আর্টিফ্যাক্টের অবস্থা সম্পর্কে জানত না, যেটা এমনকি একটা দেশকে ধ্বংস করে দিতে পারে। যে আন্দাজগুলো সম্পর্কে সে পুরোপুরি নিশ্চিত ছিল না, সেগুলো করার জন্য সে কেবল খুব সামান্য কিছু সূত্রের ওপরই নির্ভর করতে পারত। সে ভয় পাচ্ছিল যে সে যদি জাস্টিস আর দ্য ম্যাজিশিয়ানকে সরাসরি মূল বিষয়গুলো বলে দেয়, তাহলে তারা লক্ষ্যবস্তুর ওপর নজর দেওয়া মাত্রই তাদের তদন্তের বিষয়টা ধরা পড়ে যাবে। এই কারণেই ক্লাইন মেশিনারি হাইভ মাইন্ডকে খবর দেওয়ার কোনো সুযোগ খোঁজার চেষ্টা করেনি। সিল্ড আর্টিফ্যাক্ট 008 সম্পর্কে তার অনুমানের উপর ভিত্তি করে
তার সন্দেহ ছিল যে সে যদি মিন্স্ক স্ট্রিট ছেড়ে একটা ঘোড়ার গাড়িতে চড়ে লিভার ক্যাথেড্রাল বা স্টিম ক্যাথেড্রালে যায় তাহলে সে একটা অপ্রত্যাশিত আর একেবারে অপ্রতিরোধ্য হামলার মুখে পড়বে, যেমন মাটির নিচে লুকিয়ে রাখা কোনো সিল্ড আর্টিফ্যাক্টের বিস্ফোরণ বা হাই সিকোয়েন্স বিয়ান্ডারের কোনো মারাত্মক আঘাত। কেবলমাত্র ধূসর কুয়াশার আড়ালোই ক্লাইনকে এসব সমস্যা নিয়ে চিন্তা না করার সুযোগ করে দিয়েছিল। কিছুটা হলেও সে জাস্টিস আর দ্য ম্যাজিশিয়ানকে এই বিষয়ে একটা বেশি নরম, ঘুরিয়ে বলা আর গুপ্ত উপায় জানাতে পারত। এর পাশাপাশি ক্লাইনের অন্য পরিকল্পনাও ছিল। সেটা ছিল পার্শ্বচরিত্রদের মাঝে একজন পার্শ্বচরিত্র হিসেবে স্টেজ থেকে বিদায় নিয়ে আর কেউ কিছু খেয়াল করার আগেই নিজের চেহারা বদলে ব্যাকল্যান্ড ছেড়ে যাওয়া। তারপর সে গোপনে ফিরে আসবে আর গ্রেট জিরো সিল্ড আর্টিফ্যাক্টের অনুভূতির বাইরে গিয়ে মেশিনারি হাইভ মাইন্ডের সাথে যোগাযোগ করবে। আশা করি এটা সফল হবে। আমি আশা করি ইনসে জ্যাঙ্গুইলকে খুঁজে পাওয়ার একটা সুযোগ আছে। হ্যাঁ, মূল কথা হলো সে সত্যিই এই ব্যাপারটার সাথে জড়িত। 1 মিনিট দাঁড়াও, আজিক যখন ইনসে জ্যাঙ্গুইলের পিছে পড়েছিল তখন MI9-এর সাথে তার একটা সংঘাত হয়েছিল। সে গোপনে একজন ফেরারি আসামিতে পরিণত হল আর MI9-কে সবসময় সেনাবাহিনীর ভেতরে রাজপরিবারের সমর্থক হিসেবে ধরা হয়। প্রিন্স অ্যাডেসাককে ঘিরে ঘটা একের পর এক সমাপতন অতীতে সিল্ড আর্টিফ্যাক্ট 008-এর দেখানো বৈশিষ্ট্যগুলোর সাথে বেশ মিলে যায়। এটা মনে হয় পরোক্ষভাবে ইনসে জ্যাঙ্গুইলের অস্তিত্বকেই নিশ্চিত করে। ক্লাইন চোখ বন্ধ করল আর চকচকে জুতো জোড়া এবং ফ্যাকাশে হাতটা তার মনে ভেসে উঠল। সে তার চেয়ারে হেলান দিয়ে বসল, তার ঠোঁট দুটো ওপরের দিকে বেঁকে একটা হাসির রেখা ফুটিয়ে তুলল। ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ, আমরা আগামী সপ্তাহে দেখা করব। এমপ্রেস বোরোতে আর্ল হলের বিশাল বিলাসবহুল ভিলা। অড্রে হল বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। এই ট্যারোট গ্যাদারিংয়ে তার জন্য ভালো আর খারাপ দুই ধরনের খবরই ছিল। ভালো খবরটা ছিল এই যে সে সাইকিয়াট্রিস্ট পোষণের অন্যতম প্রধান একটা উপাদান পেতে যাচ্ছিল, যদিও সে এখন আর সেই অবুঝ মেয়েটা নেই যে দ্য হ্যাংড ম্যানের কাছ থেকে 1000 পাউন্ডের বিনিময়ে কিছু সাধারণ প্রাথমিক জ্ঞান কিনেছিল এবং অনেক বিয়ন্ডার উপাদানের আনুমানিক দাম তার জানা ছিল। তবু একটা মিরর ড্রাগনের চোখের জন্য বাড়তি দাম দিতে তার কোনো আপত্তি ছিল না। ডিউক অ্যাগুইসিড নেগানের গুপ্তহত্যার পর তার সিকোয়েন্স বাড়িয়ে সেই অনুযায়ী লড়াইয়ের শক্তি অর্জন করার প্রবল ইচ্ছা আর অনুপ্রেরণা তার মাঝে তৈরি হয়েছিল। এজন্য সে আর অপেক্ষা করতে চাচ্ছিল না আর একটা মূল্য চোকাতেও রাজি ছিল। যতক্ষণ না উপাদানগুলো পাওয়া যাচ্ছে, অপ্রত্যাশিত কিছু ঘটার আশঙ্কায় দামটা খুব বেশি অস্বাভাবিক না হলে সে সাথে সাথে প্রস্তাবটা মেনে নেবে। এটা অনেকটা সেই দামি গয়নার মতো যার দিকে অনেক অভিজাত নারীদের নজর থাকে। এটা আবার সেই সব অদ্ভুত রক্তধারার খাঁটি বংশের মতো যেগুলো পুরুষরা পছন্দ করে। এর জন্য বাড়তি দাম দেওয়াটা অনিবার্য আর এড়ানো অসম্ভব। মাঝে মাঝে দামটা দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাওয়াটাও অসম্ভব কিছু নয়। তাছাড়া ফোর্স যখন তার শিক্ষকের সাথে যোগাযোগ করার প্রক্রিয়ায় নিজেকে ব্যস্ত রেখেছে, ঝুঁকি নেওয়ার সময় তাকে নিশ্চয়ই সময় নষ্ট করতে দেওয়া উচিত নয়। হ্যাঁ, সে এটাও জানে না যে আমি জাস্টিস অড্রে নিরাসক্তভাবে ভাবল। আর খারাপ খবরের কথা বলতে গেলে এটা নিঃসন্দেহে প্রিন্স অ্যাডেসাকের ব্যাপারের সাথে সম্পর্কিত ছিল। এটা তাকে চিন্তিত আর উদ্বিগ্ন করে তুলেছিল। ভাগ্যিস দ্য ওয়ার্ল্ড খবরটা পেয়েছিল আর মিস্টার ফুল একটা সতর্কবার্তা দিয়েছিল। নইলে কে জানে পরিস্থিতি কেমন হতো। অড্রে, এমন দারুণ সব সুযোগ সুবিধা নিয়ে তুমি নিশ্চয়ই এই সমস্যার সমাধান করতে পারবে। চলো। মেয়েটা আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়ে গাঢ় লাল চাঁদের চিহ্ন আঁকল আর আশাবাদী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করল। এরপর সে নিজের আবেগ সামলে নিয়ে পিয়ানো রুমের দিকে এগিয়ে গেল, যেন কিছুই হয়নি এমন ভান করে তার নির্ধারিত পিয়ানো ক্লাসে অংশ নেওয়ার প্রস্তুতি নিল। কারণটা হলো আর্ল হল আর তার স্ত্রী, সেই সাথে হিবার্ট হল রাতের খাবারের আগে বাড়ি ফিরবে না, আর এখন তথ্য জানার জন্য কাউকে জিজ্ঞেস করার উপায় তার নেই। সে কেবল নিজেকে শান্ত, স্থির আর ধৈর্যশীল হওয়ার কথা বলতে পারল। শিক্ষক আসার আগে অড্রে আপন মনে পিয়ানো বাজাতে লাগল। সেই সুন্দর সুর দিয়ে নিজের মন আর আত্মাকে পবিত্র করার চেষ্টা করল। বাজানো শেষ হলে সে খেয়াল করল যে সুসি কখন যেন দরজা খুলে ভেতরে এসে তার পাশে বসেছে। তার গলায় তখনও এক জোড়া সোনালি ফ্লেমের চশমা ঝুলছিল। অড্রে, তুমি কি সমস্যায় পড়েছ? তোমার পিয়ানোর সুর আমাকে বলছে যে তুমি কোনো কিছু নিয়ে হতাশ। সুসি হঠাৎ করেই বলল। অড্রে থমকে গেল, বুঝতে পারল না কি উত্তর দেবে। তার হঠাৎ করেই মনে হল যে বাড়িতে একটা মন পড়তে পারা কুকুর থাকাটা সবসময় ভালো কিছু নয়। আগুন জ্বালানো একটা ক্যাম্পসাইটের ভেতরে চোখ বন্ধ করে ডেরিক বার্গ চুপচাপ ট্যারোট গ্যাদারিংয়ে যা যা ঘটেছিল তার কথা স্মরণ করল আর নিশ্চিত হল যে সে তার বারবার ঘটা অভিজ্ঞতার স্মৃতিগুলো ভুলে যায়নি। কতক্ষণ পর কে জানে, প্রত্যাশায় ভরা চোখগুলো সে খুলল আর চারপাশে তাকাল। তবে তার চোখে যা পড়ল তা হল আগুনের শিখা আর তার সতীর্থরা, যারা ঠিক তার স্মৃতির মতোই ছিল। সেই মুহূর্তে একটা পাথরের পিলারে হেলান দিয়ে পা গুটিয়ে বসে থাকা ডেমন হান্টার কলিন বলল,
আমরা 50 বার বজ্রপাতের পর রওনা হব। এই মুহূর্তে ডেরিক নিশ্চিত হল যে এর আগে যা যা ঘটেছে তার কোনোটিই স্বপ্ন বা হ্যালুসিনেশন ছিল না। চেরুড বোরো 15 মিন্স্ক স্ট্রিট। ক্লাইন নিচতলায় গিয়ে অ্যাক্টিভিটি রুমে বসল, ফায়ারপ্লেসের উষ্ণতা অনুভব করল। খবরের কাগজ, ম্যাগাজিন বা এমনকি কোনো বই না পড়েই সে চুপচাপ হেলান দেওয়া চেয়ারে দুলতে লাগল। ডোরবেল বেজে ওঠার শব্দ শোনার আগ পর্যন্ত চারপাশটা খুবই শান্ত আর নীরব ছিল। ক্লাইন, যে একটা বাড়ির শার্ট আর কাশ্মীরি ভেস্ট পরেছিল, সে উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল। আগত মানুষটাকে দেখে সে বেশ অবাক হল। সে দরজা খুলল আর মৃদু হাসল। শুভ অপরাহ্ন, এমলিন। এই সময়ে তোমার কি হারভেস্ট চার্চে সাহায্য করার কথা ছিল না? সে ছিল দেখতে সুদর্শন, কিছুটা মেয়েলি ধরনের, এমলিন হোয়াইট, যার চুল একটা কোণ করে পেছনের দিকে আঁচড়ানো ছিল। ক্লাইনের অভিবাদন শুনে সেই অহংকারী লোকটার চেহারা জমে গেল। নিজের স্বাভাবিক অবস্থা ফিরে পেতে তাকে একটু কসরত করতে হল। তোমার সাথে আমার কিছু পরামর্শ করার আছে, ডিটেকটিভ শার্লক মরিয়ার্টি। এমলিন এক এক করে শব্দগুলো উচ্চারণ করল। তাকে অ্যাক্টিভিটি রুমে ডেকে নেওয়ার পর ক্লাইন তার হেলান দেওয়া চেয়ারে ফিরে গিয়ে হাসিমুখে জিজ্ঞেস করল, কি ব্যাপার? একটা পরামর্শের জন্য ফি হল 1 পাউন্ড, কিন্তু আলোচনা কোনোভাবেই 1 ঘণ্টার বেশি হতে পারবে না। এমলিন হোয়াইট তার কথায় কান দিল না, আর সে গভীর চিন্তায় মগ্ন হয়ে বলল, একজন বড় মাপের মানুষ চায় যে আমি একটা কাজ করি। যদিও বিষয়টা পরোক্ষভাবে আমাকে আমার সমস্যা সমাধানে সাহায্য করতে পারে, কিন্তু এর মধ্যে বিশাল পরিমাণ ঝুঁকিও রয়েছে। আমার কোনো বন্ধু নেই, আর আমার ভয় হচ্ছে যে আমার বাবা মা চিন্তিত হয়ে পড়বে, আর তুমি একজন বেশ জ্ঞানী বিয়ন্ডার ডিটেকটিভ। তুমি কি পরামর্শ দেবে? প্রত্যাখ্যান করব নাকি গ্রহণ করব? তোমার সমস্যার সমাধান, মানসিক সংকেতটা দূর করা? ক্লাইন চিন্তিতভাবে বলল, কেবলমাত্র একটা কাজ শব্দটা শুনে আমি তোমাকে কোনো পরামর্শ দিতে পারব না। এমলিন হোয়াইট কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। তারপর সে দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলল, এর সাথে সেই ফুলের কোনো একটা সম্পর্ক আছে। ক্লাইন প্রায় তার হাতটা কানের কাছে তুলে আনল। চ্যাপ্টার 465, এমলিনের সংকল্প। 1 সেকেন্ড নিশ্চিত হওয়ার পর ক্লাইন তার হাত দুটো একসাথে জড়ো করল এবং সামনের দিকে ঝুঁকে পড়ল। এই ব্যাপারটা আসলে কি? না, আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। এমলিন হোয়াইট শক্তভাবে মাথা নাড়ল। বেশি খোঁজখবর করলে সমস্যা হতে পারে ভেবে ক্লাইন আর এগোল না। সে কেবল ভ্যাম্পায়ারের দেওয়া তথ্যগুলোর ওপর ভিত্তি করে পরিস্থিতিটা বিশ্লেষণ করতে লাগল। দ্য ফুলের সাথে জড়িত কোনো বিষয়, এটা এমলিন হোয়াইটকে তার সমস্যা সমাধানে সাহায্য করতে পারে। এতে অনেক বড় ঝুঁকি আছে। তার আগের চিন্তাভাবনার সাথে মিলিয়ে দেখলে মনে হয় সে দ্য ফুলের কাছে প্রার্থনা করার জন্য একটা জুতোসই রিচুয়াল বা আচার করার পরিকল্পনা করছিল। আর এই দ্য ফুল কিন্তু আমি নিজেই, যাতে করে সে মনস্তাত্ত্বিক প্রভাবটা দূর করতে পারে এবং তার দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতা ফিরে পায়। তবে এখন আর এই রিচুয়ালটা এমলিন নিজে থেকে করছে না। এটা একজন বিশেষ স্যাঙ্গুইন বিগ শটের নির্দেশের ফসল। এই ভ্যাম্পায়ারের যেমন অহংকার, তাতে সে কাউকে ওভাবে সম্বোধন করার মানে হল সেই ব্যক্তিটা স্যাঙ্গুইনদের মধ্যে বেশ ক্ষমতাধর কেউ। কেন একজন স্যাঙ্গুইন বিগ শট তার বংশধরকে দ্য ফুলের কাছে প্রার্থনা করার জন্য পাঠাবে? তারা কি অরোরা অর্ডারের সাথে কাজ শুরু করেছে? ক্লাইন বিভ্রান্ত হয়ে এমলিনের দিকে তাকাল। এমলিন বেশ আশা নিয়ে তার দিকে তাকিয়েছিল। ক্লাইন মনে মনে হাসল। তুমি যদি জানতেই আমি তোমার প্রার্থনায় সাড়া দেব কিনা। সে 2 সেকেন্ড ইতস্তত করল, তারপর কোনো পরামর্শ দিল না। এর বদলে সে বলল, পরিসংখ্যানের দিক থেকে দেখলে, পরিস্থিতি না বুঝে কোনো গুপ্ত অস্তিত্বের কাছে প্রার্থনা করলে 100 জনের মধ্যে 30 জন কোনো সাড়া পায় না। 68 জনের সাথে নানা রকম ভয়ানক ঘটনা ঘটে এবং তারা প্রাণ হারায় কিংবা তাদের জীবন মৃত্যুর চেয়েও জঘন্য হয়ে ওঠে। মাত্র 2 জনের সফল হওয়ার সম্ভাবনা থাকে, তারা যা চায় তা পায়। তবে এর জন্য তারা যে মূল্য দেয় সেটা হয়তো তাদের কাম্য থাকে না। আগে একজন কিবোর্ড যোদ্ধা হওয়ার সুবাদে ক্লাইন সবসময় বিশ্বাস করত যে কোনো কিছু প্রমাণ করার ক্ষেত্রে বা কোনো মতবাদ প্রতিষ্ঠা করার সময় যারা পুরো নমুনা এবং সামগ্রিক পরিসংখ্যান উল্লেখ না করে শুধু একটা উদাহরণ বা ব্যতিক্রম তুলে ধরে, তারা আসলে বোকা। এটা স্রেফ একটা ধারণার চালাকি। আর এসব ক্ষেত্রে সাধারণত কিছু পরিচিত কথা শোনা যায়, যেমন আমার এক বন্ধু আছে, আমি একটা মেয়েকে চিনি, বা আমার আশেপাশের একজন। তাই এমলিন হোয়াইটকে বোঝানোর জন্য সে ইচ্ছে করেই কিছু তথ্য বানাল। অবশ্য এটা পুরোপুরি ভিত্তিহীনও ছিল না। অন্তত নাইটহক টিমের সদস্য থাকার সময় ক্লাইন যে ফাইলগুলো পড়েছিল সেখানে এরকম অনেক ঘটনার কথা লেখা ছিল। মাত্র 2 জনের সফল হওয়ার সম্ভাবনা, আর 68 জনের সমস্যা হয়। অবাক হয়ে এমলিন তার হাত তুলে নিজের চুল ঠিক করতে লাগল। তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটার বিপদের মাত্রা মূলত এরকমই। তোমার উদ্দেশ্য যদি খারাপ হয় তবে ঝুঁকি এর চেয়েও বেশি, ক্লাইন খুব আন্তরিকভাবে বলল। এমলিন অবচেতনভাবেই মাথা নাড়ল।
না, কোনো খারাপ উদ্দেশ্য নেই। তাছাড়া বিগ শট পুরো সময়টাতে আমাকে রক্ষা করবে। খারাপ উদ্দেশ্য নেই। আরে, তোমার যদি খারাপ উদ্দেশ্য থেকেও থাকে, তুমি হয়তো সেটা জানোই না, কারণ তুমি তো স্রেফ একটা দাবার ঘুঁটি যাকে সামনের সারিতে ঠেলে দেওয়া হয়েছে। ক্লাইন ডান হাতটা তুলল এবং ইশারার মাধ্যমে তার কথার জোর বাড়াল। এটা হয়তো ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে, কিন্তু একেবারেই শূন্য করে দেবে না। সেই বিগ শটের কি সত্যিই কোনো গুপ্ত অস্তিত্বের সাথে লড়াই করার মতো ক্ষমতা আছে? সম্ভবত নেই, এমলিন থেমে থেমে উত্তর দিল। তাহলে ক্লাইন তার হাত দুটো প্রসারিত করল। হঠাৎ করেই সে হেসে উঠে বলল, এমলিন, তোমার এই ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই। তুমি যদি পুরোপুরি ধরিত্রী মাতায়ের ওপর বিশ্বাস স্থাপন করো, তবে সেটা তোমার জীবনে কোনো প্রভাব ফেলবে না। ফেইনপটারের নাগরিকদের দিকেই তাকাও। তারা কি খায় না, পোশাক পরে না, আর যা খুশি তাই করে না? সময় এলে খুব সম্ভবত বিশপ উট্রাভস্কি তোমাকে হারভেস্ট চার্চে স্বেচ্ছাসেবীর কাজ করার জন্য আর জোর করবে না। তুমি তোমার আসল স্বাধীনতা ফিরে পাবে। তাছাড়া আমি বিশ্বাস করি তুমি কোনোরকম বাধা ছাড়াই ধরিত্রী মাতায়ের শিক্ষাগুলোর সাথে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছ। এমলিন হোয়াইট কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তার বিশ্বাসগুলো পছন্দ করি বলে বিশ্বাসী হওয়া আর একটা মনস্তাত্ত্বিক প্রভাবের মাধ্যমে জোর করে বিশ্বাসী হওয়া দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। আমি যদি কোনোদিন চাঁদকে ছেড়ে ধরিত্রী মাতায়ের ওপর বিশ্বাসও করি, আমি চাইব সেটা যেন আমার নিজের পছন্দ হয়। এর সাথে অন্য কারো কোনো সম্পর্ক থাকবেই নায়ক। এটাই একজন স্যাঙ্গুইনের শেষ অহংকার। ক্লাইন একটু অবাক হয়ে এমলিনের দিকে তাকাল। সে ভাবতেই পারেনি এমলিন এতটা জেদি হবে। সে 2 সেকেন্ড চিন্তা করল এবং তাকে আর বোঝানোর চেষ্টা না করে সংক্ষেপে সায় দিল। সমস্যাটা আসলে খুবই সহজ। বিগ শটের নির্দেশে এবং সেই মনস্তাত্ত্বিক প্রভাব থেকে মুক্তি পাওয়ার লোভে তুমি কি একটা নির্দিষ্ট মাত্রার বিপদের মুখোমুখি হওয়ার সাহস রাখো? তুমি যদি এর জন্য নিজের জীবনও উৎসর্গ করতে রাজি থাকো, তবে উত্তরটা খুবই সহজ। সংক্ষেপে বলতে গেলে এই সিদ্ধান্তটা শেষমেশ তোমার ওপরেই ছেড়ে দেওয়া হল। এমলিন গম্ভীর মুখে কথাগুলো শুনল এবং স্বভাবতই বলে উঠল, আমি যদি সত্যিই চেষ্টা করার সিদ্ধান্ত নিই, তবে সেটা শুধু নিজের জন্য নয়, বরং সব স্যাঙ্গুইনদের জন্য। এই সমস্যার সমাধান হওয়াটা স্রেফ একটা উপরি পাওনা। সব স্যাঙ্গুইনের জন্য। আমার কোন ব্যাপারে সব স্যাঙ্গুইনরা জড়িত? সেই বিগ শট তোমাকে মিথ্যে বলেছে, তাই না? ক্লাইন মনে মনে হাসল। তুমি কি বিশ্বাস করো যে একটা দুর্বল ভ্যাম্পায়ারের পুরো একটা জাতকে বাঁচানোর সুযোগ আছে? স্যাঙ্গুইন, আমি স্যাঙ্গুইন। এমলিন জোর দিয়ে বলল, তাছাড়া আমার শক্তিও খুব একটা খারাপ নয়। তোমাদের মানুষের সিকোয়েন্স 7-এর সমান এটা। আর এটা কিন্তু সেই ধরনের শক্তি যা লড়াই করতে পারদর্শী। আর তুমি বিশ্বাস করো বা না করো, তুমি এটা বুঝবে না। সে উঠে দাঁড়িয়ে বলল, তোমার বিশ্লেষণ আর পরামর্শগুলো অর্থহীন হলেও আমাকে ধন্যবাদ দিতেই হবে। কনসালটেশন ফি হিসেবে ওই আগের স্যুটকেস আর টিনের বাক্স থেকে টাকা কেটে নেওয়া হবে। ক্লাইন এক মুহূর্তের জন্য বুঝতেই পারল না সে কি নিয়ে কথা বলছে। এমলিন চলে যাওয়ার পর সে হঠাৎ বুঝতে পারল এমলিন কি বলতে চাইছিল। বড়সড় লেনদেনে বাক্স বা পাত্রগুলো কি সাধারণত বিনামূল্যেই দেওয়া হয় না? কি ছোট লোক আর কিপটে ভ্যাম্পায়ার রে বাবা। অন্ধকারের মাঝে, যেখানে বজ্রপাতের মাত্রা তখনও ফিরে আসেনি, সিলভার সিটির অনুসন্ধানী দলটা একেবারে সময়মতো পরিত্যক্ত মন্দিরটার সীমানায় এসে পৌঁছাল। ডেরিকের মনে পড়ল যে তাদের প্রথম অভিযানের সময় এখানেই পশুর চামড়ার সব লণ্ঠনগুলো নিভে গিয়েছিল। পুরো দলটা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তলিয়ে গিয়েছিল, আর সে মন্দিরের ভেতর থেকে একটা গা ছমছমে বাঁচাও চিৎকার শুনতে পেয়েছিল। আলজার উইলসন এবং অড্রে হলো এর ধারণা অনুযায়ী এটাই হয়তো তাদের বারবার ঘুরে ফিরে আসা চক্রের শুরু। কিন্তু আমরা শহরের বাইরের ক্যাম্পসাইটে কেন জেগে উঠলাম, সরাসরি এখানে নয় কেন? ট্যাট মিটিংয়ের আলোচনার কথা মনে করে ডেরিক তার হাত তুলল এবং পরামর্শ অনুযায়ী মনে মনে প্রার্থনা করতে লাগল। হঠাৎ তার শরীর থেকে একটা বিশুদ্ধ আলো ঠিকরে বেরিয়ে এলো, যা দেখে জোশুয়া এবং দলের অন্য সদস্যরা দ্রুত যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। কি হয়েছে? ডেমন হান্টার কলিন তার তলোয়ারটা বের করে গম্ভীর গলায় জিজ্ঞেস করল। ডেরিক ভয় পেয়ে এদিক ওদিক তাকাল আর বলল, মাননীয়, আমি এইমাত্র শুনতে পেলাম একটা বাচ্চা কাঁদছে আর বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সে পরীক্ষা করে দেখতে চাইছিল এটাই কোনো মূল চাবিকাঠি কিনা। আর এখন? কলিন সতর্ক হয়ে জিজ্ঞেস করল। এখন আর শুনতে পাচ্ছি না। ডেরিক মনোযোগ দিয়ে শুনল। ডেমন হান্টার কলিন চোখের কোণ দিয়ে জোশুয়া আর অন্যদের দিকে তাকাল। তোমাদের কেউ কি শুনতে পেয়েছ? দলের সদস্যরা মাথা নাড়ল। কয়েক সেকেন্ড চিন্তা করার পর কলিন একটা সিদ্ধান্তে পৌঁছাল। সে তার বেল্টের গোপন প্রকোষ্ঠ থেকে একটা গাঢ় নীল রঙের ধাতব বোতল বের করল এবং বর্ণহীন আঠালো তরলটা তার তলোয়ারে মাখিয়ে নিল। তারপর সে তার তলোয়ার দিয়ে ওপরের দিকে আঘাত করল। হঠাৎ আকাশটা আলোকিত হয়ে উঠল। রূপালী সাপের মতো দেখতে আলোর রেখাগুলো ওপরের দিকে ছুটে যেতে লাগল এবং খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল। রূপালী সাদা আলোটা মুহূর্তের মধ্যেই দলের সব সদস্যদের ঢেকে ফেলল, যেন তাদের ভেতরের সবচেয়ে অন্ধকার কোণটাও
আলোকিত করে তুলল। একটা হিসহিস শব্দ করে রূপালী সাপগুলো শূন্যে মিলিয়ে গেল অজানা কোনো এক গন্তব্যে। খুব দ্রুত চারদিক শান্ত হয়ে গেল, নিস্তব্ধতার মধ্যে শুধু পশুর চামড়ার লণ্ঠনগুলোর ম্লান আলো ছড়িয়ে রইল। কলিন চোখ সরু করল। সে যা করার চেষ্টা করেছিল সেটা কোনো অজানা জিনিসের উপস্থিতি টের পেয়েছে। পুরো 5 সেকেন্ড পর সে হাত তুলে সামনের দিকে ইশারা করল। এখন থেকে আমরা কোনোভাবেই অসতর্ক হতে পারব না। আমাদের পুরোপুরি সতর্ক থাকতে হবে। কথাগুলো এত পরিচিত, এই বিপদ থেকে বের হওয়ার চাবিকাঠি এটা নয়। ডেরিক তার মন শান্ত করল আর দলের সাথে অর্ধেক ধ্বংস হয়ে যাওয়া মন্দিরটার ভেতরে ঢুকে পড়ল। এবার সে শিক্ষা নিয়েছে এবং ফলেন ক্রিয়েটরের চেহারার দিকে তাকায়নি। মাটি পরীক্ষা করার সময় সে নিজে থেকেই সেই জায়গাটার খোঁজ করতে লাগল যেখানে দেয়াল চিত্রটা ছিল। সে তার হাতে পশুর চামড়ার লণ্ঠন আর হারিকেন কুঠারটা ধরে রেখে দলের আরেকজন সদস্যের সাথে মিলে একটা ছোট দল হিসেবে কাজ শুরু করল। সারিবদ্ধ অনেকগুলো ছোপ ছোপ দাগওয়ালা এবং ভাঙাচোরা দেয়াল পার হওয়ার পর সে অবশেষে তার গন্তব্যে পৌঁছাল। লণ্ঠনের আলো যত কাছে এগোল, দেয়ালের চিত্রটা ধীরে ধীরে ততটাই পরিষ্কার হয়ে উঠল। ডেরিক প্রথমে কোণটার দিকে তাকাল এবং সেই অদ্ভুত স্মরণীয় লাইনটা খুঁজে পেল। রোজ রিডেমশন। সে মনে মনে নামটা উচ্চারণ করল, লণ্ঠনটা উঁচুতে তুলল এবং দেয়াল চিত্রের খুঁটিনাটি খুব মনোযোগ দিয়ে দেখতে লাগল। দাগওয়ালা দেয়ালের একেবারে ওপরের দিকে একটা বিশাল, অস্পষ্ট, ঘুটঘুটে কালো ক্রস আঁকা ছিল। সেখানে একটা ছায়া উল্টো হয়ে ঝুলেছিল, যাকে চেনাটা বেশ কঠিন ছিল। এমন একটা দৃশ্যের পটভূমিতে একটা জনশূন্য প্রান্তর ছিল। প্রান্তরের মধ্যে মানুষের একটা লম্বা সারি ছিল। তাদের গন্তব্য ছিল অনেক দূরের একটা পাহাড়, পাহাড়ের চূড়ায় থাকা ক্রসটা আর উল্টো হয়ে ঝুলে থাকা ছায়াটা। সারিটার মধ্যে কিছু মানুষ মাটিতে হাঁটু গেড়ে বসে খুব ভক্তি ভরে প্রার্থনা করছিল। অন্যরা এরই মাঝে উঠে দাঁড়িয়ে প্রচণ্ড ঝোড়ো বাতাসের মুখোমুখি হয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছিল। তাদের চেহারাগুলো ছিল স্রেফ কিছু সাধারণ রেখা দিয়ে আঁকা, যেন চিত্রটা তাদের ছেঁড়াখোড়া পোশাকগুলোকেই বেশি করে বোঝাতে চাইছিল। শুধু একদম সামনে থাকা নেতার চেহারাটাই তুলনামূলকভাবে পরিষ্কার ছিল। সে ছিল লম্বা আর ছিপছিপে একজন মানুষ, যার রূপালী চুলগুলো পিঠ পর্যন্ত ছড়িয়েছিল। এই মানুষটার মুখের আদল বেশ নরম ছিল। তার মাথাটা নিচের দিকে ঝোঁকানো ছিল আর চোখ দুটো শক্ত করে বন্ধ করা ছিল। তার পিঠে আলোর ডানাগুলো স্তরে স্তরে সাজানো ছিল। ফেরেস্তা, একটা কিংবদন্তির ফেরেস্তা। ডেরিক উত্তেজনার সাথে নেতাটার চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগল। শীঘ্রই সে ওই ফেরেস্তার মতো দেখতে মানুষটার পায়ের নিচে একটা আঁকাবাঁকা, ঢেউ খেলানো নদী দেখতে পেল। নদীটা বারবার বাঁক নিচ্ছিল আর ঘুরে ফিরে নিজের কাছেই ফিরে আসছিল, যেন নিজেই নিজের উৎস হয়ে দাঁড়িয়েছিল। একটা চক্র। এটা একটা চক্র তৈরি করছে। ডেরিক বুঝতে পারল সে একটা গুরুত্বপূর্ণ সূত্র পেয়ে গেছে। এই বারবার ঘটে চলা অভিজ্ঞতার চক্রের মধ্যে দেয়ালচিত্রেও একটা গোলাকার নদী আঁকা আছে। নিশ্চয়ই এটা কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে বা কোনো কিছু প্রকাশ করছে। ডেরিক ওপরের দিকে তাকাল আর অসংখ্য ডানাবিশিষ্ট রূপালী চুলের ফেরেস্তাটাকে দেখল। তার শান্ত মুখের মধ্যে একটা উদাসীনতার ছোঁয়া ছিল, যেন সে কোনো নদীর দিকে তাকিয়ে আছে, যেন সে ভাগ্যের দিকে তাকিয়ে আছে। দ্য ফুলের ইঙ্গিতের পেছনে কি এটাই আসল কারণ? ডেরিক এক মুহূর্ত চিন্তা করল এবং ব্যাপারটা পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিল। যদি সে সফল হয়, তবে সে তার সব অস্বাভাবিক আচরণের দোষ জ্যাক নামের ছেলেটার ঘাড়ে চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করল। আর যদি সে ব্যর্থ হয়, তবে সে কি করেছে সেটা তো কারো মনেই থাকবে না। দলের অন্য সদস্যদের অবাক করা দৃষ্টির সামনে ডেরিক হারিকেন কুঠারটা ওপরে তুলল এবং খুব হিংস্রভাবে দেয়ালচিত্রের নদীটার ওপর আঘাত করল। একটু আগে যে বিদ্যুতের ঝলকানিটা দেখা গিয়েছিল সেটা আবার ফিরে এলো এবং কুঠারটার ওপর একটা রূপালী আলো এসে পড়ল। চ্যাপ্টার 466, টেইল ডিভাওয়ার। ঠাস! রূপলি আলোয় মোড়ানো ডেরিক বার্গের কুঠারটা মিউরালের নদীর ওপর আঘাত করল। এর ফলে দেয়ালটা ধসে পড়ল আর চারদিকে পাথরের টুকরো ছিটকে গেল। এক আঘাতেই নদীটা, যেটার উৎস আর মোহনা একসাথে যুক্ত ছিল, পুরোপুরি ধ্বংস হয়ে গেল। যেই মুহূর্তে সে চক্রটা ভেঙে যাওয়ার অপেক্ষায় ছিল যাতে অভিযাত্রী দলের সদস্যরা মন্দির থেকে পালাতে পারে, ঠিক তখনই ডেমন হান্টার কলিনের অবয়ব অস্পষ্ট হয়ে তার সামনে এসে দাঁড়াল। কলিনের মুখটা ছিল একদম গম্ভীর। তুমি কি করছিলে? ডেমিগডের তলোয়ারের ডগাটা তখনও নিচের দিকে তাক করা ছিল, কিন্তু তলোয়ারের হাতলের ওপর তার মুঠি আগের চেয়ে অনেক বেশি শক্ত হয়ে গেল। ট্যাট ক্লাবের সদস্যদের যৌথ বুদ্ধির কথা মনে করে ডেরিক অর্ধেক সন্দেহ আর অর্ধেক ভয়ের ভান করে বলল, ইয়োর এক্সেলেন্সি, একটা কালো ছায়া এইমাত্র এখান দিয়ে ছুটে গেল। এটা সত্যি। এটা দেখতে একদম একটা বাচ্চার ছায়ার মতো ছিল। চোখ না সরিয়েই কলিন ইলিয়ার দলের আরেক সদস্যকে জিজ্ঞেস করল, হাইম, তুমি কি ওটা দেখেছ? অভিযাত্রী দলের সদস্য হাইম অবচেতনভাবেই চিফের আরেকটু কাছে সরে গেল। সে শক্তভাবে মাথা নেড়ে বলল, না,
আমি তো কিছুই দেখিনি। কলিনের হালকা নীল চোখ দুটো সাথে সাথে জ্বলে উঠল। সেখানে দুটো জটিল গাঢ় সবুজ প্রতীক ফুটে উঠল। সে এই অবস্থায় ডেরিককে 4-5 সেকেন্ড ধরে দেখল। অবশেষে সে দৃষ্টি সরিয়ে নিল এবং স্বাভাবিক গলায় বলল, এটা তোমার প্রথম অভিযান, তাই নার্ভাস হওয়ার কারণে হ্যালুসিনেশন হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। এরপর থেকে তুমি আমার পাশেই থাকবে। আমার মনে হয় এতে তুমি আরেকটু শান্ত থাকতে পারবে। জি, ইয়োর এক্সেলেন্সি। ডেরিক কোনোরকম দ্বিধা ছাড়াই রাজি হয়ে গেল। এইমাত্র একটা চেষ্টা করে সে নিশ্চিত হল যে মিউরালটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়। মিস্টার ফুল যে রোজ রিডেমশনের কথা বলেছেন তার নিশ্চয়ই আরও গভীর কোনো অর্থ আছে। ব্যাপারটা এত সহজ নয়। হ্যারিকেন কুঠারটা হাতে নিয়ে ডেরিক চুপচাপ ডেমন হান্টার কলিনের পাশে পাশে হাঁটতে লাগল। এরপর যা হল সেটা ডেরিকের আগের অভিযানের স্মৃতির চেয়ে খুব একটা আলাদা ছিল না। সবাই অতীতের ঘটনাগুলোই আবার রিপিট করল, আর ষষ্ঠবারের মতো বেদিসহ সেই চূড়ান্ত হলঘরে এসে পৌঁছাল। সেখানে তারা হলুদ চুলের ছেলে জ্যাককে ছায়ার ভেতর গুটিসুটি মেরে বসে থাকতে দেখল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও শুনতে পেয়ে আর বাচ্চাটার ছায়া দেখে ডেমন হান্টার কলিন প্রায় অদৃশ্যভাবে মাথা নাড়ল। এরপর সে ডেরিক বার্গের ওপর থেকে নিজের বেশিরভাগ মনোযোগ সরিয়ে নিল। কলিন যখন কি বলবে সেটা নিয়ে ভাবছিল, ডেরিক হঠাৎ জিজ্ঞেস করে বসল, আমরা তোমাকে কিভাবে বাঁচাতে পারি? জ্যাকের চেহারায় একটা উত্তেজনার ভাব ফুটে উঠল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাড়ি পাঠিয়ে দাও, আমাকে বাড়ি পাঠিয়ে দাও। তোমার বাড়ি কোথায়? ডেরিক একই সাথে কৌতূহলী আর ভয় পাওয়া গলায় জিজ্ঞেস করল। এটা দেখে কলিন নিজের মুখ বন্ধ রাখল আর তলোয়ারের মুঠি আরও শক্ত করে ধরল। জ্যাক দুর্বলভাবে হাত তুলে বলল, আমার বাড়ি এনমাট হারবারে। এনমাট হারবার। যদিও মিস্টার হ্যাংডম্যান কখনোই এর কথা বলেননি, কিন্তু হারবার শব্দটা শুনেই বোঝা যাচ্ছে যে জ্যাক আসলেই আমাদের এখানকার কেউ না। খুব সম্ভবত সে বাইরের পৃথিবী থেকে এসেছে, সেই লোয়েন কিংডম থেকে যেখানে মিস জাস্টিস আর বাকিরা থাকে। ডেরিক আনন্দে আত্মহারা হয়ে গেল। সে তার উত্তেজনা কিছুতেই লুকিয়ে রাখতে পারল না। তার এই প্রতিক্রিয়া ডেমন হান্টার কলিনের মনে কোনো সন্দেহের সৃষ্টি করল না, কারণ 6 সদস্যের কাউন্সিলের এই শক্তিশালী চিফও জীবনে কখনো সমুদ্র দেখেনি। সে শুধু সংরক্ষিত বই পড়েই জেনেছিল যে এই জলাশয় একটা হ্রদের চেয়েও অনেক গুণ বড়, আর সে হারবার শব্দটার কথাও ওখানেই পড়েছিল। অদ্ভুত এই ছেলেটার মুখ থেকে বের হওয়া কথাগুলো কলিনের চোখের সামনে নতুন একটা পৃথিবীর ছবির মতো ফুটে উঠল। সিটি অফ সিলভারের ভবিষ্যতের জন্য মরিয়া হয়ে খোঁজ করা কলিন অন্য সবকিছু ভুলে গেল। সে হুট করে বলে উঠল, তুমি আর তোমার সঙ্গীরা এখানে কিভাবে এলে? জ্যাকের চেহারায় পুরনো স্মৃতি মনে করার একটা ভাব ফুটে উঠল। আমার বাবা আর আমি প্রথমে নৌকায় করে এসেছিলাম, তারপর তার সঙ্গীদের সাথে দেখা করলাম আর আমাদের যাত্রা চালিয়ে গেলাম। একটা বড় ঝড়ের পর আমাদের বাকিরা ডাঙায় পা রাখল, আর লর্ডের দৃষ্টির দিক অনুসরণ করে এই পর্যন্ত চলে এলাম। লর্ডের দৃষ্টির দিক অনুসরণ করে? ডেমন হান্টার কলিন আর বাকিরা সবাই একসাথে সেই মূর্তির দিকে তাকাল। তারা বোঝার চেষ্টা করল মূর্তিটা আসলে কোন দিকে তাকিয়ে আছে। খুব জলদিই কলিন কিছু সাধারণ তথ্য বের করে ফেলতে পারল। তার মানে তারা মূর্তির দৃষ্টির দিকেই এগিয়ে এসেছিল। তার মানে আমরা যদি এই প্রক্রিয়ার ঠিক উল্টো দিকে যাই, তাহলে আমরা সেই তীর আর তাদের অবতরণের জায়গাটা খুঁজে পাব। তার দৃষ্টির ঠিক উল্টো দিকটা হল সিটি অফ সিলভারের চারপাশের মানচিত্রটা, যেটা একটানা অভিযানের মাধ্যমে ধীরে ধীরে সম্পূর্ণ হচ্ছিল। সেটা কলিনের মনে ভেসে উঠল। এটা তাকে ছেলেটার যাত্রাপথের একটা প্রাথমিক খসড়া তৈরি করতে সাহায্য করল। যদি মাঝপথে আর কোনো মন্দির বা এরকম কোনো মূর্তি না থাকে, তাহলে এই পথ ধরে এগোলে তা জায়ান্ট কিং অরুমিরের দরবারের ধ্বংসাবশেষের ভেতর দিয়ে যাবে। কলিনের চোখের মনি হঠাৎ করেই ছোট হয়ে এল। এটাই সেই প্রাসাদ যেখানে একসময় প্রাচীন দেবতা জায়ান্ট কিং অরুমির থাকতেন। এটা সিটি অফ সিলভার থেকে খুব বেশি দূরে ছিল না। কিংডম অফ সিলভারের বংশধরেরা, যাদের ওপর যুগের পর যুগ ধরে জায়ান্টরা শাসন করে এসেছে, তারা ঠিকভাবেই জানত ধ্বংসাবশেষটা কোথায়। কিন্তু তারা এখনও সেই এলাকার অভিযান শেষ করতে পারেনি, কারণ জায়গাটা মারাত্মক বিপজ্জনক ছিল। এমনকি সেটা ওই খাঁটি অন্ধকারের চেয়েও বেশি বিপজ্জনক ছিল। কলিনের হিসেব অনুযায়ী এই অচেনা ছেলেটা আর তার দল এখানে পৌঁছানোর আগে জায়ান্ট কিং অরুমিরের দরবারের ধ্বংসাবশেষ পার হয়ে এসেছিল। তারা এটা কিভাবে করল? হয়তো তারা একদম সোজা পথ ধরে আসেনি, হয়তো তারা জায়ান্ট কিং অরুমিরের দরবারের চারপাশ দিয়ে ঘুরে এসেছিল। যাই হোক না কেন, জায়ান্ট কিং অরুমিরের দরবারের পেছনে একটা পথ আছে যেটা সমুদ্রের দিকে যায়, আর সমুদ্রের অন্য প্রান্তে হয়তো কোনো মানব সাম্রাজ্য আছে। এটাই কি তাহলে সিটি অফ সিলভারের আশা? কলিন কিছুতেই এই চিন্তাটা মাথা থেকে সরাতে পারল না। ঠিক এই মুহূর্তে ডেরিক খুব তীক্ষ্ণভাবে খেয়াল করল যে ছেলেটার বুক আর পেটের দিকের কাপড়টা গাঢ় লাল রঙে ভিজে আছে। মনে হচ্ছিল যেন কোনো তরল ধীরে ধীরে সেখান দিয়ে চুইয়ে পড়ছে। তুমি কি ব্যথা পেয়েছ? সে সাবধানে জিজ্ঞেস করল। জ্যাক মাথা নিচু করল আর একটা অস্বাভাবিক গলায় উত্তর দিল, ওখানে খুব কুৎসিত কিছু একটা বড় হচ্ছে।
কথাটা বলতেই সে তার কাপড় খুলে ফেলল আর তার খালি বুকটা বেরিয়ে পড়ল। সেখানে দুটো চোখ, একটা নাক আর একটা মুখ বসানো ছিল। এটা কোনো আঁকা ছবি ছিল না, আর এটা কোনো রত্ন দিয়েও বানানো ছিল না। একদম খাঁটি অর্থে এগুলো সত্যি সত্যি চোখ, একটা আসল নাক আর একটা সত্যিকারের মুখ ছিল। তাছাড়া সেগুলো দেখে মনে হচ্ছিল না যে ওগুলো কোনো একজন মানুষের মুখের অংশ, বরং ওগুলো ছিল তিনজন আলাদা মানুষের মুখের অংশ। হঠাৎ করেই ডেরিক এমন একটা দৃশ্য কল্পনা করে ফেলল যেখানে জ্যাক তার সঙ্গীদের খাওয়ার পর তাদের অবশিষ্টাংশগুলো, মানে তাদের চোখ, নাক আর মুখ ব্যবহার করে নিজের বুকে এই অদ্ভুত চেহারাটা বানিয়েছে। চেহারাটা ছিল খুব শান্ত আর নির্বিকার, যেটা ডেরিকের মনে এক অদ্ভুত পরিচিত অনুভূতির জন্ম দিল। এই পরিচিত অনুভূতির কারণটা বুঝতে ডেরিকের মাত্র 1 কি 2 সেকেন্ড সময় লাগল। চেহারাটা একদম তাদের ওপরে থাকা মিউরালের সেই ফেরেশতার মতো দেখতে ছিল, সেই রূপলি চুলের ফেরেশতা যার পা গোলাকার নদীর ওপরে ছিল। তার মানে এই অভিযানটা বারবার রিপিট হওয়ার পেছনে আসল কারণ হল সে। ডেরিকের মাথায় একটা চিন্তা খেলে গেল। সে হুট করে একটা শব্দ বলে উঠল, মনে হলো যেন এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য সে কোনো মন্ত্র উচ্চারণ করছে। রোজ রিডেম্পশন! সে গম্ভীরভাবে চিৎকার করে উঠল। জ্যাক মাথা তুলে তার দিকে তাকাল। তার মুখটা ধীরে ধীরে চওড়া হয়ে হাসতে হাসতে একদম কান পর্যন্ত পৌঁছে গেল। আমার খুব ক্ষুধা পেয়েছে, ভীষণ ক্ষুধা। এরপর একটা ভয়ঙ্কর লড়াই শুরু হতে দেখে ডেরিক পাথরের মতো জমে গেল। যখন তার জ্ঞান ফিরল, সে নিজেকে আবার ক্যাম্পসাইটের বনফায়ারের পাশে বসে থাকতে দেখল। তার মানে রোজ রিডেম্পশন আসলে কোনো মন্ত্র নয়। সে গভীরভাবে ভাবতে শুরু করল। খুব জলদি সপ্তম অভিযান শুরু হয়ে গেল। ডেরিক, যে কিনা একবার চেষ্টা করে দেখেছিল, সে আর কোনো অদ্ভুত আচরণ করল না, বরং সে নিজে থেকেই রোজ রিডেম্পশন মিউরালটা তদন্ত করার চেষ্টা করল। বরাবরের মতোই অভিযাত্রী দলটা সেই বেদি আর মূর্তিসহ আন্ডারগ্রাউন্ড হলঘরে ঢুকল। তারা সেখানে সেই অদ্ভুত ছোট ছেলে জ্যাককে দেখতে পেল। একই রকম কথাবার্তার পর ডেরিক আবারও সেই মানুষের চেহারাটা দেখল, যেটা অন্য মানুষের মুখের অংশ দিয়ে জোড়াতালি দিয়ে বানানো হয়েছিল। এবার অভিজ্ঞ হওয়ায় সে এমন কোনো কাজ করল না যেটা ছেলেটাকে খেপিয়ে তুলতে পারে। সে গলা নামিয়ে ডেমন হান্টার কলিনকে বলল, ইয়োর এক্সেলেন্সি, তার বুকের চেহারাটা একদম আমাদের ওপরের মিউরালে সেই ফেরেশতার মতো। এটা সেই রূপলি চুলের ফেরেশতা যার পা এমন একটা নদীর ওপরে আছে যেটার মোহনা আর উৎস একসাথে যুক্ত। হ্যাঁ, ওই মিউরালটা যেটার এক কোণায় রোজ রিডেম্পশন লেখা আছে। কলিন প্রথমে একটু অবাক হল, তারপর সে ভ্রু কুঁচকাল। জ্যাকের দিকে মনোযোগ দেওয়া আর তাকে সান্ত্বনা দেওয়ার ফাঁকে সে আর চোখে ডেরিককে মাপতে লাগল। কয়েক সেকেন্ড চুপ থাকার পর সে নিচু গলায় বলল, তুমি এই বিষয়টা উল্লেখ করার কারণে আমার কিছু বিষয়ের কথা মনে পড়ে গেল। ডেরিকের প্রশ্নের অপেক্ষা না করেই সে বলতে লাগল, আমরা অনেক দিন ধরে এই মিউরালটা নিয়ে গবেষণা করছি। আমাদের ধারণা এটা একজন ফেরেশতার ছবি যে একদল সন্ন্যাসীকে তীর্থযাত্রায় নেতৃত্ব দিচ্ছে, আর হয়তো এই দলটার নামই হল রোজ রিডেম্পশন। এই নদীটা যেটা উৎস থেকে মোহনা পর্যন্ত বয়ে গেছে, সেটা একটা চক্রকে বোঝায়। আমাদের ব্যাখ্যা হল এই তীর্থযাত্রাটা বারবার ঘটতে থাকে, আর এখন মনে হচ্ছে যে এটা হয়তো সেই ফেরেশতাকে চেনার জন্য ব্যবহার করা হয়। তুমি আমাকে এই ধারণাটা দিয়েছ কারণ আমন তোমার শরীরের ভেতর লুকিয়েছিল। কেন? ডেরিক একটু খেই হারিয়ে ফেলল। ডেমন হান্টার কলিন জ্যাকের দিকে তাকিয়ে বলল, আমনের ফেলে যাওয়া পোকাটার গায়ে সময়ের প্রতীক ছিল, আর একটা গোলাকার নদী সাধারণত ভাগ্যের সাথে সম্পর্কিত থাকে। এই দুটো বিষয় এক জায়গায় করে আমার কয়েকটা বইয়ের কথা মনে পড়ে গেল, যদিও আমি সেগুলোর সত্যতা নিয়ে পুরোপুরি নিশ্চিত নই। যখন সর্বশক্তিমান ও সর্বজ্ঞ ঈশ্বর, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি যখন এই পৃথিবীর দিকে নজর দিয়েছিলেন, তখন তার চারপাশে অনেক ফেরেশতা ছিল। তাদের মধ্যে ফেরেশতাদের কিছু নেতা ছিল যারা ছিল কিংস অফ অ্যাঞ্জেলস, আর তারা ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি ছিল। তারা মোট 8 জন ছিল, যাদের মধ্যে কয়েকজনের নাম ইতোমধ্যেই ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে। বাকিদের কথা এখনও লেখা আছে, হয়তো খুব সাধারণভাবে কিংবা বিস্তারিতভাবে। কিংবদন্তি আছে যে ঈশ্বরের ছেলেরাও এই 8 জন কিংস অফ অ্যাঞ্জেলসের মধ্যে ছিল। তাদের মধ্যে 2 জন কিংস অফ অ্যাঞ্জেলসের উপাধি ছিল অ্যাঞ্জেল অফ টাইম আর অ্যাঞ্জেল অফ ফেট। ডেরিকের মনের সাথে সাথে একটা আলো জ্বলে উঠল। সে নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করল, আপনি কি মনে করেন যে আমন হল অ্যাঞ্জেল অফ টাইম আর ওই মিউরালটায় অ্যাঞ্জেল অফ ফেটের ছবি দেওয়া আছে? আমি এখনই নিশ্চিত করে বলতে পারছি না। শুধু অ্যাঞ্জেল অফ টাইম উপাধিটাই বংশপরম্পরায় চলে এসেছে। তবে অ্যাঞ্জেল অফ ফেটের ব্যাপারে রেকর্ডগুলো তুলনামূলকভাবে আরেকটু বিস্তারিত। কলিন হঠাৎ একটা লম্বা শ্বাস নিল। এরপর সে খুব গম্ভীরভাবে বলল, অ্যাঞ্জেল অফ ফেট, টেল ডিভাওয়ার ওরোবোরোস। সন্ধ্যার দিকে ওডোরা পরিবারের আন্ডারগ্রাউন্ড কাঠামোর ভেতর এমলিন হোয়াইট লোহার মতো কালো কফিনটার দিকে তাকাল। সে ভেতরে থাকা সেই প্রাচীন স্যাঙ্গুইনকে উদ্দেশ্য করে বলল, লর্ড নিবস,
আমি পূর্বপুরুষের এই মিশনটা গ্রহণ করছি। নিবস তার বয়স্ক গলায় উত্তর দিল, খুব ভালো। তুমি কখন শুরু করতে চাও? তোমার কি এমন কোনো ইচ্ছা আছে যেটা এখনও পূরণ হয়নি? লর্ড নিবসকে তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস করতে শুনে এমলিন হোয়াইটের পায়ের পেশিগুলো দুর্বল হয়ে গেল, আর সে প্রায় আফসোসই করতে শুরু করে দিয়েছিল। সে তার ঘাড় শক্ত করে বলল, তার কোনো দরকার নেই, আমরা এখনই শুরু করতে পারি। অধ্যায় 467, বিলম্বিত প্রতিক্রিয়া। লোহার মতো কালো কফিনটা তার অদ্ভুত নকশা নিয়ে ঠিক মাঝখানে শান্তভাবে পড়েছিল। বাতাসে যেন লুকানো কোনো কম্পন ছিল, যা নীরবে একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। এমলিন হোয়াইট এক কোনায় দাঁড়িয়ে সাধারণ আচার অনুযায়ী মোমবাতিগুলো জ্বালাল। সে দরকারি তেল আর ভেষজ গুঁড়োগুলো পোড়াতে শুরু করল। একটা ঘন আর অস্থির পরিবেশ তৈরি হল। কৃত্রিম ঘুমের মধ্যে হাঁটা এর নিয়মগুলো মনে করার পর এমলিন তার মাথা নিচু করল। সে ধ্যানের গভীরে যেতে শুরু করল আর মিস্টার ফুলের সম্মানসূচক নামটা বারবার জপতে লাগল। মিস্টার ফুল যিনি এই যুগের নন, ধূসর কুয়াশার উপরের রহস্যময় শাসক, কিং অফ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, যিনি সৌভাগ্য নিয়ন্ত্রণ করেন। তার একঘেয়ে কণ্ঠস্বরের মাঝে এমলিন ধীরে ধীরে একটা জাদুকরী অবস্থায় চলে গেল। তার শরীরটা একদম শিথিল আর শান্ত হয়ে এসেছিল। মনে হচ্ছিল সে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু তার আধ্যাত্মিক শক্তিটা খুব হালকা আর সতেজ ছিল, যা ক্রমাগত বাইরের দিকে ছড়িয়ে পড়ছিল। এই মুহূর্তে তার মনে হল সে যেন অনবরত উপরের দিকে ভেসে উঠছে। ধূসর কুয়াশার উপরের সেই প্রাচীন প্রাসাদে ক্লাইন ব্রোঞ্জ দিয়ে তৈরি লম্বা টেবিলের শেষ প্রান্তে বসেছিল। সে তার পাশে থাকা ঢেউ খেলানো আলোর পর্দার ওপর আঙুল দিয়ে টোকা দিচ্ছিল। সে কোনো অভিব্যক্তি ছাড়াই বেশ মজা নিয়ে প্রার্থনা করা মানুষটাকে দেখছিল। যদিও ছবিটা অস্পষ্ট ছিল, কিন্তু ক্লাইন এক পলক দেখেই বুঝতে পারল যে ওটা ভ্যাম্পায়ার এমলিন হোয়াইট। খুব সাহসী, ঠিক যেন পুতুল কেনার মতো একটা জেদ নিয়ে কাজটা করছে। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু কোনো উত্তর দিল না। সে এর আগে ভ্যাম্পায়ারদের আসল উদ্দেশ্যটা ভবিষ্যদ্বাণী করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো সঠিক উত্তর সে পায়নি। সে শুধু একটা ব্যাপারেই নিশ্চিত ছিল যে এর সাথে অরোরা অর্ডারের কোনো সম্পর্ক নেই। এই ব্যাপারটা ক্লাইনের কৌতূহল বাড়িয়ে দিয়েছিল। কিন্তু এমলিনের পাশে একজন উচ্চপদস্থ ভ্যাম্পায়ার বসে থাকার সময় সে কোনোভাবেই তাকে উত্তর দেওয়ার ঝুঁকি নেবে না। সে জানত না যে ওই ভ্যাম্পায়ারটা ধূসর কুয়াশার উপরের রহস্যময় জায়গাটার খোঁজ পেয়ে আমনের মতো কোনো হুমকি দিতে পারবে কিনা। সে এটা নিশ্চিত করার কোনো ইচ্ছাও প্রকাশ করল না, কারণ সে সময় সে আমনের একটা অবতারের সাথে লড়াই করছিল। কিন্তু এখন সে একটা শক্তিশালী ভ্যাম্পায়ারের আসল শরীরের মুখোমুখি ছিল। গুরুত্বহীন ব্যাপার নিয়ে অযথাই ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না, এমনকি যদি আমি ভ্যাম্পায়ারদের আসল উদ্দেশ্যটা জানতে চাই তবুও না। আর এমন তো নয় যে অন্য কোনো উপায় নেই। ক্লাইন কৃত্রিম ঘুমের মধ্যে হাঁটা অবস্থায় থাকা এমলিন হোয়াইটের দিকে তাকাল। সে হাসি মুখে মনে মনে বলল, আমি তো চাইলে আমার উত্তরটা দিতে একটু দেরিও করতে পারি। সে কাল বা পরশু পর্যন্ত অপেক্ষা করার পরিকল্পনা করল। যখন এমলিন হোয়াইটের চারপাশে কোনো নিরাপত্তা থাকবে না আর ওই ভ্যাম্পায়ারটা হাল ছেড়ে দেবে, ঠিক তখনই সে হঠাৎ করে উত্তর দেবে। তবে এর আগে একটা শর্ত ছিল, আর সেটা হলো আগে ভবিষ্যদ্বাণী করে বিপদের মাত্রাটা নিশ্চিত করা। টেইল ডিভাওয়ারের ঠিক ওই নদীটার মতো? ডেরিক বার্গ হঠাৎ করেই কিছু একটা ভেবে বলল। ডেমন হান্টার কলিন গম্ভীরভাবে মাথা নাড়ল। এর মানে হল আমরা হয়তো এমন একটা নদীতে পা দিয়েছি যেটা মোহনা থেকে উৎসের দিকে বয়ে চলেছে আর আমাদের বেরিয়ে যাওয়ার পথ আটকে দিচ্ছে। ভাগ্য ভালো, এটা হয়তো সেই ভাগ্যের দেবদূতের শক্তির শুধু একটা অংশমাত্র। সে এখানে লুকিয়ে নেই। না, এটা পুরোপুরি নিশ্চিত, আর এটা অনেক আগে থেকেই হয়ে আসছে। ডেরিক মনে মনে বলল। এই মুহূর্তে ডেমন হান্টার কলিন একটা গাঢ় লাল রঙের ধাতব টিউব বের করল। সে সেটার ঢাকনা খুলল আর এক ঢোকে পুরোটা গিলে ফেলল। তার হালকা নীল চোখগুলো দ্রুত আরও হালকা হয়ে গেল, সেখানে রূপালী আভা ফুটে উঠল। অবশেষে তার চোখের মণিগুলো খাড়া হয়ে গেল বলে মনে হল, যেখানে জ্যাকের প্রতিচ্ছবি ভেসে উঠছিল। তার চোখে রূপালী আলোর কয়েকটা স্ফুলিং জ্বলে উঠল। সেগুলো খুব তীব্রভাবে এলোমেলোভাবে ঘুরছিল বা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। টুং! ডেমন হান্টার কলিন প্রথমে তার তলোয়ারটা মাটিতে গেঁথে দিল। তারপর হাতের এক ঝটকায় সে তার অন্য তলোয়ারটা বের করল আর সেটার ওপর সূর্যের মতো সোনালি তেল মাখিয়ে নিল। তার এই কাজটা খেয়াল করে জ্যাকের চেহারার ভাব মুহূর্তের মধ্যে বদলে গেল। মনে হল যেন একটা ঘন ছায়া তাকে ঢেকে ফেলেছে। সে মুখ খোলার আগেই ডেমন হান্টার কলিন জায়গা থেকে সরে গেল। সে মাটি থেকে তার তলোয়ারটা টেনে তুলল আর পেছনে একটা অস্পষ্ট ছায়া রেখে গেল। সোনালি আর রূপালী আলোটা উজ্জ্বলভাবে জ্বলে উঠল আর পুরো মাটির নিচের হলরুমটাকে আলোকিত করে তুলল। ছোট্ট ছেলেটার সামনের আলোটা ছিল সবচেয়ে বেশি তীব্র। একটা করুণ আর্তনাদের পর অন্ধকার আবার বেদিটাকে ঢেকে ফেলল।
জ্যাক এক পা ও না সরিয়ে ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে রইল। তবে তার বুকে থাকা সেই মুখটা উধাও হয়ে গিয়েছিল। সেখানে শুধু একটা গর্ত পড়েছিল, যেখান দিয়ে তার ধুকপুক করতে থাকা ভেতরের অঙ্গগুলো দেখা যাচ্ছিল। জ্যাকের কয়েক মিটার পাশে ডেমন হান্টার কলিন হাঁটু গেড়ে বসল, তার তলোয়ার দুটো কোনাকুনিভাবে ঝুলেছিল। তার সামনে সেই মুখটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। সেটা এখন শুধু কয়েকটা ছড়ানো ছিটানো চোখ, একটা নাক আর একটা মুখে পরিণত হয়েছিল। এই অঙ্গগুলো ইলেকট্রিক শকের মতো কাঁপছিল আর লাফিয়ে উঠছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সেগুলো শান্ত হয়ে গেল, আর ঠিক যেমনটা হওয়ার কথা ছিল সেগুলো দ্রুত পচে যেতে শুরু করল। এক মুহূর্তের মধ্যেই ডেরিক অনুভব করল তার চারপাশের একটা অদৃশ্য পানির স্তর নিঃশব্দে ভেঙে গেল। প্রায় একই সাথে তার মনে হল সে যেন সেই খরস্রোতা নদীটা ছেড়ে আবার তীরে ফিরে এসেছে। অন্ধকার মাটির নিচের হলরুম আর উল্টো হয়ে থাকা দেবতার মূর্তিটার দিকে তাকিয়ে ডেরিকের খুব আনন্দ আর স্বস্তি হল। সে জ্যাকের দিকেও তাকাল, যার চেহারা ব্যথায় বিকৃত হয়ে গিয়েছিল আর সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে বুঝতে পারল যে সে আর বাকিরা অবশেষে বারবার ফিরে আসা জীবনের এই চক্র থেকে বেঁচে ফিরেছে। ডেরিক খুব ভালো করেই জানত যে যদিও শেষ সমাধানটা খুব একটা কঠিন বলে মনে হচ্ছিল না, কিন্তু কোনো সূত্র বা সমস্যা সম্পর্কে আগে থেকে না জেনে এই সূত্র আর সমাধানটা বের করতে হয়তো তাদের ডজন ডজন বা শত শত বার চেষ্টা করতে হতো। এই প্রক্রিয়ায় সামান্য একটু অসতর্কতার কারণেও তাদের মৃত্যু হতে পারত। ডেরিকের জানার কোনো উপায় ছিল না যে একবার জীবন হারানোর পর সে আবার ফিরে আসার সুযোগ পেত কিনা, কিংবা তারা হয়তো ক্যাম্পফায়ারের পাশে আবার বেঁচে উঠত, কিন্তু এই বিপদ থেকে বাঁচার পর হয়তো শেষমেশ তাদের মরেই যেতে হতো। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হল যে মানুষ সবসময় একই ভুল বারবার করত। এর মানে হল তারা শুরুতেই সমস্যাটা খুঁজে বের করতে পারত না। আগের স্মৃতি আর অভিজ্ঞতা না থাকলে তারা হাজারবার চেষ্টা করলেও কোনো অস্বাভাবিকতা ধরতে পারত না, আর বাইরের জগতের স্বাভাবিক সময়ের নিয়মে তাদের জীবন শেষ না হওয়া পর্যন্ত তারা পুরোপুরি এই গোলকধাঁধায় আটকে থাকত। এমন একটা সম্ভাবনার কথা ভেবে ডেরিক তার স্মৃতি ফিরিয়ে দেওয়া আর তাকে একটা সূত্র দেওয়ার জন্য মন থেকে মিস্টার ফুলকে ধন্যবাদ জানাল। পাশে মাথা ঘুরিয়ে সে দেখল যে জোশুয়া আর অভিযাত্রী দলের বাকি সদস্যরা আশেপাশের এলাকা পরীক্ষা করার সময় কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখাচ্ছে না, ঠিক যেমনটা তারা ষষ্ঠবারের অভিযানের সময় করেছিল। হয়তো শুধুমাত্র রূপার শহরে ফিরে যাওয়ার পরই তারিখের পার্থক্য থেকে তারা বুঝতে পারবে যে তারা তাদের জীবনের একটা অংশ হারিয়ে ফেলেছে, ডেরিক মনে মনে ভাবল। এই মুহূর্তে ডেমন হান্টার কলিন উঠে দাঁড়াল। সে হেঁটে আবার ছেলেটার পাশে গেল আর আরেকটা ছোট ধাতব বোতল বের করল। তারপর সে বোতলের ভেতরের ঘন কালো তরলটা ছেলেটার খালি বুকের ওপর ঢেলে দিল। তরলটা খুব দ্রুত জমে একটা স্বচ্ছ পর্দার মতো হয়ে গেল। সেটা ক্ষতের সাথে আটকে গিয়ে রক্ত পড়া বন্ধ করে দিল। হাইম, জোশুয়া, তোমরা দুজন ওর খেয়াল রাখবে। কলিন তার কাঁপতে থাকা হাতটাকে চেপে ধরে নিচু গলায় আদেশ দিল। তার কাছে এই ছেলেটাই ছিল রূপার শহরের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার আর ধ্বংসের ভবিষ্যৎদানীকে হারিয়ে দেওয়ার একমাত্র আশা। উফ, ডেরিক মনে মনে মিস্টার ফুলকে ধন্যবাদ জানাতে চাইল, কিন্তু সে বুঝতে পারল যে এর জন্য কোনো নির্দিষ্ট প্রার্থনার ভঙ্গি নেই। এমপ্রেস বড়তে আর্ল হল এর বিলাসবহুল ভিলা। মোমবাতির আলোয় রাজকীয় রাতের খাবারটা বেশ লোভনীয়ভাবে জলজল করছিল। খবরের কাগজ আর ম্যাগাজিনগুলোতে যেমনটা ধারণা করা হয়, একটা বড় সম্ভ্রান্ত পরিবারের রাতের খাবার ততটাও গুরুগম্ভীর ছিল না, আর সেখানে চুপচাপ থাকারও কোনো দরকার ছিল না। পরিবারের সবার একসাথে বসে খাওয়ার এমন সুযোগ খুব কমই হতো। খাওয়ার সময় নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে আর সম্পর্ককে আরও মজবুত করতে তারা সাধারণ নানা রকম মজার বিষয় নিয়ে খোশগল্প করত। অড্রে তার খামার থেকে আনা একটা স্টেকের টুকরো কাটল। সে আর্ল হল এর চেহারার অভিব্যক্তি খেয়াল করল। তারপর নিজের কৌতূহল না লুকিয়েই জিজ্ঞেস করল, বাবা, সম্প্রতি প্রিন্স অ্যারেসাকের সাথে কি কিছু হয়েছে? যদি কিছুই না হয়ে থাকে, তাহলে তার পরিকল্পনা ছিল এমন ভান করা যেন সে কিছু ভিত্তিহীন গুজব শুনেছে যার বাস্তবের সাথে কোনো মিল নেই। উঁচু বংশের মানুষদের মধ্যে এমনটা ঘটা খুব একটা অস্বাভাবিক ছিল না। আর্ল হল একটু থামল। সে তার ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তুমি কি শুনেছ? তাহলে সত্যিই কিছু একটা হয়েছে। বাবার প্রতিক্রিয়া থেকে কিছু তথ্য জোগাড় করে অড্রে একটা হালকা হাসি দিয়ে উত্তর দিল, কিছু গুজব শুনেছি, কিন্তু সেগুলো কি সত্যিই সত্যি? আর্ল হল তার কপালের দুই পাশে হাত ঘষে বলল, এটা খুব একটা বড় কোনো ব্যাপার নয়। অড্রে, আমি জানি তুমি কি ভাবছ, তাই তোমার কাছে আমার কিছু লুকোনোর নেই। এর সাথে রাজপরিবারের একটা সাধারণ কেলেঙ্কারির ব্যাপার জড়িয়ে আছে। সোজা কথায় বলতে গেলে প্রিন্স অ্যাডেসাক একটা সাধারণ মেয়ের প্রেমে পড়েছে, আর এই কারণেই একটা সম্ভ্রান্ত পরিবারের বংশধরের মৃত্যু হয়েছে। রাজপরিবার এই খবরটা বাইরে ছড়াতে দেয়নি, কারণ তারা কোনো বড় ঝামেলা পাকাতে চায় না। তার স্ত্রী শ্যাম্পেনের একটা চুমুক দিয়ে বলল, মনে হচ্ছে তার এখনও যথেষ্ট বয়স হয়নি। মা তার সমালোচনার ব্যাপারে বেশ কৌশলী ব্যাপারটা সত্যিই সন্দেহজনক লাগছে। প্রিন্স অ্যাডেসাক,
কি সত্যিই নিজেকে এমন কোনো বিপজ্জনক পরিস্থিতিতে জড়িয়ে ফেলেছে যা ব্যাকল্যান্ডে কোনো ভয়ঙ্কর পরিবর্তন নিয়ে আসবে? অড্রে এমন একটা ভাব করল যেন সে হঠাৎ করেই সব বুঝতে পেরেছে। সে হাসিমুখে বলল, এটাই আমাকে ভাবতে বাধ্য করছে, স্বাধীনতা আর ভালোবাসার গল্পের সাথে একটা সম্ভ্রান্ত পরিবারের বংশধরের মৃত্যুর সম্পর্ক কি হতে পারে। হিবার্ট হল নরম স্টেক কাটার সময় নিজের মাথা নিচু করেই বেশ আগ্রহ নিয়ে ধারণা করল, এটা আমাকে লর্ড অফ স্টর্মসের অনুসারীদের মধ্যে ঘটা জটিল প্রেমের গল্পগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। সম্মান আর কোনো নারীর জন্য লড়াই করাটা তাদের কাছে খুব সাধারণ একটা ব্যাপার। এটা এমন একটা ঐতিহ্য যা এখন জাদুঘরে জায়গা পেয়েছে। আর্ল হল তার বড় ছেলের কথায় অমত জানিয়ে বলল। অড্রে এই সুযোগটা কাজে লাগাল। সে চিন্তিতভাবে বলল, আমার মনে হয় না প্রিন্স এডেসাক ওই ধরনের মানুষ। আর গুজবগুলো তো ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে, হয়তো তারা আসলে অন্য কিছু লুকাতে চাইছে। হয়তো না। আর্ল হল কথাগুলো নিয়ে ভাবতে ভাবতে অবচেতনভাবেই ভ্রু কুঁচকে ফেলল। কখন থামতে হবে সেটা জেনে অড্রে আর কিছু বলল না। সে খুব স্বাভাবিকভাবেই কথাবার্তাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিল। সে ঠিক করল যে এই ব্যাপারে সে তার অন্য সম্ভ্রান্ত বন্ধুদের কাছ থেকে খবর নেওয়ার চেষ্টা করবে। প্রিন্স এডেসাক একসময় যাকে পছন্দ করত এমন একটা মেয়ে হিসেবে এই ব্যাপারটার বিস্তারিত জানতে চাওয়াটা তার জন্য একদমই স্বাভাবিক ছিল। সেটা কৌতূহল হোক বা রাগ, মানুষকে এমন একটা চেষ্টা করতে বাধ্য করার জন্য এগুলোই যথেষ্ট ছিল। দীর্ঘ সময় ধরে কৃত্রিম ঘুমের মধ্যে হাঁটা অবস্থাটা ধরে রাখতে না পেরে এমলিন হোয়াইট ক্লান্ত হয়ে বাস্তবে ফিরে এল। চোখ খুলে সে লোহার মতো কালো কফিনটার দিকে তাকিয়ে রইল। তারপর সে স্বস্তি আর হতাশা মিশিয়ে বলল, লর্ড নিবস, কোনো উত্তর নেই। অনেকক্ষণ চুপ থাকার পর নিবস অবশেষে একটা ভাঙা গলায় বলল, ঠিক আছে, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য আজ রাতে এখানেই থাকো। ঠিক আছে। এমলিন অন্য কিছু বলার চেষ্টা করল না। সে পুরো রাতটা দুশ্চিন্তা আর ভয়ের মধ্যে কাটাল, কিন্তু রাতটা বেশ শান্ত আর সাধারণভাবেই কেটে গেল। যখন ব্যাকল্যান্ডের দুর্লভ শীতের রোদ জানালা দিয়ে ছড়িয়ে পড়ল, কেবল তখনই রাতের অন্ধকার নিঃশব্দে মিলিয়ে গেল। কি বাজে আবহাওয়া! এমলিন ওডোরায়ের ভিলা থেকে বেরিয়ে আসার সময় নিজের টুপিটা নিচু করে বিড়বিড় করে বলল। তারপর সে একটা ভাড়ার ঘোড়ার গাড়িতে উঠে পড়ল। তার গন্তব্য ছিল ব্রিজের দক্ষিণে থাকা হারভেস্ট চার্চ। ঘোড়ার গাড়িটা কিছুক্ষণ একটানা চলার পর এমলিনের দৃষ্টি হঠাৎ করেই ঝাপসা হয়ে গেল, আর সে একটা অনন্ত ধূসর কুয়াশা দেখতে পেল। তারপর সে অবাক হয়ে দেখল যে সে একটা রহস্যময় আর রাজকীয় প্রাসাদে বসে আছে, ঠিক একটা লম্বা ছোপ ছোপ দাগওয়ালা ব্রোঞ্জ টেবিলের সামনে। লম্বা টেবিলটার ঠিক শেষ প্রান্তে একটা অবয়ব বসেছিল, যাকে ঘন ধূসর কুয়াশা ঢেকে রেখেছিল। সে ওপর থেকে তার দিকে তাকিয়েছিল। অধ্যায় 468, দ্য মুন। এক মুহূর্তের জন্য এমলিন হোয়াইট একেবারে শক্ত হয়ে গেল। তার মন যেন পুরোপুরি শূন্য। সে সেখানে একটা মার্বেলের মূর্তির মতো বসে রইল। তারপর সে শুনতে পেল, ঘন ধূসর কুয়াশার ভেতরে আরাম করে বসে থাকা ওই অবয়বটা খুব উদাসীনভাবে জিজ্ঞেস করল, তুমি আমার কাছে প্রার্থনা করেছিলে কেন? এমলিনের মাথাটা ঝিমঝিম করে উঠল এবং সে ঝটপট বলে ফেলল, এটা আমার অ্যানসেস্টরের একটা প্রত্যাদেশ। সে একটা স্বপ্নের মাধ্যমে আমাদের বলেছে যে পৃথিবী ধ্বংসের সময় ঘনিয়ে আসছে আর আমাদের সেজন্য প্রস্তুতি নিতে হবে। আর এই ব্যাপারে আমি হলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কাজ ছিল দ্য ফুল এর কাছে প্রার্থনা করা। তার এই খোলামেলা আর বিস্তারিত উত্তর শুনে ক্লাইন মোরেত্তি বেশ অবাক হল। সে তার উত্তরগুলো আগেই গুছিয়ে রেখেছিল, কিন্তু এখন সে বুঝতে পারছিল না কোথা থেকে শুরু করবে। এই ভ্যাম্পায়ার এমলিন হোয়াইট, সে যা যা জানতে চেয়েছিল তার সবকিছুই নিজে থেকে বলে দিয়েছিল। অ্যানসেস্টরের কাছ থেকে আসা একটা প্রত্যাদেশ। প্রাচীন দেবী ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলিত কি দ্বিতীয় যুগেই মারা যায়নি? ক্যাটাক্লিজম বা মহাপ্রলয়ের অনেক আগেই তার ক্ষমতা কি সৃষ্টিকর্তা কেড়ে নেয়নি? ঠিক এই কারণেই বেশ কয়েকজন ভ্যাম্পায়ার প্রাইমোর্ডিয়াল মুনের কাছে প্রার্থনা করার চেষ্টা করেছিল, যার ফল হয়েছিল মারাত্মক ভয়ঙ্কর। তাছাড়া মিস্টার ডোরও একবার বলেছিল যে দ্য মুন কার্ডটা খালি। এর মানে হল একদিকে প্রাইমোর্ডিয়াল মুন হয়তো অন্য কোনো ঈশ্বর বা শক্তিশালী শয়তানেরই আরেকটা রূপ, আর অন্যদিকে এটা পরোক্ষভাবে প্রমাণ করে যে প্রাচীন দেবী ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলিত তার সিকোয়েন্স 0 অবস্থান হারিয়েছে, যার মানে হল সে আসলে মারা গেছে। ক্লাইন সাথে সাথেই পুরো ব্যাপারটা মিলিয়ে নিল। প্রথমে সে ভেবেছিল যে ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলিত বলতে যে সত্তাটা ভ্যাম্পায়ারদের বিশেষ কিছু প্রার্থনার উত্তর দিত, সেটা হয়তো ওই প্রাচীন দেবীরই রেখে যাওয়া কোনো নিদর্শন। হয়তো সেটা দ্য মুন পাথওয়ের কোনো ইউনিকনেস বা বিশেষত্ব। সেই হিসেবে এর খুব একটা নড়াচড়া করার কথা নয়, এটা থাকার কথা একেবারেই নিষ্ক্রিয় এবং সীমাবদ্ধ। কিন্তু এখন নিজ থেকে প্রত্যাদেশ দেওয়ার এই ঘটনা ক্লাইনের ধারণাকে পুরোপুরি পাল্টে দিল। দুটো সম্ভাবনা থাকতে পারে। প্রথমটা হল ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলিতোয়ের ছদ্মবেশে অন্য কোনো ঈশ্বর হয়তো আগেভাগেই এই জায়গাটা দখল করে নিয়েছে, যাতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী দ্য মুন এর পাথওয়ে ধরে সিকোয়েন্স 0তে পৌঁছাতে না পারে।
আসলে ওই সত্তাটার ভ্যাম্পায়ারদের নিয়ে কোনো মাথাব্যথা নেই, আর এই প্রত্যাদেশটা হলো এক ধরনের পরীক্ষা। এর পেছনে সবচেয়ে বড় সন্দেহভাজন হল সেই দেবী যে লেডি অফ ক্রিমসন উপাধিটা ছিনিয়ে নিয়েছিল। কিন্তু সে তো আগে থেকেই সিকোয়েন্স 0, যা কার্ডস অব ব্লাসফেমিতে দ্য স্টার এর সমান। সে কেন খামোখা দ্য মুন এর প্রতি লোভ করবে? নাকি নিজের শত্রুর কোনো পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্যই সে এমনটা করছে? দ্বিতীয় সম্ভাবনাটা হল প্রাচীন দেবী হয়তো পুরোপুরি মারা যায়নি। যতক্ষণ না দ্য মুন পাথওয়েতে অন্য কোনো শক্তিশালী সত্তা সিকোয়েন্স 0 হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে হয়তো কোনো এক অদ্ভুত আর অজানা উপায়ে বেঁচে আছে। হয়তো কালো সম্রাট কার্ডের বর্ণনার মতো সেও ফিরে আসার জন্য কোনো সুযোগের অপেক্ষায় আছে। আর হয়তো সে দেবী কিছুটা হলেও এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই লেডি অফ ক্রিমসন উপাধিটা নিয়েছিল। এই যুক্তি মেনে নিলে ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলিতয়ের এই সাম্প্রতিক পৃথিবী ধ্বংসের প্রত্যাদেশটা আসলে বহু বছরের প্রস্তুতির পর তার ফিরে আসারই একটা চেষ্টা। আর তার এই প্রত্যাদেশে দ্য ফুল একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি সত্যিই তাই হয়, তাহলে একদিক থেকে এটা হলো একসাথে কাজ করার একটা প্রস্তাব। কিন্তু আমি তো মাত্র একজন সিকোয়েন্স 6 বিয়ন্ডার। আমি কিভাবে এমন একজন প্রাচীন দেবীর সাথে কাজ করব যে এখনও পুরোপুরি হারিয়ে যায়নি? তাহলে কি এমলিন হোয়াইটকে ট্যারো ক্লাবে যোগ দিতে দেওয়া যায়? ভ্যাম্পায়ারদের আয়ু অনেক দীর্ঘ হয়। তারা সেই দ্বিতীয় যুগ থেকে বেঁচে আছে, তাই তারা নিশ্চয়ই অনেক গোপন খবর জানে। তবে এতে আমাকে বেশ বড় একটা ঝুঁকি নিতে হবে। হ্যাঁ, এমলিনকে প্রত্যেকটা মিটিংয়ে ডাকার আগে ডিভাইন করে নেওয়া যেতে পারে যে তাকে ডাকা ঠিক হবে কিনা। হ্যাঁ, ইয়োলো লাইট ভেনিথানের লেখা সাইটস ইন দ্য স্পিরিট ওয়ার্ল্ড বইতেও পৃথিবী ধ্বংসের এরকম একটা ভবিষ্যদ্বাণী ছিল। সেখানে আরও বলা হয়েছিল যে আব্রাহাম পরিবারের অভিশাপ দূর করবে এমন একজন শিক্ষানবিশ, যাকে কোনো এক গোপন সত্তা সাহায্য করবে। এটা ফোর্সওয়ালের বর্তমান অবস্থার সাথে একদম মিলে যায়। সে একজন শিক্ষানবিশ যে আমার দ্য ফুল এর সাহায্য পেয়েছে। ব্যাপারটা বেশ মজার। যারা ভবিষ্যদ্বাণী করতে খুব পারদর্শী, সেই সব উচ্চ পর্যায়ের সত্তারা কি বুঝতে পেরেছে যে এই পৃথিবী ধ্বংস হওয়াটা কিছুতেই ঠেকানো যাবে না? তারা কি দ্য ফুলের অস্তিত্ব আর তার প্রভাবগুলো দেখতে পেয়েছে? ক্লাইন মোরেত্তির মাথায় একটার পর একটা চিন্তা খেলে গেল, কিন্তু তার চেহারায় বিন্দুমাত্র পরিবর্তন এল না। সে আরাম করে চেয়ারে হেলান দিল এবং হালকা হাসল। তোমার অ্যানসেস্টর তোমাকে আমার কাছে কি জন্য প্রার্থনা করতে বলেছে? এই শান্ত গলাটা শুনে এমলিন তার ঘোর থেকে বেরিয়ে এলো। সে একটু বিভ্রান্ত হয়ে মাথা নাড়ল। আমি জানি না। ঠিক এই সময় ক্লাইন দেখতে পেল এমলিনের চেয়ারের পেছনের তারাগুলো খুব দ্রুত সরে যাচ্ছে। সেগুলো মিলে একটা লাল রঙের চাঁদের আকার নিল। যাই হোক, প্রাচীন দেবী ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলিতয়ের বংশধরদের বিয়ন্ডার পাথওয়েটা ওই দ্য মুনের দিকেই নির্দেশ করছে। ক্লাইন মৃদু হেসে বলল, যেখানে 7 জন সাধারণ ঈশ্বর আর এত এত গোপন সত্তা আছে, সেখানে তোমার অ্যানসেস্টর কেন ভাবল যে এই পৃথিবী ধ্বংসের ব্যাপারটা ঠেকানোর চাবিকাঠি আমার কাছেই আছে? দ্যাফুলের এমন আচরণ দেখে এমলিন হোয়াইট শেষমেশ একটু শান্ত হল। সে বুঝতে পারল যে সে একটা অভাবনীয় ঘটনার মুখোমুখি হয়েছে। তাকে জোর করে একটা জাদুকরী জায়গায় টেনে এনেছে কোনো এক গোপন সত্তা। সেই হল দ্যাফুল। সে আসলে রেগে যায়নি। এটা কি এই কারণে যে আমি অ্যানসেস্টরের হয়ে এসেছি? আমি এমলিন হোয়াইট আসলেই অনেক স্পেশাল। খোদ অ্যানসেস্টর আমার কথা বলেছে, আর আমি দ্য ফুলের কাছ থেকেও সাড়া পেয়েছি। এসব ভেবে এমলিন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে একদম সোজা হয়ে বসল। তারপর একটু ভেবেচিন্তে সে বলল, সম্মানিত মিস্টার ফুল, অ্যানসেস্টর যে প্রত্যাদেশ দিয়েছে তা হল এই রকম। আমি এমলিন হোয়াইট ভ্যাম্পায়ারদের বাঁচাতে আর পৃথিবী ধ্বংসের হাত থেকে জয় ছিনিয়ে আনতে মূল চাবিকাঠি হিসেবে কাজ করব। আর এই সব কিছুর শুরু হবে তোমার কাছে আমার প্রার্থনার মাধ্যমে। তার কথার আসল মানে হল, পৃথিবী ধ্বংসের চাবিকাঠি তুমি নও, আমি। এই ছেলেটার ভেতরে দেখি 8th গ্রেডার সিন্ড্রোমের মতো একটা ব্যাপার আছে। ঠিকই তো, সে তো সবসময় খুব অহংকারী আর নিজেকে খুব বড় কিছু মনে করে। ক্লাইন তার আগের জীবনের একটা জনপ্রিয় কথা মনে করে মনে মনে হাসল। মজা পেয়ে সে বলল, আমারও একই প্রশ্ন। আমিই কেন? অন্য 7 ঈশ্বর বা বাকি গোপন সত্তারা নয় কেন? আমি জানি না। এমলিন সত্যি কথাই বলে মাথা নাড়ল। ক্লাইন একটু ভাবল, তারপর সে ইচ্ছে করেই বলল, আসলে আমি মনে হয় তোমার অ্যানসেস্টরের উদ্দেশ্যটা বুঝতে পারছি। সে চায় আমার সাহায্যে তুমি সত্যিকারের একজন উচ্চ পর্যায়ের সত্তা হয়ে ওঠো, যাতে পৃথিবী ধ্বংসের সময় তুমি ভ্যাম্পায়ারদের বাঁচাতে পারো। উচ্চ পর্যায়ের? এমলিন একটু অবাক হয়ে বলল, তুমি তো জানোই আমরা ভ্যাম্পায়াররা নিজে নিজে বড় হতে পারি না। কেবলমাত্র বিশেষ কিছু অনুষ্ঠানের মাধ্যমেই আমরা বড়দের আশীর্বাদ আর অ্যানসেস্টরের কিছু জিনিস পাই, যা আমাদের সামনে এগোতে সাহায্য করে। হ্যাঁ, এটা বিয়ন্ডার বৈশিষ্ট্যের সংরক্ষণের নিয়ম অনুযায়ী হওয়ার কথা। তার মানে যতক্ষণ মূল নিয়মটা মেনে চলা হচ্ছে, ততক্ষণ আরও অন্য উপায়ও থাকার কথা। ক্লাইন মৃদু হাসল। তোমার জ্ঞান তোমাকে অন্ধ করে দিয়েছে। বিশাল এই পৃথিবীটাকে দেখতে দিচ্ছে না। অবশ্যই আমি তোমাকে এই প্রশ্নের উত্তর দেব না। এই উত্তর তোমাকেই খুঁজে বের করতে হবে। আমি শুধু তোমাকে একটা সুযোগ দেব।
সে 1 সেকেন্ডের জন্য থামল, তারপর একটু অহংকারের সুরে বলল, তুমি কি এমন একটা সুযোগ চাও? বিন্দুমাত্র দ্বিধা না করে এমলিন উঠে দাঁড়াল এবং মাথা নিচু করে সম্মান জানাল। আমি এটাই চাই। আরে, একটা গোপন সত্তার সামনে তোমার ওই অহংকার কোথায় গেল? এখানে এত বিনয় দেখাচ্ছ কেন? ক্লাইন মনে মনে হাসল এবং দাগ ধরা লম্বা টেবিলের কোনায় টোকা দিয়ে বলল, তবে তোমাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। দয়া করে বলো। এমলিন তার উত্তেজনা চেপে রেখে বলল। ক্লাইন হেসে উত্তর দিল, আমার অনুমতি ছাড়া তুমি আমার সম্পর্কে কাউকেই কিছু বলতে পারবে না, এমনকি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা ভ্যাম্পায়ারদেরও না। কিন্তু এমলিন এই কথাটা ঠিক মেনে নিতে পারছিল না। ক্লাইন খুব আত্মবিশ্বাসের সাথে একটু নরম গলায় জিজ্ঞেস করল, ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলি তো নিশ্চয়ই তোমাকে এটা বলেনি যে এই ব্যাপারে পরে কাউকে রিপোর্ট করতে হবে? এটা খুব সহজেই বোঝা যায়, কারণ ওই প্রত্যাদেশের ভেতরে প্রার্থনার কোনো কথাই ছিল না। লি সে তো সরাসরি অ্যানসেস্টরকে তার নাম ধরে ডাকল। শুনে তো মনে হচ্ছে তারা পুরনো বন্ধু। এমলিনের বুকটা কেঁপে উঠল। সে মাথা নিচু করে উত্তর দিল, না। ক্লাইন একটুও বিচলিত না হয়ে হেসে বলল, এটা একটা গোপন চুক্তি। এই জন্যই তুমি যখন সব রকম নজরদারির বাইরে ছিলে, কেবল তখনই আমি সাড়া দিয়েছি। একইভাবে তোমার এই ব্যাপারে ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলিথকেও কিছু জানানোর দরকার নেই, কারণ এমনটা করলে কিছু মানুষের নজরে পড়ে যেতে পারে। এমলিন বুঝতে পেরেছে দেখে ক্লাইন আরও বলল, তুমি যদি ভ্যাম্পায়ারদের বাঁচানোর চাবিকাঠি হতে চাও, তবে এর পেছনের কাঁটার ব্যথাও তোমাকে সহ্য করতে হবে। যেমন ধরো, অন্যরা তোমাকে বুঝবে না, তোমার নামে বদনাম করবে, তোমাকে নিচু চোখে দেখবে। তোমাকে তোমার এই বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে অন্ধকারে একা একাই নীরবে এগিয়ে যেতে হবে। তাকে উদ্দেশ্য করে বলা এই কথাগুলো শুনে এমলিনের চোখের সামনে একটা ছবি ভেসে উঠল। পুতুল জমানোর নেশার জন্য সে সবসময় তার নিজের লোকদের কাছে হাসির পাত্র হতো। তারপর একদিন পথ হারিয়ে সে ঢুকে পড়েছিল হারভেস্ট চার্চে। লজ্জার দাগ গায়ে মেখে বড়দের কাছে সবসময় অবহেলিত সেই ছেলেটা এখন একদম চুপচাপ এক কোণে দাঁড়িয়ে নিজের জাতকে পাহারা দেবে। কাউকে কিছু জানতে না দিয়ে সে সবাইকে রক্ষা করবে। খুব শিগগিরই এমলিন নিজের আবেগ সামলে নিয়ে বেশ সম্মানের সাথে উত্তর দিল, তোমার ইচ্ছা এই পৃথিবীতে পূরণ হবে। ক্লাইন একটু হেলান দিয়ে খুব হালকা সুরে বলল, আমি এখানে একটা গোপন মিটিং করার অনুমতি দিয়েছি, আর সেটা এখানেই হয়। তুমি কি ভ্যাম্পায়ারদের বাঁচানোর জন্য শক্তিশালী হয়ে ওঠার উপায় খুঁজতে এই মিটিংয়ে যোগ দিতে চাও? আমি চাই। এমলিন কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল। ক্লাইন সন্তুষ্ট হয়ে মাথা নাড়ল। তোমার কি আর কোনো অনুরোধ আছে? এমলিন তো খুশিতে গদগদ হয়ে গেল। সে তাড়াহুড়ো করে বলল, সম্মানিত মিস্টার ফুল, আমি চাই তুমি আমার ভেতরের মানসিক প্রভাবটা দূর করতে আমাকে সাহায্য করো। চার্চ অফ আর্থ মাদারের একজন বিশপ। আমি জানি। ক্লাইন শান্তভাবে তার কথায় বাধা দিল। সে জানে একজন গোপন সত্তার কাছে তো এটাই আশা করা যায়। এমলিন আবার মাথা নিচু করল। ক্লাইন মৃদু হাসল। আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু এর জন্য তুমি আমাকে কি দাম চোকাতে রাজি আছো? ধূসর কুয়াশার ওপরে তার স্পিরিট ভিশন অনেক বেশি শক্তিশালী ছিল। সে আগেই খেয়াল করেছিল যে এমলিন হোয়াইটের স্পিরিট বডির ভেতরে থাকা গাঢ় রঙের মানসিক প্রভাবটা অনেকখানি কমে গিয়ে একদম পাতলা হয়ে গেছে। ক্লাইনের ইচ্ছা ছিল বুক অফ সিক্রেটসে লেখা এই ধরনের সমস্যা সমাধানের নিয়ম মেনে এই সমস্যার সমাধান করা। কিন্তু এখনকার পরিস্থিতি দেখে তার মনে হল, কালো সম্রাট কার্ড ব্যবহার করে একটা গোপন কাজ আর সান ব্রোচের শুদ্ধিকরণের শক্তি দিয়ে এমলিন হোয়াইটের এই মানসিক প্রভাবটা পুরোপুরি দূর করা সম্ভব। দাম? এমলিন এক মুহূর্তের জন্য ভাবল, কিন্তু সে এমন কিছুই ভাবতে পারল না যা দ্য ফুলের মতো কোনো গোপন সত্তার কাজে লাগতে পারে। এটা দেখে ক্লাইন নিজেই বলল, আমি তোমাদের ভ্যাম্পায়ারদের ইতিহাসের কিছু ব্যাপার জানতে খুব আগ্রহী। তুমি চাইলে এর বদলে সেটা ব্যবহার করতে পারো। ভ্যাম্পায়ারদের ইতিহাস? একটু ভেবে এমলিন রাজি হয়ে গেল। তুমি ভাবতে পারো যে তুমি প্রথমে কোন ঘটনাটা বলতে চাও। হি তার আগে তোমাকে এগুলোর মধ্য থেকে একটা কোড নাম বেছে নিতে হবে। ক্লাইন লম্বা ব্রোঞ্জের টেবিলের ওপর মেজর আরকানা ট্যারো কার্ডগুলো সাজিয়ে দিল। এমলিন হোয়াইট খুব আগ্রহ নিয়ে কার্ডগুলো দেখতে লাগল আর বলল, দ্য মুন। আমি দ্য মুন কার্ডটাই বেছে নিলাম। ধূসর কুয়াশার উপরে দৈত্যের বাসস্থানের মতো দেখতে সেই প্রাসাদের ভেতরে দ্য মুন। এমলিন গভীরভাবে ভাবল যে স্যাঙ্গুইনদের ইতিহাসের কোন অংশটা দ্য ফুলকে বলা উচিত। সে এবং পূর্বপুরুষ পুরনো বন্ধু, তাই বিপর্যয়ের আগে কি ঘটেছিল তা সে নিশ্চয়ই জানে। তাই আমার আর সেটা পুনরাবৃত্তি করার দরকার নেই। চতুর্থ এবং পঞ্চম যুগে স্যাঙ্গুইনদের গৌরব মোটেও বিরল ছিল না এবং কথা বলার মতো অনেক ইতিহাসই ছিল, কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল মাত্র একটি। এমলিনের মাথায় দ্রুত একটা বুদ্ধি এল। তার জানা মতে দ্য ফুল সম্ভবত বিপর্যয়ের আগের কোনো প্রাচীন ঈশ্বর। কিছু নির্দিষ্ট কারণে সে ধ্বংস হয়নি, বরং আজ পর্যন্ত সে ঘুমিয়েছিল এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল।
হাজার বছরের ইতিহাস থাকা সত্ত্বেও স্যাঙ্গুইনদের রেকর্ডে কেন এমন কোনো গোপন অস্তিত্বের কথা উল্লেখ নেই তা এতেই স্পষ্ট হয়ে গেল। তার সম্মানজনক নাম হঠাৎ করে ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত কেউ তার কথা জানত না। কিছুক্ষণ চিন্তা করার পর এমলিন সোজা হয়ে বসল। সে বলল, বিপর্যয়ের পর স্যাঙ্গুইনরা উত্তর ও দক্ষিণ মহাদেশের ঐতিহাসিক মঞ্চের কেন্দ্রবিন্দু থেকে সরে যায়। তারা একটি জাতি হিসেবে নয়, বরং ব্যক্তি হিসেবে বিভিন্ন সাম্রাজ্য এবং রাজবংশের সম্ভ্রান্ত ব্যক্তিতে পরিণত হয়েছিল। তারা হয় কোনো অঞ্চল শাসন করত অথবা কোনো গুরুত্বপূর্ণ এলাকার দুর্গ পাহারা দিত। সে আরও বলল, আমাদের রানী ব্লাড মুন কুইন অরেনিয়া আমাদেরকে অন্ধকারের যুগ থেকে বের করে না আনা পর্যন্ত এই অবস্থা চলতে থাকে। পরে সে ট্রান্সওয়েস্ট রাজবংশের নাইট এম্পেররের স্ত্রী হয়েছিল। সে সমস্ত স্যাঙ্গুইনদের একসাথে জড়ো করেছিল এবং স্যাঙ্গুইনরা রাজবংশের গুরুত্বপূর্ণ সমর্থক হয়ে উঠেছিল। সেই সময় লোয়েনের অগাস্টাস এবং ফেসাকের আইনহর্ন পরিবারকে আমাদের রানীকে বিনীতভাবে মহামান্য বলে সম্বোধন করতে হতো। সে বলল, সেই যুগে রানী অরেনিয়া ছিল সৌন্দর্যের প্রতীক। যদি এমন কোনো জাদুর আয়না থাকত যা সব প্রশ্নের উত্তর দিতে পারত, তবে সবার মধ্যে সবচেয়ে সুন্দর কে প্রশ্নের উত্তরে সে শুধু রানীর কথাই বলত। এমলিন যত বেশি কথা বলছিল সে তত বেশি গর্বিত হয়ে উঠছিল। সে তার চুপচাপ আর গম্ভীর স্বভাব থেকে পুরোপুরি এক বাচাল মানুষে পরিণত হল। যে জাদুর আয়না প্রশ্নের উত্তর দিতে পারে সেটা কি অ্যারোডেস নয়? মেশিনারি হাইভমাইন্ডের কোনো সদস্য কি কখনো বিরক্ত হয়ে এই প্রশ্নটা করেছিল? আয়না, আয়না, বলতো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর কে? আমি ভাবছি অ্যারোডেস এই কথার কি উত্তর দেবে। ক্লাইন মোরেত্তি একই ভঙ্গিতে বসে তার ভাবনার জগতে হারিয়ে গিয়ে একটু হাসল। টানা অনেকক্ষণ বকবক করার পর এমলিনের অভিব্যক্তি হঠাৎ গম্ভীর হয়ে গেল। এমলিন বলল, 4 সম্রাটের যুদ্ধে এই সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল। রানীর সাথে সাথে নাইট এম্পেররও মারা গিয়েছিল। স্যাঙ্গুইনরা এক ভয়ানক ক্ষতির সম্মুখীন হয়। অগাস্টাস, আইনহর্ন, শরণ এবং ক্যাস্টিয়া পরিবার বিজয়ের চূড়ান্ত ফল পাওয়ার জন্য সাম্রাজ্যটাকে ভাগ করে নিয়েছিল। তারা উচ্চপদস্থদের অভাবে ভুগতে থাকা রাজপরিবারকে ধ্বংস করে দিয়েছিল। আমাদের জাতির ধারাবাহিকতা বজায় রাখার জন্য ছায়ায় লুকিয়ে থাকা ছাড়া স্যাঙ্গুইনদের আর কোনো উপায় ছিল না। তাই তারা এক জনমানবহীন পাহাড়ে পিছু হটতে বাধ্য হয়েছিল। আমি ঠিক যেমনটা ভেবেছিলাম। 4 সম্রাটের যুদ্ধের সময়ও ওই 7 জন ঈশ্বর বর্তমান ছিল। ক্লাইন টিউডর ধ্বংসাবশেষে 6 ঈশ্বরের মূর্তির কথা মনে করল। এমলিন বলল, ভাগ্যক্রমে 7 ঈশ্বর তখন বিভক্ত হয়ে গিয়েছিল এবং 4টি দেশ একে অপরকে আক্রমণ করেছিল। একটা বড় মূল্য চুকানোর পর আমরা শেষ পর্যন্ত সেই বিপর্যয় থেকে বাঁচতে পেরেছিলাম। এই মুহূর্তে এমলিনের মধ্যে এক অন্যরকম উত্তেজনা কাজ করছিল। সে ক্লাইনের দিকে তাকিয়ে বলল, সম্মানিত মিস্টার ফুল, ব্লাড মুন কুইনের কাজ আর স্যাঙ্গুইনদের গৌরবময় ইতিহাস শোনার মতো সময় কি তোমার আছে? সেগুলো হয়তো গৌরবময় বর্ণনার পাতায় ভরা এক বিশাল বই হয়ে যাবে। তবে আমি এর সবটুকু তোমাকে শোনাতে পারি। মনে হচ্ছে তুমি অনন্তকাল ধরে বলে যেতে পারবে। আমি ভাবতাম তুমি এমন একজন ভ্যাম্পায়ার যে শুধু পুতুল পছন্দ করে আর ইতিহাস নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। আমি সত্যিই আশা করিনি যে তুমি এত পেশাদার আর শিক্ষানুরাগী হবে। এতে কোনো অবাক হওয়ার কিছু নেই যে তুমি সবসময় স্যাঙ্গুইনদের মহৎ বলে মনে করতে এবং তাদের নিয়ে গর্ব করতে। যেসব ছেলেরা বাইরে যেতে পছন্দ করে না তারা সত্যিই তাদের পছন্দের বিষয়গুলো নিয়ে গভীরভাবে গবেষণা করে। তাছাড়া ভ্যাম্পায়ারদের আয়ুও অনেক বেশি হয়। ক্লাইন একটু দ্বিধায় পড়ে নম্রভাবে এমলিনের প্রস্তাবটা প্রত্যাখ্যান করার প্রস্তুতি নিল। যদিও ইতিহাস শোনার প্রতি তার আগ্রহের কোনো কমতি ছিল না, কিন্তু এই মুহূর্তে তার কাছে এতটা সময় ছিল না। ক্লাইন হেসে বলল, এটুকুই যথেষ্ট। আমি সব সময় একটা ন্যায্য আর সমান বিনিময়ে বিশ্বাস করি। তাই আমি চাই না কোনো কিছু না পেয়েই তুমি আমাকে সবটা বলে দাও। ভবিষ্যতে সুযোগ পেলে তুমি তোমার এই ইতিহাস কাজে লাগিয়ে আমার কাছ থেকে তোমার পছন্দের যে কোনো কিছু চেয়ে নিতে পারবে। এমলিন এক মুহূর্তের জন্য একটু অবাক হয়ে বলল, ঠিক আছে। এই প্রথমবারের মতো সে স্যাঙ্গুইনদের গৌরব নিয়ে কাউকে কিছু বলার সুযোগ পেয়েছিল। সাধারণত নিজের পরিচয় লুকিয়ে রাখার জন্য সে কোনো মানুষের সামনে এ নিয়ে বড়াই করতে পারত না, আর স্যাঙ্গুইনদের অন্যান্য সদস্যরা আগে থেকেই এসব জানত। নতুনদের এসব শেখানোর দায়িত্বও তার ছিল না। ক্লাইন আর কিছু বলল না। সে তার আগের সেই গম্ভীর রূপ ধারণ করল। সে বলল, ঠিক আছে, তুমি এখন ফিরে যেতে পারো। সাথে সাথেই এমলিন হোয়াইটের চোখের সামনে একটা গাঢ় লাল আলো জ্বলে উঠল। আলোটা খুব দ্রুত তাকে নিজের ভেতরে টেনে নিল। কিছুক্ষণ মাথা ঘোরানোর পর সে খেয়াল করল যে সে তখনও তার ভাড়া করা ঘোড়ার গাড়িতেই বসে আছে। একটু পরেই সে একটা কাল্পনিক ছাগলের চামড়ার পার্চমেন্ট দেখতে পেল। সে বুঝতে পারল যে কিভাবে একটা গোপন আচারের মাধ্যমে দফুলের কাছে সাহায্য চাইতে হবে। আজ বিকেলে যখন আমি ফ্রি থাকব, আমি তখনই বাড়িতে এই আচারটা পালন করব। আমি মিস্টার ফুলকে আমার মানসিক সংকেত দূর করে দিতে বলবো। কথাটা ভেবে এমলিন হঠাৎ করেই খুব উত্তেজিত হয়ে উঠল। ঘোড়ার গাড়িটা হারভেস্ট চার্চে পৌঁছানো পর্যন্ত সে অপেক্ষা করল। তারপর সে শান্ত হয়ে তার ভাড়া মিটিয়ে দিল। গির্জায় ঢোকার পর সে দেখতে পেল যে বিশপ উট্রাফস্কি সেখানে কিছু বিশ্বাসীদের কাছে ধর্মপ্রচার করছিল। এটা দেখে সে যেন হাঁফ ছেড়ে বাঁচল।
সে এখন আর আগের মতো বিরক্ত বোধ করছিল না, বরং সে নিজেকে বেশ চিন্তামুক্ত মনে করছিল। এমন অবস্থায় তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এল। ফাদার উট্রাভস্কি তো কখনোই আমাকে এই মানসিক সংকেত দূর করার উপায় খুঁজতে বাধা দেয়নি। তার মনের ভেতর আসলে কি চলছে? ইস্ট বোরোর এক তেলচিটে কফি শপের ভেতরে নির্ধারিত সময়ে পৌঁছানোর পর ক্লাইন তাজা মটর আর ভেড়ার মাংসের স্টু দিয়ে গমের রুটি খাচ্ছিল। এরই ফাঁকে সে ওল্ড কোহলারের কাছ থেকে গত এক সপ্তাহে জোগাড় করা সমস্ত তথ্য মন দিয়ে শুনছিল। কিন্তু বড়ই পরিতাপের বিষয় এই যে এর মধ্যে কোনো কাজের তথ্যই ছিল না। ওল্ড কোহলারের কথা শেষ হলে ক্লাইন কিছুক্ষণ চিন্তা করল। তারপর সে 2 পাউন্ডের নোট বের করে তার দিকে এগিয়ে দিল। ওল্ড কোহলার চমকে উঠে হাত নেড়ে বলল, তুমি তো একটু আগেই আমার পাওনা চুকিয়ে দিয়েছ। ক্লাইন হেসে বলল, আমি এই সপ্তাহের মধ্যেই ছুটির জন্য দক্ষিণে যাচ্ছি। টানা 1 বছর হাড়ভাঙা খাটুনির পর এখন একটু বিশ্রাম নেওয়ার সময় এসেছে। আমার ফিরে আসতে হয়তো 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। তাই আমি তোমাকে অগ্রিম টাকা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার জন্য খবর জোগাড় করার কথা কিন্তু একদম ভুলে যেও না। ঠিক আছে, ঠিক আছে বলে ওল্ড কোহলার অনেক আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে টাকাটা নিল। সেই মুহূর্তেই সে ভেবে নিয়েছিল যে এবারের নতুন বছরটা সে কিভাবে কাটাবে। সে অনেক দিন ধরে কিনতে না চাওয়া একটা সংরক্ষিত শুয়োরের মাংস কিনে সেটা রুটি দিয়ে খাওয়ার পরিকল্পনা করল। আমার তর আর সইছে না। তোমাকে অনেক ধন্যবাদ, ডিটেকটিভ মরিয়ার্টি। সে নিজের অজান্তেই ঢোক গিলল। ক্লাইন তার টুপিটা হাতে তুলে নিল। সে একটু ইতস্তত করে বলল, তোমার হয়তো নজরে পড়েছে যে ইস্ট বোরোর অবস্থা আজকাল একটু ভালো যাচ্ছে না। শুধু খবর জোগাড় করার জন্য অযথাই কোনো বিপদের ঝুঁকি নিও না। যদি মনে হয় কোনো সমস্যা হচ্ছে তাহলে সাথে সাথে লুকিয়ে পড়বে, আর কোনো ঝামেলায় নিজেকে জড়াবে না। সে রাজপুত্র অ্যাডেসাক অগাস্টাসকে নিয়ে একটু চিন্তিত ছিল, তাই সে ওল্ড কোহলারকে আগে থেকেই একটু সতর্ক করে দিল। ওল্ড কোহলার নিজের বুকে থাপ্পড় মেরে বলল, আমি বুঝতে পেরেছি। আমি অনেক ভীতু। আমি এমন কোনো ঝুঁকি নেব না। ক্লাইন প্রশংসা করে বলল, খুব ভালো। তারপরেই ক্লাইনের সেই লন্ড্রি মেইড লিভ আর তার 2 মেয়ে ফ্রেজা এবং ডেইজির কথা মনে পড়ে গেল। তারা দুজনেই পড়তে খুব ভালোবাসত এবং নিজেদের ভাগ্য বদলাতে চাইত। ক্লাইন একটু ভেবে বলল, লিভের পরিবারের দিকে নজর রেখো। কেউ যেন তাদের উপর অত্যাচার করতে না পারে। ইস্ট বোরোতে যদি কোনো গণ্ডগোল শুরু হয় তবে তাদের একটা নিরাপদ জায়গায় নিয়ে যেও। ওল্ড কোহলার একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, গণ্ডগোল? তুমি কি শ্রমিকদের আন্দোলনের কথা বলছ? ক্লাইন অস্পষ্টভাবে উত্তর দিল, মোটামুটি সেরকমই কিছু একটা। সে এর চেয়ে বেশি আর কিছুই বলতে পারত না। এর চেয়ে বেশি বললে অন্য কারো অথবা সিল্ড আর্টিফ্যাক্টের পক্ষে তাকে সন্দেহ করাটা খুব সহজ হয়ে যেত। দুপুরের দিকে বড় ছোট পুতুলে ভরা নিজের ঘরে ফিরল এমলিন হোয়াইট। পর্দা টেনে দেওয়া ঘরটার অন্ধকার পরিবেশ উপভোগ করতে করতে সে একটা চেয়ারে বসল। সে চারদিকে তাকাল এবং তার হাত মুঠো করল। সে নিজের মনেই বলে উঠল, আমি নিজেই নিজেকে উৎসাহিত করব। এরপর সে আধ্যাত্মিকতা আছে এমন কিছু জিনিসপত্র খোঁজাখুঁজি করল। সে ফুলের সম্মানজনক নামের সাথে কিছু প্রতীক আর জাদুর চিহ্ন আঁকতে শুরু করল। অনেক জল্পনা কল্পনার পর সে অবশেষে সেই গোপন আচারটা পালন করল। তার আধ্যাত্মিকতা ধীরে ধীরে মিলিয়ে গেল। তার মনে হল যেন সে এক অজানা উঁচুতে পৌঁছে গেছে। সে অস্পষ্টভাবে অদ্ভুত আকৃতির অনেকগুলো ছায়া দেখতে পেল। 7 রঙের একটা আলো দেখতে পেল, যা দেখে মনে হচ্ছিল যেন সেগুলোর ভেতরে বিশাল কোনো জ্ঞান লুকিয়ে আছে। আর সবার উপরে থাকা সেই ধূসর সাদা রঙের কুয়াশাও সে দেখতে পেল। সেই বিশাল ধূসর কুয়াশার ওপরে একটা প্রাচীন প্রাসাদ ছিল, যা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। প্রাসাদের ভেতরে ধূসর কুয়াশায় ঢাকা একজন বসেছিল। তারপর এমলিন একটা সোনালী রঙের মহিমাময় ও পবিত্র মূর্তি দেখতে পেল, যার পেছনের কালো ডানাগুলো আকাশটাকে একেবারে ঢেকে দিয়েছিল। সে তার রহস্যাবৃত ডানার সংখ্যা গণার মতো একটুও সময় পেল না। তার আগেই সে অনুভব করল যে সে দ্রুত উপরের দিকে ভাসছে এবং সেই সোনালী মূর্তিটার সাথে মিলে যাচ্ছে। সে চিৎকার করে উঠল, আহ! সে খুব বাজেভাবে চিৎকার করতে করতে মাথা চেপে ধরে মাটিতে গড়াগড়ি খেতে লাগল। আর তখনই তার শরীর থেকে সবুজ ধোঁয়া বের হতে লাগল। এমলিনের শান্ত হতে বেশ কিছুক্ষণ সময় লাগল। তারপর সে শুনতে পেল যে ফুলের গম্ভীর গলার আওয়াজ তার কানে বাজছে, তোমার মানসিক সংকেত দূর হয়ে গেছে। একটা মানসিক সংকেত দূর করতে গেলে কি এমনটাই মনে হয়? এটা তো আসলেই খুব কষ্টের। এমলিন মেঝেতে বসে হাঁপাচ্ছিল। তার সুন্দর করে আঁচড়ানো চুলগুলো এলোমেলো হয়ে পড়েছিল। ধূসর কুয়াশার ওপরে ক্লাইন মোরেত্তি চিন্তিতভাবে মাথা নাড়ল। সে নিজের মনেই বলল, সত্যিই সানব্রোচের এই বিশুদ্ধ করার ক্ষমতা ভ্যাম্পায়ারদের ক্ষতি করতে পারে। দুর্বল হয়ে যাওয়া মানসিক সংকেত দূর করার জন্য যে পরিমাণ সূর্যের আলো প্রয়োজন তা এমলিনের খুব বেশি ক্ষতি করবে না। সে এটা আগে থেকেই হিসেব করে রেখেছিল, তাই সে এটাকে আরও কঠিন কোনো পদ্ধতিতে করার কথা চিন্তাও করেনি। আর এখন এর ফলাফল আসলেই তার প্রত্যাশা মতোই হয়েছে। এই ঝামেলা মেটানোর পর
ক্লাইন তার বাঁ হাতের কবজি থেকে পোখরাজের লকেটটা খুলে একটা ভবিষ্যৎবাণী করার কথা ভাবল। আজ বিকেলে রেড রোজ ম্যানরে যাওয়াটা খুব ভালো একটা সিদ্ধান্ত হবে। মনে মনে 7 বার জপ করার পর সে তার চোখ খুলল। সে দেখতে পেল যে স্পিরিট পেন্ডুলামটা একদম স্থির হয়ে আছে, একটুও ঘুরছে না। গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্ট অথবা সমকক্ষ কোনো শক্তির সাথে যুক্ত কিছুর ভবিষ্যৎবাণী করাটা অনেক কঠিন কাজ। আমি কোনো কার্যকরী ফলাফলই বের করতে পারছি না। ক্লাইন পুরো বিষয়টা বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর সে আগামীকাল বিকেলে রেড রোজ ম্যানরে যাওয়াটা ঠিক হবে কিনা সেটা ভবিষ্যৎবাণী করার চেষ্টা করল। কিন্তু সে একই রকমভাবে আবার ব্যর্থ হল। সবাই সবসময় বলে যে ভবিষ্যৎবাণী করা কোনো জাদুকরী কিছু নয়, আর আজ সেটা প্রমাণও হয়ে গেল। আমাকে আমার নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। আমাকে এই পদক্ষেপটা নিতেই হবে, তাছাড়া আমার সবার চোখের আড়াল হয়ে পর্দার আড়ালে যাওয়ার আর কোনো উপায় নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এটা করতে হবে। আমি আর দেরি করতে পারব না, নইলে এই অবস্থা থেকে আর কখনোই মুক্তি পাওয়া যাবে না। তার মনে নানা চিন্তার উদয় হতেই ক্লাইন একটা সিদ্ধান্তে পৌঁছাল। সে সাথে সাথেই বাস্তব জগতে ফিরে এল। সে তার ডাবল ব্রেস্টেড ফ্রক কোট আর ছোট টপ হ্যাটটা পরল। তারপর সে প্রিন্স অ্যাডেসাক অগাস্টাসের রেড রোজ ম্যানরের দিকে যাওয়ার জন্য 15 নম্বর মিন্স্ক স্ট্রিট থেকে বেরিয়ে পড়ল। অধ্যায় 470 নাম। রেড রোজ ম্যানরের বাইরে ক্লাইন তার ছড়িটা হাতে নিয়ে ঘোড়ার গাড়ি থেকে নামল। সে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করল। তারপর দরজায় পাহারায় থাকা লাল ইউনিফর্ম পরা রেড রোজ ম্যানরের সৈন্যদের দিকে তাকাল। সিল করা প্রত্নবস্তু 008 যেহেতু নীলকান্তমণি আংটি পরা মেয়েটার সাথে আমার দেখা হওয়া আটকাতে একের পর এক কাকতালীয় ঘটনা ঘটাচ্ছে, তাই আজও তার কোনো ব্যতিক্রম হওয়া উচিত নয়। তার মানে আজ মেয়েটার মুখোমুখি হওয়ার কোনো ভয় নেই। যতক্ষণ আমি আমার অভিনয় দিয়ে প্রিন্স এদেসাককে বোকা বানাতে পারব ততক্ষণ সব ঠিক থাকবে। ক্লাইন দ্রুত কথাগুলো ভাবল। তারপর সে ম্যানরের প্রবেশদ্বারের দিকে এগিয়ে গেল। তার দেহ তল্লাশি করা হল। সে তার বন্দুকের হোলস্টার এবং রিভলভার জমা দিল। এরপর সে রেড রোজ ম্যানরের একজন ভ্যালেটের পিছু পিছু ধূসর স্লেট পাথরের রাস্তা ধরে হাঁটতে লাগল। রাস্তায় একটা ফোয়ারা থেকে পরিষ্কার জল ছিটকে পড়ছিল। সেটা পেরিয়ে সে মূল ভবনে প্রবেশ করল। তারা দোতলায় উঠে এমন একটা ঘরের বাইরে এসে দাঁড়াল যেটা নকশা অনুযায়ী একটা সোলারিয়াম হওয়ার কথা। এই পুরোটা সময় ক্লাইনের বুক ধড়ফড় করছিল। সে ভয় পাচ্ছিল যে অপ্রত্যাশিত কিছু একটা ঘটে যাবে। তার ভয় হচ্ছিল পরিস্থিতি হয়তো সবচেয়ে খারাপ দিকে মোড় নেবে। ঠক ঠক ঠক। দরজায় আলতো করে টোকা দিয়ে ভ্যালেট ফিসফিস করে বলল যে গোয়েন্দা মরিয়ার্টি এসে গেছেন। টানা 10 সেকেন্ড সব চুপচাপ থাকল। তারপর ঘরের ভেতর থেকে একটা ভারী গলা ভেসে এল। গলাটা বলল যে মহামান্য প্রিন্স তাকে ভেতরে আসতে বলেছেন। ক্যাঁচ করে দরজাটা খুলে গেল। ভেতর থেকে একটা উষ্ণ হাওয়া বেরিয়ে এল। ঘরের ভেতরের তাপমাত্রা হল এর চেয়ে বেশি ছিল। দুজন লম্বা প্রহরীর সতর্ক দৃষ্টির মাঝ দিয়ে ক্লাইন পা বাড়াল। সে মোটা আর নকশা করা হলুদ গালিচার ওপর পা রাখল। সে কয়েক পা সামনে এগিয়ে গেল। ভেতর আর বাইরের মাঝখানে থাকা একটা ক্যাবিনেট পাশ কাটিয়ে সে প্রিন্স এদেসাককে দেখতে পেল। প্রিন্স বড় বড় জানালার পাশে বসে ব্যাকল্যান্ডের শীতের দুষ্প্রাপ্য রোদ উপভোগ করছিল। তার গোলগাল আর সহজেই প্রভাবিত হওয়া মুখটায় হাসির কোনো চিহ্ন ছিল না। এর ফলে স্বাভাবিকভাবেই সেখানে একটা গম্ভীর আর থমথমে পরিবেশ তৈরি হয়েছিল। সুন্দর ফায়ারপ্লেস আর ধাতব পাইপের কারণে ঘরটা বসন্তের শেষের দিকের চেয়েও বেশি উষ্ণ ছিল। প্রিন্স এদেসাক কোনো কোট পরেছিল না। সে শুধু একটা সাদা শার্ট আর হালকা হলুদ রঙের ভেস্ট পরেছিল। তার শার্টের কাফগুলো দেখতে ফুটন্ত ফুলের মতো লাগছিল। এটা দেখে ক্লাইন মনে মনে স্বস্তি পেল, কারণ নীলকান্তমণির আংটি পরা সেই মেয়েটা প্রিন্সের সাথে ছিল না। তাই সে দ্রুত সামনে এগিয়ে গিয়ে মাথা নোয়াল। এদেসাকের হাতে 1 কাপ ধোঁয়া ওঠা লাল চা ছিল। সে ক্লাইনকে বসার জন্য বলল না। সে আগের মতোই গম্ভীর মুখ করে ভারী গলায় জিজ্ঞেস করল যে তদন্তের কোনো ফল পাওয়া গেল কিনা। ক্লাইন একটা ভারী আর যন্ত্রণাদায়ক মুখ করে বলল যে না, তার ডিভিনেশন, স্পিরিট চ্যানেল, জিজ্ঞাসাবাদ আর তদন্ত সবকিছুই বলছে যে তালিম হার্ট অ্যাটাকেই মারা গেছে। তার চেহারায় নিজেকে দোষ দেওয়ার স্পষ্ট ছাপ ছিল। সে বলল যে সে সব দিক দিয়েই বড্ড দুর্বল, তাই মহামান্য প্রিন্সের উচিত আরও শক্তিশালী কাউকে নিয়োগ দেওয়া। সে মনে মনে বলল যে তুমি এর চেয়ে ভালো কাউকে কেন খুঁজে নিচ্ছ না। ঠিক তখনই মনে হল এদেসাক গোয়েন্দা শার্লক মরিয়ার্টির মুখটা স্পষ্টভাবে খেয়াল করল। তার মনে হল শার্লকের বয়স যেন অনেক বেড়ে গেল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে অনেক দিন ধরে শান্তিতে ঘুমাতে পারল না। এটা কিন্তু কোনো চোখের ভুল ছিল না, কারণ ক্লাইন আসার আগেই তার ফেসলেস ক্ষমতা ব্যবহার করে নিজের চেহারাটা বদলে নিয়েছিল। সে তার ত্বককে রুক্ষ আর বিবর্ণ করে তুলেছিল। সে তার দাড়িগুলো উস্কো খুস্কো করে দিয়েছিল, আর তার চোখের নিচের কালিগুলো আরও বড় আর গাঢ় করে তুলেছিল। এদেসাক কিছুক্ষণের জন্য চুপ করে থাকল। তারপর সে সোনার কিনারাওয়ালা সাদা চীনামাটির কাপটা নামিয়ে রাখল। সে বলল যে সে বুঝতে পারল।
এটা আসলে গোল গর্তে চারকোনা খুঁটি ঢোকানোর মতোই একটা ব্যাপার। সে আরও বলল যে সে অন্য কাউকে দিয়ে এই বিষয়টা তদন্ত করাবে। সে ক্লাইনকে একটা তদন্ত প্রতিবেদন তৈরি করতে বলল এবং খেয়াল রাখতে বলল যেন কোনো কিছু বাদ না পড়ে। ঠিক আছে, ক্লাইন মনে মনে মুঠি পাকাল। সে দ্রুত তার পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করল। সে বলল যে মহামান্য প্রিন্সকে আর অপেক্ষা করতে হবে না, কারণ তার সবসময় সবকিছু লিখে রাখার অভ্যাস আছে। প্রিন্স এদেশাক তার পরিচারকদের প্রতিবেদনটা নিতে বলল। তারপর সে আলতো করে পাতা উল্টে সেটা একপাশে সরিয়ে রাখল। সে জিজ্ঞেস করল যে ক্লাইনের আর কিছু লাগবে কিনা। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল যে না, মহামান্য প্রিন্স, এবার তাকে যাওয়ার অনুমতি দিন। সে আরও বলল যে সে কিছুদিনের জন্য দক্ষিণে যাবে। সেখানকার উষ্ণ রোদ দিয়ে সে তার হৃদয়ের যন্ত্রণা গলাতে চায়। প্রিন্স এদেশাক হালকা মাথা নেড়ে বলল যে লোয়েনের অনেকের জন্যই এটা নতুন বছরের একটা প্রথা। তারপর সে বুড়ো বাটলার ফাঙ্কেলের দিকে ঘুরে তাকাল। সে ফাঙ্কেলকে নির্দেশ দিল গোয়েন্দা মরিয়ার্টিকে বাইরে নিয়ে যেতে আর তার জন্য একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে দিতে। ক্লাইন মনে মনে ভাবল যে রেড রোজ ম্যানর থেকে কাছের শহরে হেঁটে যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগে, তাই সেখানে পৌঁছানোর পর তাকে একটা গাড়ি ভাড়া করতে হবে। বুড়ো বাটলার মাথা নিচু করে বিনীতভাবে বলল যে ঠিক আছে মহামান্য প্রিন্স। ক্লাইন তার সতর্কতা একটুও কমাল না। সে দ্রুত সেখান থেকে বিদায় নিল। সে বুড়ো বাটলারের পিছু পিছু ম্যানরের প্রবেশদ্বার পর্যন্ত গেল। সেখানে গিয়ে সে তার আন্ডারআর্ম বন্দুকের হোলস্টার আর অস্ত্রটা ফেরত নিল। 1 মিনিটেরও কম সময়ের মধ্যে সে রেড রোজ ম্যানরের একটা গাড়িতে গিয়ে বসল। সে গাড়ির দেয়ালে হেলান দিয়ে বসল। দূরত্ব বাড়ার সাথে সাথে ম্যানরটা ছোট হয়ে আসতে লাগল। ক্লাইন এবার আরাম করে একটা বড় শ্বাস ফেলল। তার ধুকপুক করা বুকটা শান্ত হয়ে আবার আগের জায়গায় ফিরে এল। সে বুঝতে পারল যে সে এবার বিপদের কেন্দ্রবিন্দু থেকে বেরিয়ে এসেছে। সে ভাবল যে এরপর ব্যাকল্যান্ডকে বিদায় জানিয়ে দক্ষিণে যাওয়ার পালা। সেখান থেকে আবার নতুন করে শুরু করতে হবে। এরপর সে তার চেহারা বদলে ফেলবে আর গোপনে আবার ফিরে আসবে। সে শান্তভাবে তার পরবর্তী পরিকল্পনাগুলো নিয়ে ভাবতে লাগল। হঠাৎ করে তার আধ্যাত্মিক অনুভূতি জেগে উঠল। সে দেখতে পেল যে গাড়ির দরজাটা দ্রুত খুলে গিয়ে আবার নীরবে বন্ধ হয়ে গেল। সে কিছু বুঝে ওঠার আগেই একটা অবয়ব স্পষ্ট হয়ে উঠল। তার পরনে ছিল একটা ভারী কালো পোশাক আর হাতে ছিল একটা নীলকান্তমণির আংটি। নীলকান্তমণির আংটি। এই দৃশ্য দেখে ক্লাইন লড়াই করবে নাকি পালাবে সেই দ্বিধায় পড়ে গেল। সে চোখ শুরু করে আবার বসে পড়ল। সে হঠকারী কোনো কিছু করার সাহস পেল না, কারণ তার সামনে বসে থাকা মানুষটা একটা গ্রেড 0 সিল করা প্রত্নবস্তুর মালিক অথবা একই স্তরের একজন ডেমিগড। ক্লাইন ভাবল যে সত্যি মানুষ যে জিনিসে বেশি ভয় পায় সেটাই ঘটার সম্ভাবনা বেশি থাকে। সে মনে মনে বলল যে 008 বা অন্য যা-ই হোক না কেন, তোমার তৈরি করা সেই কাকতালীয় ঘটনাগুলোর কি হল? ক্লাইনের শরীর আর মন নিমেষেই শক্ত হয়ে গেল। সে অসহায়ভাবে শুধু তার সামনে উপস্থিত হওয়া অবয়বটার দিকে তাকিয়ে রইল। মেয়েটার বয়স আর তার পোশাকের ধরন একেবারেই আলাদা ছিল। তাকে দেখে 18 কি 19 বছরের মনে হচ্ছিল। তার মুখটা গোল, চোখ দুটো সরু, আর স্বভাবটা ছিল নম্র ও পরিশীলিত। সে ভেতর থেকে ভীষণ মিষ্টি আর অসাধারণ সুন্দরী ছিল। ক্লাইন এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল। তারপর তাকে চিনতে পেরে সে বলে উঠল যে এ তো ট্রিসি। সে ভাবল যে এ কি সেই লোকটা নয় যে ইনস্টিগেটর ট্রিস থেকে ডাইনি ট্রিসি হয়ে গিয়েছিল? কিভাবে সে একজন ফেরারি আসামি থেকে প্রিন্স এদেসাকের নারীতে পরিণত হল? দানবী সম্প্রদায়ের একজন সদস্য হয়ে কিভাবে সে প্রিন্স এদেসাকের পাশে জায়গা পেল? আর তার কাছে গ্রেড 0 সিল করা প্রত্নবস্তু বা একই স্তরের কোনো রহস্যময় জিনিসও আছে। সে যখন আবার ভালো করে তাকাল তখন দেখতে পেল যে ট্রিসির মধ্যে নতুন কিছু একটা আছে। তার চেহারার আলাদা অংশগুলো অতটা নজরকাড়া না হলেও সব মিলিয়ে তাকে দেখতে অপূর্ব লাগছিল। তার অবাক হওয়া গলা শুনে ট্রিসি ভয় পাওয়ার বদলে বরং খুশি হল। সে একটা মিষ্টি হাসি দিয়ে বলল যে ক্লাইন তাকে চেনে। সে আরও বলল যে সে জানত ক্লাইন তাকে চিনবে, কারণ বিয়ন্ডার ক্ষমতাসম্পন্ন একজন গোয়েন্দা অবশ্যই ফেরারি আসামিদের পোস্টারের দিকে বিশেষ নজর রাখে। ক্লাইন ভাবল যে সে তো বেশ খুশি মনে হচ্ছে। সে সন্দেহ আর সতর্কতার সাথে জিজ্ঞেস করল যে তার কি চাই। তার স্পষ্ট মনে ছিল যে তার সামনের মানুষটা কোনো ভালো মানুষ নয়। ট্রিস একাই উস্কানি দিয়ে আলফালফার মর্মান্তিক ঘটনাটা ঘটিয়েছিল, আর ট্রিসি টিনগেন সিটির অনেক নিরীহ মানুষের মৃত্যুর কারণ ছিল। ট্রিসি ঠোঁট টিপে হেসে বলল যে বিষয়টা খুব সোজা। সে ক্লাইনকে দ্রুত নাইট হক্স, ম্যান্ডেটেড পানিশার্স অথবা মেশিনারি হাইভমাইন্ডের কাছে তার নামে অভিযোগ করতে বলল। সে বলল যে ওদের এখানে এনে তাকে যেন বন্দী করানো হয়। নিজের নামে নিজে পুলিশ ডাকা? এই নারী নির্ঘাত পাগল হয়ে গেছে। ক্লাইন একটু দিশেহারা হয়ে পড়ল, তবে সে দ্রুত তার কথার পেছনের অর্থটা বুঝতে পারল। ট্রিসি রেড রোজ ম্যান্ডে থাকার চেয়ে চ্যানিস গেটের পেছনে বন্দী থাকাকে বেশি শ্রেয় মনে করছে। সে এখান থেকে বের হওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। সোজা কথায়,
সে বিশ্বাস করে যে নাইট হক্স আর ম্যান্ডেটেড পানিশার্সদের হাতে ধরা পড়ার চেয়ে এই জায়গাটা বেশি বিপজ্জনক আর হতাশাজনক। ক্লাইন তার মনের ভাব লুকিয়ে রেখে ভারী গলায় জিজ্ঞেস করল যে সে কিসের ভয় পাচ্ছে। ট্রিসি 1 সেকেন্ডের জন্য হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সে বড় বড় চোখ করে ঘোলাটে দৃষ্টিতে তাকাল। সে বলল যে কেউ একজন তার জীবন নিয়ে খেলছে। সবসময় এমন কিছু কাকতালীয় ঘটনা ঘটছে যা ঘটার পর তাকে আতঙ্কিত করে তুলছে। সে বলল যে সে ধীরে ধীরে নিজের সত্তা হারিয়ে ফেলছে। এই কথা বলে তার ঠোঁটের কোণ বেঁকে গেল। সে বলল যে ক্লাইন কি ব্যাপারটা কল্পনা করতে পারে। সে বলল যে সে এমন একজন যে লাজুক আর কিউট দাসীদের ভালোবাসে, অথচ সকালে ঘুম থেকে উঠে যখন সে নিজেকে একজন উলঙ্গ মানুষের বাহুতে আবিষ্কার করে তখন তার কতটা যন্ত্রণা হয় সেটা কি কেউ ভাবতে পারে। ক্লাইন মনে মনে বলল যে হ্যাঁ, সে পারে, আর এই জন্যই একজন ঘাতক বা ডাইনি হওয়ার থেকে দূরে থাকাটাই সবচেয়ে ভালো। সে এমন একটা দৃশ্য কল্পনা না করে পারল না, আর এক মুহূর্তের জন্য তার বুকটা কেঁপে উঠল। ট্রিসি একটা আত্মবিদ্রুপের হাসি হেসে বলতে লাগল যে সে ভেবেছিল কষ্ট করে এগিয়ে গেলে, প্লেজার হলে সে এই অদ্ভুত অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে পারবে। তাই সে উপযুক্ত বিয়ন্ডার উপাদানগুলো খোঁজার জন্য মানুষের সাহায্য চেয়েছিল। কিন্তু ফলটা আরও খারাপ হল। সে বলল যে মাঝে মাঝে সে অনেক কিছু ভুলে যায়, কিন্তু সেগুলো সত্যিই ঘটে। সে ঘৃণা সহ্য করে তালিমকে প্রলুব্ধ করল আর তাকে দিয়ে পালানোর চেষ্টা করল। কিন্তু কে জানত যে সে নিজে টেরই পাবে না, অথচ একটা অভিশাপ দিয়ে তাকেই মেরে ফেলবে। সে ক্লাইনকে জিজ্ঞেস করল যে ক্লাইন কি তার কথা বিশ্বাস করে। সে একটু হেসে বলল যে তারা এমনকি তার নামটাও বদলে দিল। তারা চেয়েছিল সে যেন তার অতীতকে পুরোপুরি ভুলে যায়, কিন্তু সে জানালো যে না, তা একেবারেই সম্ভব নয়। সে বলল যে তারা ভেবেছিল সে শুধু অল্প সময়ের জন্য কাকতালীয় ঘটনাগুলো এড়াতে পারবে আর খুব তাড়াতাড়ি আবার আগের অবস্থায় ফিরে যাবে। কিন্তু এটা আসলে একটা অভিনয় ছিল যেটা সে ইচ্ছে করেই তাদের জন্য তৈরি করল, যাতে সে গোয়েন্দা ক্লাইনের সাথে দেখা করতে পারে। প্লেজার, দানবী আর উপাদান। ক্লাইনের হঠাৎ মনে পড়ল যে আইসেনগার্ড স্ট্যান্টন মানে বুড়ো মিস্টার আই অফ উইজডমের আয়োজন করা বিয়ন্ডারদের একটা সমাবেশে একজন ডাইনি অফ প্লেজার পোষণের প্রধান উপাদানগুলো কিনতে চেয়েছিল। যেহেতু সে সূত্রটা জানত, তাই সে সাথে সাথেই ব্যাপারটা খেয়াল করল, কিন্তু সে তখন সেটা এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, আর সময়ের সাথে সাথে সে ব্যাপারটা ভুলেও গিয়েছিল। তার মানে সেই লোকটাই ট্রিসির সাহায্যকারী ছিল। সে কি তখন থেকেই প্রিন্স এদেশাকের পাশে ছিল? ক্লাইন ভাবল যে কেন তার মনে হচ্ছে যে মেয়েটার বর্তমান হাসিটা এত করুণ কিন্তু সুন্দর। সে ভাবল যে একজন ডাইনি অফ প্লেজার আসলেই অসুস্থ হয়। ক্লাইন একটা শ্বাস নিল। তার মনের ভেতরের চিন্তাগুলো জট পাকিয়ে যাচ্ছিল। নিজের চিন্তাগুলো গুছিয়ে নিয়ে সে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল যে তারা তার নাম পাল্টে কি রেখেছে। ট্রিসি তার সুন্দর ভ্রু কুঁচকে একটা ফাঁকা দৃষ্টি নিয়ে উত্তর দিল যে তার নাম রাখা হয়েছে ট্রিসি চিক। ট্রিসি চিক, শুধু চিক আর চিক। ক্লাইন হঠাৎ মাথা তুলল। তার পুরো শরীরটা আবার অবশ হয়ে একটা মার্বেলের মূর্তির মতো শক্ত হয়ে গেল। ঠিক এই মুহূর্তে রোজেল গুস্তাভের ডায়েরির শুধু একটা পাতাই তার মনের ভেতর পাগলের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। 5ই জুন, আমি একটা প্রাচীন বই পেয়েছি। এতে আসলে আদিম দানবীর নাম লেখা আছে। তার নাম হল চিক।